আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। এইচএসসি 26 এবং 27 ব্যাচ বাংলা ফাইনাল শর্ট ক্লাস 1-এ তোমাদের প্রত্যেকে জানাচ্ছি স্বাগতম। আজকে থেকে আমাদের বাংলা ফাইনাল শর্ট ক্লাস স্টার্ট হতে যাচ্ছে, অলরেডি স্টার্ট হয়ে গেছে। এবং এই ক্লাসগুলোতে ভাই তোমাদেরকে যেই এমসিকিউগুলো সলভ করাবো, এই এমসিকিউগুলো তোমার এইচএসসি পরীক্ষাতে তুমি হুবহু কমন পাবা। আমাদের ফাইনাল শর্ট মিশনের আজকে থেকে আমাদের ক্লাস শুরু। তোমরা যারা এইচএসসি 26 ব্যাচ আসো, সামনে তোমাদের বোর্ড পরীক্ষা, অথবা 27 ব্যাচ আসো তোমাদের কলেজের পরীক্ষা, এরপরে তোমরা এইচএসসি পরীক্ষা দিবা। সো তোমাদের এমসিকিউতে 30-30 মার্ক কমন করার জন্য আমাদের এই ফাইনাল শর্ট ক্লাসগুলো জাস্ট ধারাবাহিকভাবে করবা। আমাদের ফাইনাল শর্ট যে ক্লাসগুলো হবে, এই ক্লাসগুলো মনোযোগ সহকারে করবা। এই ক্লাসগুলোর বাইরে তোমার এইচএসসিতে একটা সিঙ্গেল কোশ্চেন আসবে ইনশাআল্লাহ। আমরা এমসিকিউ এই সিরিজের মধ্যে কখনোই শুধু এমসিকিউ এইভাবে সলভ করবো না যে একের উত্তর বলে যা, দুইয়ের উত্তর বলে যা। আমরা এখানে যতগুলো এমসিকিউ রাখছি আজকে অলমোস্ট প্রায় 50 থেকে 60টার উপরে এমসিকিউ সলভ করাবো। বাট এই 60টার মাধ্যমে প্রতিটা এমসিকিউ বিশ্লেষণ করে আমরা মিনিমাম 3 থেকে 4টা, একটা এমসিকিউ থেকে 3-4টা-5টা করে আমরা শিখবো ইনশাআল্লাহ। অর্থাৎ প্রতিটা এমসিকিউ, প্রতিটা টপিক, যে জিনিসগুলো আমার বেশি আসে, এইরকম ধারাবাহিকভাবে ভাই তোমার এমসিকিউগুলো রাখছি। এমসিকিউ আমরা অ্যানালাইসিস করব। একই সাথে সাথে আমাদের এই ফাইনাল শর্ট সিরিজের মধ্যে যেই ক্লাসগুলো হবে, তুমি যদি এই ক্লাসগুলো করতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিলাম তুমি তোমার এমসিকিউতে 30-30 পাবা। নতুন শিক্ষামন্ত্রী মিলনসকে তোমরা খুব ভালো করে চেনো, মিলনের অধীনে তোমরা পরীক্ষা দিবা। সো এই এক্সামের ফার্স্ট এক্সাম বাংলা এক্সাম হবে, আমরা খুব ভালো করে জানি। ফার্স্ট এক্সামে যদি আমাদের ভালো হয়, বাকি এক্সামগুলো অর্থাৎ আমাদের ইংলিশ, আইসিটি বলো, গ্রুপ সাবজেক্ট বলো, প্রতিটা সাবজেক্টে তোমার একটা কনফিডেন্স লেভেল হাই লেভেল থাকবে, তোমার কনফিডেন্সটা হাই লেভেলে থাকবে। সো বাংলাতে আবারও বলছি, বাংলাতে তোমার এ প্লাস ম্যাক্সিমাম স্টুডেন্ট মিস করে তোমার এমসিকিউ অংশে। সিকিউতে খুব কম স্টুডেন্ট, সিকিউতে এ প্লাস মিস যায় না, মিস যায় আমার এমসিকিউ পার্টে। এমসিকিউ তোমার বহুপদী এমসিকিউ আমরা পারি না। এমসিকিউ আমরা ওই যে তোমার কি বলে এটাকে, বহুপদী এমসিকিউ, উদ্দীপকের এমসিকিউ, কিছু এমসিকিউ একটু পেঁচে দিলে আমরা এগুলো পারি না। আমি তোমাকে আজকে সব রকমের উদ্দীপকের এমসিকিউ, বহুপদী এমসিকিউ, গল্প, এরপরে তোমার নাটক, উপন্যাস, কবিতা, প্রতিটা জায়গা থেকে আমি এমসিকিউ রাখছি। আমাদের এই ফাইনাল শর্ট এমসিকিউ ক্লাসগুলো তুমি করি ইনশাআল্লাহ, দেখবে এর বাইরে আর কিছু যাবে না। যেহেতু লাইভ ক্লাস, ভাইকে জাস্ট একটু কষ্ট করে জানিয়ে দাও সাউন্ড থেকে শুরু করে সবকিছু ক্লিয়ার আছে কিনা, ভাইকে দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা, ভাইকে জাস্ট একটু কষ্ট করে জানিয়ে দাও। একটু জাস্ট তোমরা বাকিদেরকে মেনশন করে দাও, আর যার জীবনে কেউ নাই সে একটু একটু হাইলাইট কি মেনশন করে দাও, রেড দিয়ে হাইলাইট দিয়ে দাও। আর যাদের মনে করো পাখি আছে, পোকা আছে, পাখি আছে, তোমরা একটু তোমাদের পোকা পাখি মেনশন করে দাও। দুইজন মিলে একসাথে ক্লাস করলে একটু ভালো লাগবে। ওই যে সুফিয়ান ভাই কথাটা বলছে, তোমার মনে আছে? এভাবে তোমরা তোমাদের চ্যাট হিস্ট্রিতে মাঝে মাঝে তোমাদের কথা বাড়বে। তোমরা অনেকে তো কথা বলতে কথা খুঁজে পাও না। সো ভাইয়ের ক্লাস থেকে অনেক কথা খুঁজে পাবো, যেটা তোমরা ইনবক্সে বলতে পারবা, কেমন? ওকে, আচ্ছা, আজকের এই ক্লাসে ভাই তোমাদেরকে এই এমসিকিউ সিরিজে মোটামুটি এই পুরো জিনিসটা আমি আবার দেখাচ্ছি তোমাকে। মনে করে একটা এমসিকিউ আসছে, এমসিকিউটা কি? একটা এমসিকিউ হচ্ছে তোমার কি, নিকে করবি নাকি? মনে করে এই যে নিকে করবি নাকি উক্তিটিকার, এই যে উক্তিটিকার, এই যে উক্তিটিকার, এই জায়গাতে তোমার এটার বিশ্লেষণে যা কিছু জানা লাগবে পুরো এ টু জেড জিনিসটা ভাই তোমাকে এখানে দিয়ে দিছি। অর্থাৎ এটার মাধ্যমে ভাই তোমাকে বুঝেছি একটা এমসিকিউর মানে এই না যে শুধু আমরা এমসিকিউ সলভ করবো, পুরো এমসিকিউটা আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ। এরকম তোমাদেরকে প্রায় 60টার মতো আজকের এই ক্লাস 1-এ তোমাদেরকে সলভ করাবো। এই সম্পূর্ণ পিডিএফটা যাদের লাগবে জাস্ট নিজেদের টাইম লাইনে উড়াদুড়া শেয়ার করে দাও, বাকি ফ্রেন্ডদেরকে মেনশন করে আমাদের পেজের মধ্যে তুমি স্ক্রিনশট দাও, এই পুরো পিডিএফটা তুমি পেয়ে যাবা। জাস্ট এই এমসিকিউ সিরিজের ফাইনাল শর্ট মিশনের ক্লাসগুলো করিও। এমসিকিউতে 30-30 পাওয়ানোর দায়িত্ব আমি সুফিয়ান নিলাম ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা কথা না বলি, সবাই আমরা রেডি তো? ভাইকে একটু জানাও তো আজকে থেকে ইনশাআল্লাহ আমাদের যাত্রা। আচ্ছা, আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। এর ফাঁকে জাস্ট একটু বলে রাখি, তোমরা যারা এইচএসসি 26-27 ব্যাচ আছো, তোমাদের জন্য আমাদের একটা অপরিচিতা বাংলা ব্যাচ স্টার্ট হয়েছে, যেটার ক্লাস 12 তারিখ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। সো যারা যারা যুক্ত হবা আমাদের পেজের মধ্যে নক দিও। তোমার এইচএসসির গোটা বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারে যা কিছু আছে, গদ্য, পদ্য, নাটক, উপন্যাস, ব্যাকরণ, বিরোচন, এরপর নির্মিতি যা আছে, ইচ এন্ড এভরিথিং ভাই শেষ করাবো। বাট আগে থেকে যারা যারা ক্লাস করো খুব ভালো করে চিনো, আমার ক্লাস করে তোমার এইচএসসি তে 95 নট এ প্লাস, এ প্লাস তো কিছুই না, এ প্লাস তো একদম দুধবাদ, 95 প্লাস মার্ক তুমি তুলতে পারবে ইনশাআল্লাহ। সো যারা যুক্ত হবা আমাদের বিস্তারিত আমাদের পেজের মধ্যে তুমি নক দিও, অথবা জাস্ট এই নাম্বারে 750 টাকা সেন্ড মানি করে দিলে আমাদের ব্যাচে অ্যাডমিট হতে পারবে। কেমন? আসো, এটা নিয়ে পরে কথা বলে আসো, আমরা বিসমিল্লাহ বলে আবার শুরু করি। ওকে, আবারও বলছি, আমার এই ক্লাসটা আমরা প্র্যাকটিস করবো, যেহেতু এমসিকিউ ক্লাস আমরা প্র্যাকটিস করবো। যত বেশি আমার এমসিকিউ আমি জিজ্ঞেস করার আগে তুমি আনসার করবা,
জিজ্ঞেসের আগে আনসার করবো। তোমরা হচ্ছে তোমার কি মানে 26 ব্যাচ উত্তেজিত 27 ব্যাচ, তোমাদের মধ্যে টান টান উত্তেজনা থাকে না, আমি আনসার জিজ্ঞেস করার আগে আমরা আনসার করবো। ওকে আসো বিসমিল্লাহ বলে শুরু করি। দেখো 1 নাম্বার, এই গাড়ি আগে হইতে রিজার্ভ করা কোন ভাষায় কল্যাণী কথাটি বলে? প্রথম কথা হচ্ছে তাহলে এই কথাটি কে বলছে? কল্যাণী বলছে। এটা পরীক্ষাতে আসতে পারে, এরকম একটা বা দুইটা প্রশ্ন 100% তুমি পাবা যে এই কথাটা কে বলছে, মানে কোন উক্তিটাকার, কোনটা কল্যাণী বলছে, কোনটা বিনোদা বলছে, কোনটা তোমার অনুপম বলছে, কোনটা তোমার মাসি পিসি বলছে, কোনটা তোমার তোমার নাটক উপন্যাস থেকে, কোনটা কার উক্তি, এই জায়গা থেকে একটা প্রশ্ন আসে। তাহলে এই যে এই গাড়ি আগে হইতে রিজার্ভ করা কোন ভাষায় কল্যাণী কথাটা বলছে? ভাইকে একটু জানো তো কোন ভাষা কল্যাণী কথাটা বলছে? আমরা খুব ভালো করে জানি। দেখো আমি মনে রাখবে কিভাবে, তুমি দেখো রিজার্ভ এটা কোন ভাষার শব্দ আমরা সবাই জানি না, আমাকে একটু বলো তো এই রিজার্ভ কোন শব্দ? দেখো রিজার্ভ আমরা বলি না একটা গাড়ি রিজার্ভ কর, একটা গাড়ি রিজার্ভ কর। রিজার্ভ মানে কি? রিজার্ভ মানে হচ্ছে আমার কি করা? সংরক্ষণ করা। তাহলে রিজার্ভ আমার ইংরেজি শব্দ। তাহলে এই কথাটা সে কোন ভাষায় বলছে? ইংরেজি ভাষায় বলছে। ওকে ফ্রেন্ড, আমার নেক্সট কোশ্চেন হলো কে কে বলতে পারবা এই যে এই গাড়ি আগে হইতে রিজার্ভ করা এই কথাটা কল্যাণী কাকে বলছে? কে কে বলতে পারো? ফার্স্ট ভাইকে একটু জানো তো, এই কোশ্চেনটা তুমি পাবা ইনশাআল্লাহ তোমাদের সামনের পরীক্ষার মধ্যে, এই কোশ্চেনটা পাবো। ভাইকে একটু বলো তো এই কথাটা সে কাকে বলছে? দেখো প্রথমত রিজার্ভ ইংরেজি শব্দ, তাহলে এটা কোন ভাষায় বলছে? ইংরেজি ভাষায় বলছে। আমার প্রশ্ন হলো তাহলে ইংরেজি ভাষায় সে কাকে বলবে? সে তো আছে ভারতে, ভারতের ভাষা হিন্দি, তাহলে ইংরেজি ভাষায় কাকে বলবে? নিশ্চয় কোনো ইংরেজ ব্যক্তিকে। দ্যাট মিন্স কাকে বলছে? সে বলছে স্টেশন মাস্টারকে। সবাই একটু আমরা কমেন্টে লিখি তো আমরা কাকে বলছে বলো তো, সবাই একটু কমেন্টে লিখি। আমি আবারও বলছি তোমরা যারা যারা পরীক্ষা দিবা হুবহু তুমি এই এমসি গুলো তুমি কমন পাবা। ভাইকে বলো তো কাকে বলছে কথাটা? ইংরেজ স্টেশন মাস্টার। ওই যে স্টেশন মাস্টার হেবটাও ইংরেজ আর কইছো ইংরেজি ভাষায়। কথা কি ক্লিয়ার? নাম্বার 2 কোশ্চেন, আমরা গাড়ি ছাড়িব না, আমরা গাড়ি ছাড়িব না কল্যাণী কোন ভাষা কথাটা বলে? তাহলে আবার কথাটা কে বলছে? কল্যাণীর একটু উক্তি বলছে। তাহলে এটা কোন ভাষায় বলে? প্রথম কথা হচ্ছে দেখো একটু প্রত্যেকে আমাকে আনসার করো। ফার্স্ট এটা সে কোন ভাষায় বলে? এখন দেখো মনে রাখবে কেমনে, দেখ তারা কোথায় আছে দেখো তো। ওই যে কল্যাণী কি বলছিল, আমার বাবার নাম শম্ভু আছেন, তিনি এখানকার ডাক্তার। তারা কোথায় নামছে? কানপুরে। কোথায় নামছে? কানপুরে। আচ্ছা কানপুর কোন দেশে অবস্থিত? কে কে বলতে পারবা? কানপুর কোন দেশে অবস্থিত? আমরা জানি না কানপুর কোথায় অবস্থিত? ভারতে অবস্থিত। তাহলে কল্যাণী ভারতের মধ্যে একটা কথা বলছে, তাহলে ভারতে কোন ভাষায় কথা বলে? ভারতের মানুষ কোন ভাষায় কথা বলে? খুব ভালো করে জানি কোন ভাষায় কথা বলে? হিন্দিতে কথা বলে। তাহলে এই কথাটা কল্যাণী কোন ভাষায় বলছে? হিন্দি ভাষায় বলছে। ভেরি সিম্পল। আমার প্রশ্ন আমাকে বলো তো এই কথাটা কল্যাণী কাকে বলছে? ফার্স্ট একটু আমাকে জানো এই কথাটা কল্যাণী কাকে বলছে? পরীক্ষাতে এটা আসবে। এই কথাটা কল্যাণী কাকে বলছে? ওই যে কাকে বলছে বলো তো? বলছে তোমার কাকে বলো তো? বলছে তোমার রেলওয়ে কর্মচারীকে। সবাই একটু লিখিত, আমরা না ভুলে যাবো আমরা, সবাই একটু আমরা লিখিত। কাকে বলছে বলো তো? রেলওয়ে কর্মচারীকে। কাকে বলছে বলো তো? রেলওয়ে কর্মচারীকে। ওকে ফেন, আসো তাহলে আমাদের দুইটা কোশ্চেন ক্লিয়ার হয়েছে। আসো এরপর আমরা 3 নাম্বার এবং 4 নাম্বারে যাব। বিয়ের সময় মামার বয়স কত ছিল? একটু আমরা প্রত্যেক আনসার করি। ফার্স্ট বিয়ের সময় মামার বয়স কত ছিল? ফার্স্ট আমি একটু সবার থেকে আনসার দেখতে যাচ্ছি, কে কার আগে আমরা আনসার করতে পারি। 30, 37, 33, 29। আসো আমি একটু তোমাকে বিষয়টা বুঝিয়ে বলি। বিষয় হলো অনুপমের বর্তমান বয়স কত? অনুপমের বর্তমান বয়স হচ্ছে 27 বছর, আর মামা তার চেয়ে 6 বছরের বড়। দ্যাট মিন্স মামার বর্তমান বয়স কত? 27 সাথে 6 যোগ করে কত হয়? 27 সাথে 6 যোগ করলে 33 বছর হয়। তার মানে মামার বর্তমান বয়স কত? 33 বছর। এখানে কিন্তু বর্তমান বয়স হয়েছে না, বলছে বিয়ের সময় মামার বয়স কত ছিল। আমি আবার বলছি এইবার যেহেতু তোমার পুরো বাংলাদেশে একই কোশ্চেনে পরীক্ষা হবে, দ্যাট মিন্স কোশ্চেনটা স্ট্যান্ডার্ড তো করবেই। আর শিক্ষামন্ত্রী মিলন্স যেভাবে তোমাদের সাথে তোমার কি বলে এরকম করতেছে, শুধু স্ট্যান্ডার্ড না, কোশ্চেনটা অনেক হার্ড করার মতো একটা অবস্থা যাবে। আর বাংলা পরীক্ষার বাংলা এমসিকিউটা অলওয়েজ হার্ড হয়। সো আমরা একটু ক্রিটিক্যাল করে শিখবো, ডিফিকাল্ট করে শিখবো। দেখো তাহলে আমার বলছে দেখো বর্তমান বয়স তো 33 বছর মামা আমরা জানি, বলছে বিয়ের সময় বয়স কত? অলওয়েজ মাথায় রাখবা অপরিচিত গল্পে বর্তমান বয়স আর বিয়ের সময়ের বয়সের ব্যবধান কয় বছর বলতো? সবাই একটু ভাইকে বলতো বর্তমান বয়স আর বিয়ের সময়ের বয়সের ব্যবধান কয় বছর বলতো? কয় বছর? 4 বছর। যেমন যদি বলে অনুপমের বর্তমান বয়স কত? 27 বছর। যদি বলে বিয়ের সময় বয়স কত বলতো? কে কে বলতে পারবো? বিয়ের সময় বলছে 4 মাইনাস করো 23 বছর। যদি বলে কল্যাণের বর্তমান বয়স কত? 19 বছর। যদি বলে বিয়ের সময় কল্যাণের বয়স কত ছিল? 4 মাইনাস করো 15 বছর। তাহলে আমার অপরিচিত গল্পের মামার বর্তমান বয়স কত? 33 বছর। তাহলে বিয়ের সময় তার বয়স কত হবে? 4 মাইনাস করো, তাহলে কথা থাকে আমার 29 বছর। কথা থাকে আমার 29 বছর। আসল কিছু কিছু পণ্ডিত, বিশাল বড় পণ্ডিত নিজেকে দাবি করবে, এই ক্লাসে হয়তো কে থাকতে পারে পণ্ডিত, ওরা দাবি করবে কি বিয়ের সময় অনুপমের বয়স 23 না 22 বছর আছে। একদম ঝাঁকানাকা তোমাকে ব্যাখ্যা দিয়ে দিবে, ঝাঁকানাকা ব্যাখ্যা। নো, কোনো ব্যাখ্যাতে যাবো না, চোখটা বন্ধ করে মাথায় রাখবা বিয়ের সময় অনুপমের বয়স 23 বছর ছিল। ওরা তোমার একটা লাইনকে ব্যাখ্যা করে,
অপরিচিত গল্পে শেষের দিকে একটা লাইন আছে, ওই লাইনকে ভেঙ্গে চুরে বুঝায় যে 1 বছর আগের কথা বলা হয়েছে, তাহলে এখানে 23 হবে না 22 হবে। আমার প্রশ্ন, যদি এখানে যদি তুমি 22 দাও তাহলে তো সবগুলো 1 বছর মাইনাস করতে হবে, কিন্তু হুবহু লাইন আছে কল্যাণীর বয়স বিয়ের সময় 15 বছর ছিল। কেমন? সো এইগুলো প্রেস লাগাবো না। এরপরে 4 নাম্বারটা আনসার কর ফার্স্ট। মূর্তিমতি মাতৃআজ্ঞা। আচ্ছা, মাতৃআজ্ঞা কার কথা বলা হয়েছে? ওই যে মনে আছে মাতৃআজ্ঞা আছে, তাহলে বলো মাতৃআজ্ঞা বলতে কাকে বলা হয়েছে? কল্যাণীকে, শম্ভুনাথকে, অনুপমকে নাকি মামাকে? একটু বেশি 4 নাম্বারটা আমরা একটু আনসার করে দাও ফার্স্ট। একটু আমাকে 4 নাম্বারটা আনসার করো ফার্স্ট 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 একটু আমাকে ফার্স্ট আনসার করে। যারা ইচ্ছে 26 27 আছো, তোমাদের বাকি ফ্রেন্ড যারা যারা আছে একটু ওদেরকে মেনশন করে দাও। সবাইকে নিয়ে আমরা ইনশাআল্লাহ ক্লাসটা করব। তুমি জাস্ট ক্লাসটা করে দেখো ভাই, ক্লাসটা করে দেখো, ফাইনাল শোতে দেখবো তোমার পুরো বাংলাটা রিভিশন হবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে ফাইনাল শোট। ওকে, তাহলে আমাকে বলো তো, আচ্ছা এই মূর্তিমতি মাতৃআজ্ঞা কাকে বলা হয়েছে? তোমরা যারা অপরিচিত গল্পটা লাইন বাই লাইন পড়ছো দেখবা, যখন তোমার মানে অনুপমের বিয়ের কথা বলা হয়েছে, হ্যাঁ অনুপমের যখন বিয়ের কথা বলা হয়েছে তখনই লেখা আছে মূর্তিমতি মাতৃআজ্ঞা স্বরূপ মামা উপস্থিত হইয়া। কি লাইনটা ছিল? মূর্তিমতি মাতৃআজ্ঞা স্বরূপ মামা উপস্থিত হইয়া। অর্থাৎ অনুপমের বিয়ের ক্ষেত্রে অনুপমের কোনো ডিসিশন চলবে না, তার সব ডিসিশন কে নিবে? তার মামা নিবে। মাতৃআজ্ঞা অর্থ কি কে বলতে পারবো? ভাইকে বলো তো, একটু আনসার করো দেখি কে বলতে পারবা। যদি সে প্রশ্ন আসে মাতৃআজ্ঞা শব্দের অর্থ কি কে বলতে পারবা? মাত্র রাখবা, মাতৃ মানে মা, আজ্ঞা মানে আদেশ, মাতৃআজ্ঞা মানে মায়ের আদেশ। তার মানে অনুপমের মামা তার জীবনে মায়ের আদেশের মতো, অর্থাৎ তার জীবনে সে অনুপমের মামা যদি এখন দাঁড়া, অনুপম এখন দাঁড়াইবো, যদি এখন বস, অনুপম বসবো, যদি এখন 1 নাম্বার কর, সে 1 নাম্বার করবে, যদি এখন 2 নাম্বার কর, সে 2 নাম্বার করবে। এটাকেই বলছে মূর্তিমতি মাতৃআজ্ঞা, মানে মামা যা কয় হাতে মূর্তির মতো তাই মানে। তাহলে এই মূর্তিমতি মাতৃআজ্ঞা বলতে কাকে বোঝানো হয়েছে? অনুপমের মামাকে বোঝানো হয়েছে। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? ওকে ফেন আসো। এরপর আচ্ছা, অনুপমের মামা সম্পর্কে আরো 2 ইনফরমেশন পরীক্ষাতে আসতে পারে। অনুপমের মামাকে অনুপমের কি বলা হয় বলতো? ভাগ্য দেবতার কি বলা হয়? কি বলতে পারবা? ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলা হয়, ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলা হয়। কেমন? ওকে ফেন আসো। এরপর হচ্ছে আমার 5 নাম্বারটা আমাকে আনসার করো ফার্স্ট। একটু 5 এবং 6 নাম্বারটা। ওহো, অপরিচিত গল্পে রেল কর্মচারী কতটি টিকিট ভ্যান্সে ঝুলিয়েছিল? মানে তোমার কয়টা টিকিট ভ্যান্সে ঝুলিয়ে দিচ্ছিল? আনসার যদি আমরা দেখে গেছি, কয়টা টিকিট বলো তো? আমরা খুব ভালো করে জানি কয়টা টিকিট। 2টা টিকিট ভ্যান্সে ঝুলিয়ে দিচ্ছে, মানে অনুপম আর অনুপমের মা দুজনের সামনে কইছে 2টা টিকিট ঝুলিয়ে দিয়ে কইছে এই দুইটা সিট আগে থেকে বুক করা আছে, আপনারা ফড়ি যান, তারা পরে উড়ে যেতে লইছে। আচ্ছা আসো, তাহলে কয়টা টিকিট? 2টা টিকিট। আমার কোশ্চেন হলো কে কে বলতে পারবা? সেটা হচ্ছে এই যে তোমার অনুপম আছে না, 1 নম্বর হচ্ছে অনুপম, এই 2টা কোশ্চেন যারা আনসার করতে পারবো ওরা লিজেন্ড। 2 নম্বর হচ্ছে তোমার অনুপমের গার্লফ্রেন্ডের নাম কি? কল্যাণী, তাই না? আসো, অনুপমের কল্যাণী। আচ্ছা আমাকে বলো তো, অনুপম কোন শ্রেণীর টিকিট কেটেছিল? অনুপমদের টিকিট কোন শ্রেণীর ছিল আর কল্যাণীদের টিকিট কোন শ্রেণীর ছিল? ফার্স্ট একটু আমাকে ফার্স্ট আনসার করো, কে কার আগে আমরা আনসার করতে পারি ফার্স্ট। আমরা একটু কে কার আগে আমরা আনসার করি ফার্স্ট 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 আমরা একটু সবাই আনসার করব। অনুপমদের টিকিট ছিল কোন ক্লাসের আর কল্যাণীদের টিকিট ছিল কোন ক্লাসের? প্রায় পরীক্ষাতে এটা আসে এবং তুমি দেখবে ইনশাআল্লাহ এইবার তোমার পরীক্ষাতে এটা আসবে ইনশাআল্লাহ। মাথায় রাখবা, বাংলা এমন ভাবে পড়বো নট অনলি এইচএসসি বাট অলসো অ্যাডমিশন। তুমি এইচএসসি তে গোল্ডেন এ প্লাস একদম ধুমাই ফেলছো, সারা দেশের মধ্যে তুমি মিষ্টি দিছো, ওই যে আহারে সুন্দরী কি যে করি এ প্লাস ভরে গেছে আমার, একদম পুরো মিষ্টি বিতরণ করে ফেলছো, ভার্সিটিতে কোথাও চান্স পাওয়া নাই, লাভ হয়নি, মুখটা এবার ঢাকি রাখবে, আয় হায় হায় কি বেজ্জতি ঢাকি রাখবে এরকম। তো এমন ভাবে পড়বা যাতে করে এইচএসসি অ্যাডমিশন 2টা কভার হয়। ভাই তোমাকে ওইভাবে তোমাকে পড়াচ্ছি আমি। আচ্ছা দেখো, তাহলে অনুপমদের টিকিট ছিল কি? অলওয়েজ মাথায় রাখবে। তুমি দেখবা এই যে মনে করো একটা ছেলে, তুমি যদি তোমার গার্লফ্রেন্ডের সাথে ডেটে যাও, বলো তো রিক্সা ভাড়াটা কে দেখো তো? জীবনে কোনো মেয়ে রিক্সা ভাড়া দিচ্ছে? আমার লোকে জীবনও দিচ্ছে না, কে দেয় বলো তো? নিশ্চয় আমি দিই। এই যে রেস্টুরেন্টে তারা নিয়ে খাইতে যায়, জীবনে একদিন বিলটা দিচ্ছে, ফর্মালিটিও মেনটেন করে না, যাক আজকে আমি বিলটা দিই, জীবনও কয় না। এই জাতির পকেট থেকে কখনো টাকা বের হয় না, এরা গরিব। তাহলে বড় লোক কারা? বড় লোক হচ্ছে ছেলেরা, যার কারণে অনুপম ছেলে তার টিকিট ছিল ফার্স্ট ক্লাসের। কি ছিল? ফার্স্ট ক্লাসের। আর কল্যাণীদের টিকিট ছিল তোমার সেকেন্ড ক্লাসের। এখন বলতে পারো ভাই ফার্স্ট ক্লাস কোনটা সেকেন্ড ক্লাস কোনটা? তুমি ট্রেনের টিকিট বুঝো না, এসি নন এসি? মনে করো অনুপম ছিল কি? অনুপম ছিল এসি আর কল্যাণী ছিল তোমার শুভম চেয়ারে, এরকম আর কি, বুঝছো? এরকম বিষয়টা আসো। ওকে আচ্ছা, এই কোশ্চেনটা যারা আনসার করতে পারবা আমার পক্ষ থেকে তোমার জন্য 10 টাকা বরাদ্দ থাকলো। এই কোশ্চেনটা যে আনসার করতে পারবা সেটা হলো অনুপমরা কোন শ্রেণীর ট্রেনে করে কলকাতা যায়? এই কোশ্চেনটা যারা আনসার করতে পারবে আমার পক্ষ থেকে 10 টাকা দেওয়া হবে তোমাকে। যা, 10 টাকার অনেক দাম কিন্তু। হ্যাঁ তোমাদের বয়সটা যদিও প্রাইমারি স্কুলে থাকতে, ক্লাস 2 তে থাকতে আমার আম্মু 2 টাকা দিত, আরে 2 টাকা পাই খুশি যেতাম গা।
ক্লাস 5 উঠতে 5 টাকা দিতাম, 5 টাকা ভাই কি খুশি যেতাম গা। আর তোমরা এখন 500 টাকা দিলেও তোমাকে হয় না, আর তোমার 10 টাকা অফার করছি আমি। বলতো কে বলতে পারবা এই যে কোন ট্রেনে করে অনুপমরা কলকাতা যায়, কে বলতে পারো? ফার্স্ট একটু ফার্স্ট আমরা আনসার করি, ফার্স্ট আমরা একটু সবাই আনসার করি ফার্স্ট। ওকে 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 ফার্স্ট বেঞ্চের ছিল কিন্তু সাহেবদের জন্য সেকেন্ড ক্লাসে যেতে হচ্ছে কল্যাণের সাথে। সাব্বাস খায়রুল, থ্যাংক ইউ সো মাচ, অনেক 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 থ্যাংক ইউ। তাদের টিকিট ছিল ফার্স্ট ক্লাসের, কিন্তু ওই যে তাগরে যখন উড়ে দিচ্ছে গা, পরে তারা ওই যে কল্যাণীদের ট্রেনে গেছে না, ওই যে কল্যাণী যখন বলছিল আপনারা এখানে আসুন না, এইখানে জায়গা আছে, আসুন না এখানে, এই তার আসুন না শুই না, তার পিছনে পিছনে গিয়া ওই সেকেন্ড ক্লাসে করে তারা কোথায় গেছে? কলকাতা গেছে। যদিও তাদের টিকিট ছিল কোন ক্লাসের? ফার্স্ট ক্লাসের, কিন্তু আলটিমেটলি কলকাতা গেছে কোন ক্লাসে করে? ওই সেকেন্ড ক্লাসের ট্রেনে করে। আই থিঙ্ক ক্লিয়ার। ওকে ফাইন, আসো এরপর আমরা 6 নাম্বারটা আনসার করি। কেমন আসো? কে অনুপমকে শিমুল ফুলের সাথে তুলনা করি টেন্স। আমরা খুব ভালো করে জানিস, কে বলতো অনুপমকে কিসের সাথে তুলনা করতেন? সরি, শিমুল ফুলের সাথে কে তুলনা করতেন? এটা হচ্ছে কে বলতো? সবাইকে আনসার করি তো। এটা হচ্ছে কি বলতো? পণ্ডিত মশাই। কে বলতো? পণ্ডিত মশাই। শিমুল ফুল, আরেকটা ফলের কথা বলা আছে, কি ফল বলতো? শিমুল ফুল আর কোন ফল বলতো? ফার্স্ট শিমুল ফুল আর মাকাল ফল। সব আমরা লিখিত এই ভুলে যাবি কিন্তু, সবাই লিখিত আমরা মাকাল ফল। কি বলতো? শিমুল ফুল আর মাকাল ফলের সাথে তুলনা করতো। আমার প্রশ্ন হলো এই তুলনা দ্বারা পণ্ডিত মশাই কি বুঝাইতো? এই তুলনা দ্বারা পণ্ডিত মশাই কি বুঝাইতো? তোমাদের সৃজনশীল এমসিকিউ তে এটা আসবে, সিকিউর ক্ষয়ের মধ্যে এটা আসবে। বলো তো একটু, এই যে তুলনা করতো শিমুল ফুলের মাকাল ফুলের সাথে, এটা দ্বারা সে কি বুঝাইতো? বলতো বিদ্রুপ বুঝাইতো। এটা দ্বারা বুঝাইতো তোমার বিদ্রুপ। অর্থাৎ অনুপমে যে সুন্দর চেহারা আছে, সুন্দর চেহারা নিয়া সে একটু ঠাট্টা করতো, একটু বিদ্রুপ করতো। দেখবা তোমরা ছোটবেলায় মানে এরকম করো না, এখনো তো এরকম করো। ছোট একটা যদি কিউট বাচ্চা হয়, তার এভাবে গিলি পাপ্পা তার গাল দিয়ে টানি সোলা লাও না, যেগুলো একটু সুন্দর কিউট গুলুমুলু বাচ্চা, এদেরকে এরকম করো না? তো অনুপমে যদি একটু কিউট সুন্দর গুলুমুলু ছিল, হ্যাবলা ববলা, এই জন্য পণ্ডিত মশাই তারা কি করতো? তোমার শিমুল ফুল আর মাকাল ফুল বলে বিদ্রুপ করতো। কেমন? ওকে ফেন আসো। এরপর হচ্ছে আমার, আচ্ছা এই জিনিসটা তোমাদের খ নাম্বার আসতে পারে যে শিমুল ফুলের মাকাল ফুল তুলনা করতে ব্যাখ্যা করো। তুমি কি দিবা? বিষয় হচ্ছে তোমার শিমুল ফুল উপরে দেখতে সুন্দর কিন্তু কাছে গেলে ইস কি দুর্গন্ধ। মাকাল ফল উপরে দিয়ে দেখতে ফিটফাট কিন্তু ভিতরে সদরকাত। আবার এটা লিখিও না যে দেখতে ফিটফাট ভিতরে সদরকাট, এটার নামে শিমুল ফুল আর মাকাল ফল, এটা লিখে না। তাহলে তোমার সুন্দর করে এটা দিবে। এটা কি তোমরা খুব ভালো করে জানো? হ্যাঁ, মানে শিমুল ফুল দেখতে সুন্দর কিন্তু কাছে আসলে দুর্গন্ধ, মাকাল ফল দেখতে সুন্দর কিন্তু ভিতরে তোমার কি কুত্তার গুয়ের মতো কালা কিয়ে থায়, এরকম আর কি। তো এই অনুপম তোমার দেখতে সুন্দর কিন্তু তার কোনো ব্যক্তিত্ব নাই, তার কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তার শোয়া থেকে, তার ঘুম থেকে উঠে থেকে শুরু করে শোয়া পর্যন্ত, ওয়াশরুমে যাওয়া পর্যন্ত সব সিদ্ধান্ত নেয় কে? তার মামা। এই জন্য অনুপমকে তোমার এটার সাথে তুলনা করছে। কেমন? ওকে। এরপর ভাইকে 7 নাম্বারটা আমরা আনসার করি। অপরিচিত গল্পে কাকে অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলা হয়েছে? এটা আমরা একটু আগে পড়ছি না? দেখে একটু ভাইকে ঝটপট আনসার করো তো। ফার্স্ট একটু ভাইকে ফার্স্ট আনসার করো। ফার্স্ট আমরা খুব ভালো করে জানি কাকে বলতো। এই যে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলছে, কাকে বলছে বলতো? মামাকে বলছে। আমার প্রশ্ন হলো এই যে 26 কারাগার আছে, 2 দিন পরে পরীক্ষা দিবা ইনশাআল্লাহ, মিলাই নিও এই কোশ্চেনটা তোমাদের সিকিউর ক্ষয়ের মধ্যে এটা আসবে। অপরিচিত গল্প থেকে তো সিকিউ মাস্ট বি আসবে। সিকিউর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট অপরিচিতা, বিলাসী, মাসিবিশি, রেইনকোট, এরপর হচ্ছে তোমার ওই যে গন্তব্য কাবুল, এগুলো হচ্ছে সিকিউর জন্য ইম্পর্টেন্ট। সিকিউর জন্য নন ইম্পর্টেন্ট কোনগুলো? সাহিত্যকলা সিকিউর জন্য ইম্পর্টেন্ট না। এবার বাঙালিদের প্রতি, লেখকদের প্রতি আহ্বান সিকিউর জন্য ইম্পর্টেন্ট না। আবার নেকলেস সিকিউর জন্য ইম্পর্টেন্ট। আমি এগুলো ইনশাআল্লাহ সাজেশন দেব। আজকে রচনা সাজেশন পাইছো না? এরকম প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেল দেখো, ক্যাপশনে লিংক দেওয়া আছে ইউটিউব চ্যানেলের, ওখানে আমাদের সাজেশনগুলো আপলোড হতে থাকবে ইনশাআল্লাহ। আমাদের ক্যাপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে, ওখানে ইনশাআল্লাহ তোমরা কানেক্টেড থাকবে যারা এখনো কানেক্ট হও নাই। আচ্ছা, তাহলে এই যে ক্ষয়ের মধ্যে এটা আসবে, ভাগ্য দেবতার প্রধান এজেন্ট মামাকে কেন বলা হয়? ওই যে অনুপমের সকল সিদ্ধান্ত তার মামা নেয় বলে তার মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলা হয়। অর্থাৎ অনুপমের ভাগ্যে যা লেখা আছে, কি লেখা আছে, কখন সে কি করবে, কাকে বিয়ে করবে, কি খাবে না করবে, সব কিছু তার মামার ডিসিশন, তার সিদ্ধান্ত নেয় বলে তার মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলা হয়। ওকে ফ্রেন্ড, এরপরে 8 নাম্বারটা আনসার করি। অপরিচিত গল্পে অনুপমের বিয়ের বিষয়ে কিসের খবরটা মামার কাছে বেশি গুরুত্বপূর্ণ? এটা আমরা খুব ভালো করে জানি। অনুপমের মামার কাছে মেয়ের চেয়ে মেয়ের, বল কিসের? মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটা তার কাছে গুরুত্বপূর্ণ। তাহলে মেয়ের চেয়ে মেয়ের বাপের অবস্থা তার কাছে গুরুত্বপূর্ণ। আচ্ছা আমাকে বলতো, এই যে বাপকে আমরা জানি বাপ হচ্ছে শম্ভুনাথ সেন। বাপ কি বলতো? বাপ হচ্ছে শম্ভুনাথ সেন। আমাকে বলতো, কে বলতে পারবি শম্ভুনাথ সেনের পেশা কি? ফার্স্ট 1 নাম্বার, আমরা ঝটপট আনসার করি। শম্ভুনাথ সেনের পেশা কি? আমরা খুব ভালো করে জানি শম্ভুনাথ সেনের পেশা হচ্ছে কি বলতো?
ডাক্তার। সমরেশ সেনের পেশা হচ্ছে তিনি একজন কি ছিলেন, তিনি একজন ডাক্তার ছিলেন। আচ্ছা, এই যে তোমার অনুপমের বাপ আছে, অনুপমের বাপ আছে না, অনুপমের বাপ আছে, অনুপমের বাপের পেশা কি, কে বলতে পারো বলো তো? অনুপমের বাপের পেশা কি? ফার্স্ট একটু ফার্স্ট আনসার করি। অনুপমের বাপের পেশা কি? অনুপমের বাপের পেশা কি বলতো? উকিল। কি বলতো? উকিল। যারা যারা উকিল আনসার করছো প্রত্যেকে 10 সেকেন্ড কান ধরো। ফার্স্ট যারা যারা মনে মনে এবং আমার সাথে উকিল আনসার করছো 10 সেকেন্ড কান ধরো। ফার্স্ট আমি 1 থেকে 3 বলে তুমি 10 সেকেন্ড মানে 10 সেকেন্ড কান টানা স্টার্ট করবা। যদি না টানো এইচএসসি প্লাস ঘুমায় পাবা না, কারণ উকিল কোনো পেশার নাম হতে পারে না, ওকালতি। হ্যাঁ, যদি পরীক্ষাতে আসে অনুপমের বাপের পেশা কি, তুমি যদি উকিল, তোমার এই মিলনের এখন টিচার আছে না, ইজ্ঞে দিবে তোমার, ইজ্ঞে একদম ইজ্ঞে দিবে, একদম বড্ডা করে দিবে তোমার, লাল কালি দিয়ে দিবে তোমাকে, একদম সুদর্শন করে দিবে, ওকালতি। ওকে, তাহলে অনুপমের বাপের পেশা কি? ওকালতি। আমাকে কে কে বলতে পারবা আরো একজন এই গল্পের মধ্যে আরো একজন ব্যক্তি আছে যার পেশা ওকালতি? কে 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 বলতে পারো? ফার্স্ট আরো একজন ব্যক্তি আছে যার পেশা হচ্ছে ওকালতি, কে বলতে পারবা? ওটা হচ্ছে অনুপম, সরি, শম্ভুনাথ সেনের বন্ধু, শম্ভুনাথ সেনের বন্ধু, শম্ভুনাথ সেনের কে? বন্ধু। ওকে ফাইন, আসো। এরপরে অনুপমের বাপ সম্পর্কে একটা প্রশ্ন প্রায় আসে, অনুপমের বাবা সম্পর্কে একটা প্রশ্ন প্রায় আসে, সেটা হচ্ছে মৃত্যুতেই তিনি যে হাঁফ ছাড়িলেন সেটাই ছিল তার প্রথম অবকাশ। হ্যাঁ, থাকবে অনুপমের বাবার প্রথম অবকাশ কোনটা? সবাই বলো তো, কোনটা বলো তো? মৃত্যু। আবার এটা তোমার সৃজনশীলের ক্ষয়ের মধ্যে আসে, যেটা দ্বারা কি বুঝেছে? এটা দ্বারা বুঝাইছে যে অনুপমের বাপ সারা জীবন চাকরি করে গেছে, রেস্ট নেওয়ার সুযোগ পায় নাই, ওই যেদিন মরে গেছে সেদিনে হাতে প্রথম রেস্ট কে নিতে পারছে। এটাকেই বলছে অনুপমের বাবার প্রথম অবকাশ। ওকে ফ্রেন্ড, লাস্ট আরেকটা জিনিস দিয়ে শেষ করি। আমাকে বলো তো হু ইজ দিস পুয়ার পারসন? গরিব কিরা? অনুপমের বাবা নাকি অনুপমের মা? কে বলো তো? অনুপমের বাবা নাকি অনুপমের মা? কে ছিল গরিব? কে ছিল গরিব? মাথায় রাখবা, দুটাই গরিব, দুই গরিবে গরিবে বিয়ে হয়েছে, দুটাই গরিব, দুই গরিবে গরিবে বিয়ে হয়েছে। ওই যে মাইনাসে মাইনাসে প্লাস, এই জন্য দুনিয়া হঠাৎ করে বড় লোক হয়ে গেছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। তুমি যদি গরিব হও আর একটা গরিবকে বিয়ে করো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে তোমরা দেখবে বড় লোক হয়ে যাওয়া। ওকে, তাহলে গরিব কে ছিল? দুটোই ছিল গরিব। বাবা ছিল কি এককালে, হ্যাঁ, ইয়ে ছিল, গরিব ছিল, কিন্তু এখন আর গরিব নেই, কিন্তু এখন বড় লোক হয়েছে। আর মা গরিব ঘরেরই মেয়ে, হঠাৎ করে একটু তোমার বড় লোক হওয়াতে আর কি একটু তার চেঞ্জ আসছে, এটা দেখবে লেখা আছে। তাহলে দুজনেই গরিব, এটা মাথায় রাখবা সব। এরপরে 9 এবং 10 নাম্বারটা আমরা আনসার করি। 9, 10 নাম্বারটা। আচ্ছা, উদ্দীপক থেকে একটা কোশ্চেন আসছে, আহারে উচিত হয় না। দেখো, বড়লোক আত্মীয় বাড়িতে যাওয়ার জন্য তাহমিদ বন্ধুর দামি মোটরসাইকেল ধার করে নেয়। রাতে গাড়ি চুরি হয়ে যায়, সেই বিষয়টি বন্ধুকে জানালে বন্ধু বলে কি আর করার, যা হবার সে তো হয়েই গেছে। তাহমিদ নেকলেস গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? আমরা খুব ভালো করে জানি যে নেকলেস গল্পে এরকম একটা দামি জিনিস কে ধার নিছে, আমরা খুব ভালো করে জানি। কে ধার নিছে বলতো? মাতিলদা, যে ছিল অত্যন্ত লুবি একটা মেয়ে। ওকে ফেন, আসুন এরপর 10 নম্বরটা আনসার করো। উদ্দীপকের তুলনায় নেকলেস গল্পের পরিসমাপ্তি অধিক কি? নাটকীয়, প্রত্যাশিত, স্বাভাবিক, আকর্ষণীয়? ভাইকে একটু জানো তো 10 নম্বরটা। ফার্স্ট একটু বুঝিয়ে আনসার করো। উদ্দীপকের তুলনায় নেকলেস গল্পের সমাপ্তিটা কেমন? প্রথম কথা হচ্ছে অলওয়েজ মাথায় রাখবা, নাটকীয়। এটা হচ্ছে তোমার যা হচ্ছে তোমার লাল শালুর সাথে, লাল শালু অনুপম, সরি লাল শালু মজিদের প্রবেশটা ছিল তোমার নাটকীয়। এরপরে প্রত্যাশিত বিষয়টা এমন না। দেখো বলছে নেকলেস গল্পের পরিসমাপ্তি, ওই যে নেকলেস গল্পের পরিসমাপ্তি হয়েছে কি আরো ডেফিনেটলি আকর্ষণীয়, কারণ ওই যে মাতিলদা প্রায় 10টা বছর কষ্ট কইরা তার স্বর্ণের দাম পরিশোধ করার পরে শুনছি কি ওমা, শুনছি গিয়া ওমা যে নেকলেসটা ছিল এটা নকল নেকলেস। আই হাই হাই রে, পুরো জীবনটা তেনা তেনা করে দিচ্ছে। এই জন্য এটা কি, এর পরিসীমা দেবো, ফিনিশিংটা অত্যাধিক আকর্ষণীয়। কেমন আসো? 10টা কোশ্চেন গেছে আমাদের। ভাইকে বলতো তোমাদের কেমন লাগতেছে ক্লাস? ভাইকে বলতো যারা যারা ক্লাস করতেছো, অনেকে হয়তো আজকে নতুন থাকতে পারো, ভাইকে বলতো কেমন লাগতেছে বাবারা? ওকে ফেন, আসো এরপর আমরা 11 নাম্বারটা আনসার করি। মাতৃআজ্ঞা ঢেলিয়া, এখানে মাতৃআজ্ঞা বলতে কি বোঝানো হয়েছে? একটু আগে আমরা একটা মাতৃআজ্ঞা পড়ছি, আমরা খুব ভালো করে জানি মাতৃআজ্ঞা মানে ওই যে মনে আছে মাতৃআজ্ঞা আছে, তাহলে মাতৃআজ্ঞা মানে কি? কে কে বলতে পারো? ফার্স্ট 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 এটা আমরা প্রত্যেক আনসার করি, ফার্স্ট সবাই আনসার করি। ফার্স্ট দেখো, মাতৃআজ্ঞা ঢেলিয়ে, এখানে মাতৃআজ্ঞা বলতে আমরা অনেকে এখন আমরা কি আনসার করব? মাতৃভূমি। না না, এখানে মাতৃআজ্ঞা কোনটা? এখানে মাতৃআজ্ঞা বুঝাইছে যখন অনুপম কল্যাণীরে দেখছে, যে ট্রেনের মধ্যে কল্যাণী দেখছে না, ট্রেনের মধ্যে কল্যাণী বলছে আমার নাম কল্যাণী, আমার বাপের নাম শম্ভুনাথ সেন, তিনি এখানকার ডাক্তার, তাহলে আজকে আসি। এই যে আজকে আসি বলছো, অনুপমের মন তো হাগুলে গেছে গা, হ্যাঁ তো হাগুলে গেছে গা। সারাদিন শয়নে সারাদিন কল্যাণীকে দেখতে থাকে। এরপরে তার মারে কইছে, মা আমি এই মেরে ছাড়া বাঁচবো না,
আমি এই মেয়েকে ছাড়া বাঁচবো না, তার আমি বিয়ে করতে চললাম, মা আশীর্বাদ করো। কিন্তু যাইস না ফুদ, যাইস না, যাইস না, যাইস না, এই মেয়ের কাছে যাইস না। এই যে বলছে যাইস না, অনুপম তোমার কথা তোমার কাছে রাখো, আমি আর কারো কথা শুনবো না, মাতৃজ্ঞা ঠেলিয়া সে আবার ওই মেয়ের কাছে চলে গেছে। তোমরা যেরকম তোমার ফ্যামিলি পেরে ওই মেয়ের ভিতরে কিন্তু রুহান দেখেছে নি। হ্যাঁ, তোমরা যেরকম মেয়েদের জন্য পাগল হয়ে জানো, এরই তোমার বিয়ে করতে হবে, এই ছাড়া তুমি বাঁচবে না। তো অনুপমেরও সেম অবস্থা হয়েছে, এই ছাড়া সে বাঁচবে না কল্যাণীকে ছাড়া। পরবর্তীতে মায়ের আদেশ অমান্য করিয়া এই জায়গাতে মাতৃজ্ঞা ঠেলিয়া বলতে মাতৃভূমি না, এই জায়গা মাতৃজ্ঞা বলতে কি বুঝবে বলতো, এই জায়গা মাতৃজ্ঞা বলতে মায়ের আদেশকে বোঝানো হয়েছে। এই জায়গা মাতৃজ্ঞা বলতে কি বুঝেছেন বলতো, এই জায়গা মাতৃজ্ঞা বলতে মায়ের আদেশকে বোঝানো। তাহলে আমরা ক্লিয়ার? ওকে ফেন আসুন। এরপরে 12 নাম্বারটা আমাকে আনসার করো। ফার্স্ট, কে পাথর হইয়া গেল, এটা আমরা খুব ভালো করে জানি। লাল সাহেব উপন্যাসে কে পাথর হয়ে গেছে, ওই যে মনে আছে পাথর এবার হঠাৎ নয়। একটা আমরা প্রত্যেক আনসার করি তো ফার্স্ট 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 একটা আমরা 12 নম্বরটা আমরা সবাই আনসার করি, একটা আমরা সবাই আনসার করি। আমি একটু সবার থেকে আনসার দেখতে যাবো। ফার্স্ট ফার্স্ট আমি একযোগে সবার থেকে আনসার দেখতে যাবো। ফার্স্ট 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 বাবু সোনামন্দিরা ফার্স্ট। ওকে 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 ফাইন আসো। আচ্ছা দেখো, আমরা মোটামুটি দেখো কে পাথর হয়ে গেল, আমরা মোটামুটি 100% শিওর এটা মুজিব, তাই না? যারা আমার সাথে মোটামুটি 100% শিওর হয়ে মুজিদ আনসার করছো বা মনে মনে মুজিদ বলছো অথবা চুপটে করেছিলাম, ফার্স্ট ক্লাস যেতে আর কানা ধরে এলাম না। কিন্তু তোমরা ভুল করিয়াছো, তোমরা ভুল করিয়াছো, তোমরা ভুল করিয়াছো। এই ভুল যদি নেক্সট টাইম থেকে করো, তোমাদের চামড়া তুলে নিব আমরা, আর এই কাজ করা যাবে না। এই জায়গা আনসার কোনটা? এই জায়গা আনসার হচ্ছে বিলাসী। কে পাথর হইয়া গেল? বিলাসী। আসো ভাই, একই বলিলেন আপনি, একই বলিলেন আপনি, একই বলিলেন। তুমি দেখো, ওহো ব্যাখ্যাটা আনি নেই। বিলাসী গল্পে একদম শেষের দিকে একটা লাইন আছে, বিলাসী পাথর হয়ে গেল। তুমি দেখো লালসাল উপন্যাসের লাইনটি ছিল কি, লালসাল উপন্যাসের যে লাইনটি ছিল যে রহিমা মজিদের গা টিপে বলছে, গা তো নয়, রাস্তা একটা পাথর, পাথরের টিপ দিয়েছে। এরপরে যখন বলছে হ্যাঁ পাথর টিপতে টিপতে এবার পাথরের কইতেছে, এরে পাথর মানে মজিদ আবুলফুরের ফিন নাকি মরা মানুষের জিন্দা করতে পারে, তখন এই পাথরে হুঠাৎ করে নড়ে উঠছে, হঠাৎ করে। হ্যাঁ কিরে মরা মানুষের জিন্দা করতে পারে মানে কোন ধরনের কথা বলেছে এগুলা? তখনই বলছে পাথর এবার হঠাৎ নড়ে। এই এই পাথর কে? এই পাথর হচ্ছে ওই পাথর, ওই যে মুজিদ। তারে পাথর বলছে, পাথর এবার হঠাৎ নড়ে, ওই পাথর এবার হঠাৎ নড়ে, ওইটা মুজিদ। কিন্তু যদি বলে কে পাথর হইয়ে গেল, ওইটা বিলাসী। কারণ বিলাসী গল্প হুবহু লাইন ছিল এটা এরকম যে বিলাসী পাথর হইয়ে গেল, অনুপম কল্যাণ সরি মৃত্যুঞ্জয় সেবা করতে করতে বিলাসী পাথর হইয়ে গেল। ওকে ফাইন, সো ভুলগুলো করা যাবে না। আসো এরপরে আমরা 13 নাম্বারটা আনসার করি। একটা উদ্দীপক দেওয়া আছে, আমি তোমাদেরকে উদ্দীপক বহুবুদ্ধি সবগুলো রাখছি কারণ এই এমসি গুলো তোমরা ভুল করো। ওকে ফাইন আসো। এরপর হচ্ছে আমার দেখো, অন্যায়ের কাছে নয়, অন্যায়ের কাছে নত নয় শির, ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় ভিড়, অন্যের কাছে মাথা নত করবো না। আচ্ছা, উদ্দীপকে বীরের সঙ্গে চিরযুদ্ধ নাটকের কোন চরিত্রের মিল আছে? মোহনলাল, মীর জাফর, উমিসাদ, জগৎ শেঠ। এটা তো আমার এই যে একটা কোশ্চেন আছে, সেটা আমরা সবাই পারি। এখানে বীর কে আছে? মোহনলাল, এই যে সে হচ্ছে তোমার কি ওই যে ইয়ার সেনাপতি ছিল, সিরাজউদ্দৌলার সেনাপতি ছিল। ওকে, তাহলে মীর জাফর এটা তো না, জগৎ শেঠ এটা তো না, উমিসাদ এটা তো না। আসো তাহলে আমার এর আনসার কি? মোহনলাল। আমার একটা প্রশ্ন, কে কে বলতে পারবা? অপশন হচ্ছে তোমার 1 নাম্বার মোহনলাল, খ নাম্বার হচ্ছে মীর মর্দান। কে কে বলতে পারবা? সিরাজউদ্দৌলা নাটকের সিরাজউদ্দৌলার সর্বাধিক বিশ্বস্ত সেনাপতিকে কে বলতে পারবা? সিরাজউদ্দৌলার সর্বাধিক বিশ্বস্ত সেনাপতিকে। দেখো সিরাজউদ্দৌলার সেনাপতি দুইজনে, মীর মর্দান, মোহনলাল দুইজনেই সেনাপতি, দুইজনেই বিশ্বস্ত সেনাপতি। বাট যদি পরীক্ষাতে আসে সর্বাধিক বিশ্বস্ত, তখন আমরা মীর মর্দান আনসার করব। আর যদি বলা হয় অন্যতম বিশ্বস্ত, তখন আমরা মোহনলাল আনসার করব। কথা কি ক্লিয়ার? ব্যাকে বুঝতে পারছি? এই জিনিসগুলো আমরা অনেকে ভুল করে ফেলবো। আসো এরপর 14 নাম্বারটা আনসার করে বহুপতি, যেটা তোমরা ভুল করো। উদ্দীপকে সিরাজউদ্দৌলা নাটকের ফুটে ওঠা দিকটি কি? মানে উদ্দীপকে কোন দিকটি ফুটে উঠছে? দেশপ্রেম ফুটে উঠছে, বীরত্ব ফুটে উঠছে, নাকি উচ্চ আকাঙ্ক্ষা ফুটে উঠছে? আমরা জানি মোহনলালের মধ্যে ডেফিনেটলি দেশপ্রেম থাকে, বীরত্ব থাকে, কিন্তু উচ্চ আকাঙ্ক্ষা, তার মধ্যে কি কোনো চাহিদা ছিল যে আমার বাড়ি লাগবে, গাড়ি লাগবে, হ্যান তারাঙ্গা ক্যান তারাঙ্গা, এরকম কিছু আছে চাহিদা? না, উচ্চ আকাঙ্ক্ষা। তাহলে এখানে আমার আনসার হবে কি? 1-2 নাম্বারটা। ওকে ফেন আসো। এরপরে এই যে মোহনলাল সম্পর্কে একটা কোশ্চেন আসছে, মোহনলাল সম্পর্কে যত ইনফরমেশন তোমার পরীক্ষাতে আসতে পারে বা সব ইনফরমেশন একটা জায়গায় দিচ্ছি। আমাদের আজকে রাতে আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও হবে, ভিডিও আপলোড হবে, সেটা হচ্ছে একটা ক্লাসে সিরাজউদ্দৌলা নাটকের যতগুলো ক্যারেক্টার আছে প্রতিটা ক্যারেক্টার এ টু জেড, সিরাজ সম্পর্কে, মোহনলাল সম্পর্কে, মীর মর্দান সম্পর্কে, এরপর তোমার মানে প্রতিটা ক্যারেক্টার, গসিটি বেগম সম্পর্কে, এরপর তোমার কি বলে লুৎফুন্নেসা থেকে শুরু করে প্রতিটা ক্যারেক্টার, রায়দুল্লভ, রাজবল্লভ, এরপর ক্লাইভ, এরপর তোমার ওয়াটসন, হ্যাঁ যারা আছে
প্রতিটা ক্যারেক্টার সব ইন ডিটেইল যা পরীক্ষাতে আসবে তা ভাই একটা ভিডিওতে সাজিয়ে দিচ্ছি ইনশাল্লাহ, দেখিনিও আজকে রাতে ইনশাল্লাহ এটা আপলোড হবে। তাহলে এই মোহনলালকে অন্যতম বিশ্বস্ত সেনাপতি, এবং মোহনলালকে বন্ধুরা তাকে গুলি করে হত্যা করা হয়। কেমন? ওকে, কর্নেল ক্লাইভের আদেশে তাকে গুলি করে হত্যা করা হয়। আর এটা মাথায় রাখবে, এটা পরীক্ষাতে আসে। এই মীর জাফরের গুপ্তচরের নাম কি? ওমর বেগ। এই ওমর বেগকে খুন করেছে কে? মোহনলাল। তাহলে আমাকে এটা একটা আনসার করতো, মীর জাফরের গুপ্তচরের নাম কি? সবাই একটা আনসার করতো ফার্স্ট। মীর জাফরের গুপ্তচরের নাম কি? সবাই একটা আমরা আনসার করি ফার্স্ট একটা আমরা ফার্স্ট আনসার করি। মীর জাফরের গুপ্তচরের নাম কি? গুপ্তচরের নাম হচ্ছে আমার ওমর বেগ জমাদার। তাকে হত্যা করে কে? তাকে খুন করে কে? মোহনলাল। আমার প্রশ্ন হলো, এই ওমর বেগের ভাইয়ের নাম কি? কে বলতে পারবা? ওমর বেগের ভাইয়ের নাম কি? কে বলতে পারবা? মাথায় রাখবা, ওমর বেগের ভাইয়ের নাম হচ্ছে কমর বেগ। সব আমরা লিখি তো একটু ফার্স্ট, সব আমরা একটু লিখি। ওমর বেগের ভাইয়ের নাম কি বলতো? ওমর বেগের ভাইয়ের নাম হচ্ছে আমার কমর বেগ। আই থিঙ্ক ক্লিয়ার। ওকে ফাইন। আসো এরপরে আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, আচ্ছা এরপরে তোমার মোহনলালের যে উক্তিগুলো কনফার্ম একটা প্রশ্ন পাবা, মোহনলালের উক্তি কোনগুলা? এগুলো পরীক্ষাতে আসে। যেমন আমার শেষ যুদ্ধ পলাশিতেই, উক্তিটা মোহনলালের। সাফরিয়ার আমার যুদ্ধ এখানেই শেষ হয়নি, এখানে আমার হলো মোহনলাল। কেমন? উক্তিগুলো একটু দেখে নেবে। ওকে ফাইন। আসো এরপরে হচ্ছে আমার 15 নাম্বারটা, গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয় ছিল এমনই সুনাম কথাটা কোন অর্থে ব্যবহৃত হয়? ফার্স্ট একটু বলো, এটা হচ্ছে তোমার বিলাসী গল্পের শব্দার্থ থেকে আসছে। 100% তুমি অপরিচিত বলো, বিলাসী বলো, মাসে বেশি রেইনকোট, এই জিনিসগুলো শব্দার্থ থেকে তুমি প্রশ্ন পাবা। তাহলে মৃত্যুঞ্জয় ছিল গ্রামের মধ্যে এমনই সুনাম, এখানে সুনামটা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? সুনাম না, কুখ্যাতি না, অপমান না, এটা হচ্ছে তোমার দুর্নাম অর্থে। আমরা মাঝে মাঝে কই না, গ্রামের মধ্যে তোর এত সুনাম রয়েছে, তোর সুনামের টিকুন যাইতেছে না, আমি টিকতে পারতেছি না তোর সুনামে। মানে কি? তোর নাম কইলে মানুষে যা কয় টিকতে পারতেছি না আমি, এই জায়গা সুনাম মানে কি? এই জায়গা সুনাম মানে হইছে দুর্নাম অর্থে ব্যবহৃত হয়েছে। ওকে ফাইন। আসো এরপরে ভাইকে 16 নাম্বারটা আমরা আনসার করি। বিলাসী গল্পে বিলাসী কিসের প্রতীক? একটু ভাইকে ফার্স্ট আনসার করো 16 নাম্বারটা। বিলাসী গল্পে বিলাসী কিসের প্রতীক? আমরা খুব ভালো করে জানি, ওই যে মনে আছে একটা লাইন আমি কালকে পোস্ট করেছিলাম ফেসবুকে, অন্ধকার পোড়া বাড়িতে বিলাসী মৃত্যুঞ্জয়ের সেবা করিত। দীর্ঘদিন অন্ধকার পোড়া বাড়িতে, যেই পোড়া বাড়ি পুরো একটা জঙ্গলের মধ্যে একটাই মাত্র ঘর, আর সে অন্ধকার পোড়া বাড়িতে বিলাসী তোমার মৃত্যুঞ্জয় সেবা করতো। হ্যাঁ, এই বিলাসী কিসের প্রতীক? আমরা ভালো করে জানি কিসের প্রতীক? প্রেম নিষ্ঠার প্রতীক। হ্যাঁ, না হলে কি আর এই অন্ধকারে জঙ্গলের মধ্যে কে সেবা করি? তো আমরা তো খুব ভালো করে জানি কিসের প্রতীক বলতো? প্রেম নিষ্ঠার প্রতীক। কেমন? ওকে আসো এরপরে এটা আবার অনেকে নেগেটিভ ভাবতে পারো, মাথায় রাখবে মৃত্যুঞ্জয় কিন্তু নেতিয়ে পড়েছিল কিন্তু। কেমন? সে কিন্তু 10-15 দিন অচেতন ছিল, অজ্ঞান ছিল। সো অন্য কিছু ভাবিও না আবার। ওকে আসো এরপরে এই যে এরপরে 17 নাম্বারটা আমরা, বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় মাসিক ভারতীয় পত্রিকার কোন সংখ্যা? এই জাতীয় একটা প্রশ্ন কমপক্ষে একটা বা দুইটা 100% তুমি তোমাদের এইচএসসি এক্সাম বলো, ভার্সিটি অ্যাডমিশন বলো, প্রতিটা জায়গাতে তুমি পাবা কোন গল্পটা কত সালে প্রকাশিত হয়, কোন সংখ্যা প্রকাশিত হয়, কোন পত্রিকায় প্রকাশিত হয়, এই জাতীয় কোশ্চেন কনফার্ম আসবে। আমাকে একটু ভাইকে একটু ফার্স্ট জানাও তো, এই যে বিলাসী গল্প ভারতীয় পত্রিকার কোন সংখ্যা? আমরা প্রথমে মাথায় রাখবো, দেখ বিলাসী গল্প বতে বিলাসী বতে ভারতী, তাহলে বিলাসী কোন পত্রিকা প্রকাশিত হয়? ভারতীয় পত্রিকা প্রকাশিত হয়। কোন সংখ্যায়? এটা অলওয়েজ মাথায় রাখবা, বতে বিলাসী বতে বৈশাখ, তাহলে কোন সংখ্যা? বৈশাখ, তাহলে জ্যৈষ্ঠবাদ, তাহলে কোন সংখ্যা? বৈশাখ সংখ্যায়। এখন বৈশাখের কত সালে? মাথায় রাখবা 1325 বঙ্গাব্দে, 1325 বঙ্গাব্দে। স্পেশালি অপরিচিতের বিলাসী, তোমাদের অনেকের প্যাচ লাগে, আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিই। প্রথমে লেখো একটু, সবাই আমার সাথে সাথে একটু প্র্যাকটিস করো। অপরিচিতা এটা কোন পত্রিকা প্রকাশিত হয়? অপরিচিতা আমার সবুজ পত্র, সবাই একটু লিখে দাও আমরা ফার্স্ট, এটা পরীক্ষাতে আসবে। কোন পত্রিকা প্রকাশিত হয়? সবুজ পত্র পত্রিকা প্রকাশিত। কোন পত্রিকা প্রকাশিত হয়? সবুজ পত্র পত্রিকা প্রকাশিত হয়। কোন পত্রিকায়? সবুজ পত্র পত্রিকায়। কোন সংখ্যায়? মাথায় রাখবা কতে কল্যাণী কতে কার্তিক, সবাই একটু লিখি তো আমরা, কতে কল্যাণী কতে কার্তিক, তাহলে কোন সংখ্যা প্রকাশিত হয়? কার্তিক সংখ্যা প্রকাশিত হয়। কোন সংখ্যা প্রকাশিত হয়? কার্তিক সংখ্যা প্রকাশিত হয়। কত সালে প্রকাশিত হয়? সবাই একটু লিখিত আমরা, কত সালে প্রকাশিত? 1914 সালে প্রকাশিত। কত সালে প্রকাশিত হয়? 1914 সালে প্রকাশিত হয়। বাংলা কত সালে? বাংলা হচ্ছে আমার 1321 বঙ্গাব্দে। বাংলা কত সালে? 1321 বঙ্গাব্দে প্রকাশিত হয়। বাংলা 1321 বঙ্গাব্দে প্রকাশিত হয়। সবাই কি ক্লিয়ার? আসো এরপরটা হচ্ছে আমার কি? বিলাসী। এরপরটা আমার কি বলতো? বিলাসী। এখন বতে বিলাসী বতে ভারতে, সবাই একটু লিখিত আমরা, বতে বিলাসী বতে ভারতে, তাহলে কোন পত্রিকায় প্রকাশিত বিলাসী গল্পটা?
ভারতীয়। ওই যে বতে বিলাসী বতে ভারতী কত সালে অথবা কোন সংখ্যায় প্রকাশিত হয়? ওই যে বতে বিলাসী বতে বৈশাখ, তাহলে কোন সংখ্যায় প্রকাশিত হয়? বৈশাখ সংখ্যায় প্রকাশিত হয়। কোন সংখ্যা? বৈশাখ সংখ্যায়। ভাই প্রশ্ন, তাহলে কত সালে প্রকাশিত হয়? ওই যে মাথায় রাখবো, অপরিচিতা 4 বছর পরে। অপরিচিত বিলাসী মানে 4 বছর। বিয়ের সময় বর্তমানে ব্যবধান যেমন 4 বছর, এখানেও সেম ব্যবধান 4 বছর, অর্থাৎ অপরিচিতা 4 বছর পরে বিলাসী প্রকাশিত হয়। দ্যাট মিনস 1918 সালে প্রকাশিত হয়। 1918 সালে প্রকাশিত হয়। যদি বলে বাংলা কত সালে? ওই যে বাংলা ছিল অপরিচিত 1321, আর বিলাসী হবে কত আমার? 1325 বঙ্গাব্দে প্রকাশিত হয়। এই ইনফরমেশন গুলো পরীক্ষাতে আসবে। আরো একটা ইনফরমেশন পরীক্ষাতে আসে যেটা আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট পারি না। আরো একটা ইনফরমেশন পরীক্ষাতে আসে, সেটা ভাইকে একটু বলতো। এই যে অপরিচিতা গল্পটা, এটা কোন দর্শকের আলোকে বর্ণিত? কে বলতে পারবা? অপরিচিত গল্পটা কোন দর্শকের আলোকে বর্ণিত? ফার্স্ট একটু ভাইকে জানো তো। অলওয়েজ মাথায় রাখবা, অপরিচিত হচ্ছে তোমার 20 শতক, সরি দশক নয়, 20 শতক। কোন শতকের আলোকে বর্ণিত? 20 শতকের আলোকে বর্ণিত। আর বিলাসী 19 শতকের আলোকে বর্ণিত। বিলাসী কোন শতক বলতো? বিলাসী হচ্ছে 19 শতকের আলোকে বর্ণিত। কথা কি ক্লিয়ার? ইনফরমেশন গুলো মাথায় রাখবে, এগুলো পরীক্ষাতে আসবে। এরপরে উৎসর্গ শব্দের অর্থ কি? 100% শব্দ অর্থটা পরীক্ষাতে আসবে, কোনো সন্দেহ নাই। এটা প্রায় পরীক্ষাতে আসে, তোমার এইচএসসি বলো ভার্সিটি অ্যাডমিশন বলো, প্রায় এটা পরীক্ষাতে আসে। তাহলে আমাকে বলো তো, উৎসর্গ শব্দের অর্থ কি? উৎসন্ন, উৎসৃঙ্গ না। উৎসর্গ মানে কি? সবাই একটু লিখিত আমরা, উৎসর্গ করা। উৎসর্গ মানে কি? উৎসর্গ মানে হচ্ছে আমার উৎসর্গ করা। উৎসর্গ মানে হচ্ছে আমার উৎসর্গ করা। এই যে তোমার শব্দার্থ থেকে পরীক্ষাতে আসে বিলাসী গল্পের, বা তোমার সব শব্দার্থগুলো এক জায়গায় দিচ্ছি, প্লিজ আমরা একটু প্র্যাকটিস করবো সকল শব্দার্থগুলো। প্রথম কথা হচ্ছে বৈশী মানে কি? কাঁটাযুক্ত একরকম ছোট গাছ, তার ফল এটা পরীক্ষাতে আসবে না। থার্ড ক্লাস মানে কি? কনফার্ম পরীক্ষাতে আসবে, এইচএসসি পরীক্ষাতে কনফার্ম আসবে। থার্ড ক্লাস মানে কি বলতো? থার্ড ক্লাস মানে বর্তমানে অষ্টম শ্রেণী, এটা তো আমরা জানি। থার্ড ক্লাস মানে বর্তমানে অষ্টম শ্রেণী। প্রথম ক্লাস মানে কি? দশম শ্রেণী। সেকেন্ড ক্লাস মানে কি? নবম শ্রেণী। থার্ড ক্লাস মানে কি? অষ্টম শ্রেণী। ফোর্থ ক্লাস মানে কি? সপ্তম শ্রেণী। এগুলো আমরা জানি। আসো এরপরে বলছে উপরের আদালতের হুকুম, এটার অর্থ সবাই একটু লিখিতে আমরা, স্রষ্টার নির্দেশ। উপরের আদালতের হুকুম আমরা কই না? উপরে কিন্তু একজন আছে, তোরা কিন্তু দেখিস, হয়তো তুই আমার লগে বেয়াদবি বুঝছস, আমি কিছু করলাম না, কিন্তু উপরে কিন্তু একজন আছে। ওই যে উপরে একজন আছে কে? আল্লাহর কথা বলা হয়েছে। দ্যাট মিনস স্রষ্টার নির্দেশের কথা বলা হয়েছে। এমনই সুনাম, এই জায়গায় সুনাম কি অর্থে ব্যবহৃত হয়েছে? সবাই একটু লিখিতে আমরা, দুর্নাম অর্থে ব্যবহৃত হয়েছে। পরীক্ষাতে এগুলো আসে অনেক। এরপরে দেখো সত্য যুগ, হিন্দু পুরাণে বর্ণিত 60 যুগের প্রথম যুগ, যেখানে যেটা ছিল তোমার ভালো যুগ। আর অকাল কুষ্মাণ্ড মানে অকর্মাণ্য ব্যক্তি। এমন আসো এরপরে নেক্সট শব্দার্থগুলো দেখো। আমি জাস্ট অনলি একটা এমসিকিউ পড়াইতেছি, এমসিকিউর ব্যাখ্যাতে যা আসে পুরো এ টু জেড জিনিসটা পড়াচ্ছ, একটু আমাদের টাইম লাগবে ইনশাল্লাহ। বাট আমরা পুরো, যেহেতু ফাইনাল শর্ট ক্লাস, এক ক্লাস করে তোমার মোটামুটি পুরো এমসিকিউগুলো কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে কলি মানে কি? হিন্দু পুরাণে বর্ণিত 60 যুগের শেষ যুগ। ওকে, প্রাতঃস্মরণীয়, প্রাতকালে স্মরণ করার যোগ্য। মহত্বের কাহিনী, এটি একটু সব অর্থটা লেখো তো, কনফার্ম তোমার পরীক্ষাতে আসবে। আমি ইস্তের এখানে 5টা মাইলেন। মহত্বের কাহিনী মানে কি বা শব্দার্থ অর্থ কি? কনফার্ম তোমার পরীক্ষাতে পাবো। বলো তো মহত্বের কাহিনী বলতে কি বোঝানো হয়েছে? বলো তো মহানুভবতার কথা। মহত্বের কাহিনী বলতে কি বোঝানো হয়েছে? বলো তো মহানুভবতার কথা বোঝানো হয়েছে। দুসনি মানে কি? চাল ইত্যাদি দোয়ার জন্য বহু স্থিতির বিশিষ্ট বাঁশের জরুরি। তোমরা চাল দো না, চাল ধো না তোমরা, চাল যেটার মধ্যে দো, উনি যেটাকে বলি আমরা, বা হাজি বলি আমরা অনেকে, উনি হাজি, এটা বলে কি তোমার দুসুনি। বাঙালির বিষ 100% পরীক্ষাতে এটা আসবে। আমি এখানে 5 স্টার মারলাম, এটা পরীক্ষাতে না আসলে তুমি আমার নামটা চেঞ্জ করে ফেলিস। কনফিডেন্স লেভেলটা দেখছো? বাঙালির বিষ মানে কি? বাঙালির ক্রোধ বিদ্বেষ, বাট মুখের বাক্যে সীমাবদ্ধ, এটা মাথায় রাখবো। বাঙালির বিষ মানে কি? মুখের বাক্যে সীমাবদ্ধ, মুখে মুখে আমরা খুন করে ফেলি, তোরা একদম কাটিয়ে লাই, তোরা একদম সিরিয়াল, তোরা মারি ফেলবো, তোরা খুন, মুখে মুখে তারা আমরা খুন করে ফেলি। তাহলে বাঙালির বিষ মানে মুখের বাক্যে সীমাবদ্ধ এবং ক্ষণস্থায়ী, একদম অল্প সময়ের জন্য। এই মাত্র তার লগে মারামারি করে একটু পরে জান শোনো না, সরি আমার ভুল হয়ে গেছে, সরি সরি আর করবো না, আর করবো না, মাত্র কিছু তোমার সাথে ব্রেকআপ, এখন আবার বলে যান সরি প্লিজ আর করবো না প্লিজ, এই যে ক্ষণস্থায়ী, মাত্র মারামারি করে মাত্র আবার মিলে যায়, এটা কি হলো তোমার বাঙালির বিষ। বুঝি উৎসর্গ, উৎসর্গ মানে কি? উৎসর্গ করা। উৎসর্গ মানে কি? উৎসর্গ করা। কি উৎসর্গ করা? বুঝি, বুঝি, বুঝি মানে কি? মৃতের আত্মার সদ্গতি কামনার জন্য ব্রাহ্মণদেরকে যে বুঝি উৎসর্গ করা হয়। ওকে ফাইন। এরপরে কোটি পার্সেন্ট স্টেট চিহ্ন, কোটি 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 কোটি, এটা আসবে। এটা আসবে কি? বুদেব বাবু। হু ইজ দিস পার্সন? বুদেব বাবু কিরা? বুদেব বাবু হচ্ছে 19 শতকের বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃত। বুদেব বাবু কোন শতকের? 19 শতকের। এবং তাকে কি বলা হয়? সবাই একটু লিখিত আমরা, তাকে বলা হয় সমাজ সংস্কারক। তাকে কি বলা হয়? তাকে বলা হয় সমাজ সংস্কারক বলা হয়, সমাজ সংস্কারক বলা হয়। কাকে? এই বুদেব বাবুকে। ওকে ফাইন। আসো সো ভাই যা দেখাইছে এখান থেকে তুমি দেখবে ইনশাআল্লাহ কমপক্ষে একটা বা দুটো প্রশ্ন তুমি পাবা। 19 নম্বর কোশ্চেনটা, আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়? আখতারুজ্জামান ইলিয়াস কেন? যে রেইনকোট গল্পে যে লিখছে আখতারুজ্জামান ইলিয়াস, আমরা জানি কোথায়, বলতো কে বলতে পারবো? ফার্স্ট আনসার করো, কে বলতে পারবো? সেটা হচ্ছে গাইবান্ধার গটিয়া গ্রামে। সবাই আমরা লিখিত ফার্স্ট
কোথায় জন্মগ্রহণ করে বলতো? গাইবান্ধার গটিয়া গ্রামে। ফার্স্ট একটু আমরা ফার্স্ট আনসার করি, কোথায় জন্মগ্রহণ করে বলতো? গাইবান্ধার গটিয়া গ্রামে, গাইবান্ধার গটিয়া গ্রামে। এরপরে 20 নম্বরটা, মুক্তিযুদ্ধকে পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার কি বলছে বলতো? এটা পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার, কে বলছে এই কথাটা? এটা কে বলছে বলতো? এটা কি কেনেডি বলছে, রিচার্ড নিক্সন না, এটা বলছে অলওয়েজ মাথা রাখবে হারুন কিসিঞ্জার। হারুন কিসিঞ্জার ছিল না, কে কে চেনো হারুন কিসিঞ্জার? কে কে চেনো বলতো? কে কে চেনো হারুন কিসিঞ্জার? হারুন কিসিঞ্জার ছিল না, এটা পাকিস্তান ইন্টারনাল অ্যাফেয়ার, কে বলছে? হারুন কিসিঞ্জার। জাস্ট হারুন কিসিঞ্জার মাথা রাখবা, তাহলে চিন্তা করবা হেনরি কিসিঞ্জার। কে বলছে বলতো? হেনরি কিসিঞ্জার। আলহামদুলিল্লাহ 20টা কোশ্চেন আমাদের পড়া হয়েছে। এই জায়গায় তুমি দেখবে ইনশাআল্লাহ। এবার দেখো, এই যে আখতারুজ্জামান ইলিয়াস সম্পর্কে একটা কোশ্চেন আসছে আমাদের, এই জায়গাতে আখতারুজ্জামান ইলিয়াস সম্পর্কে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো আসে, যেমন দেখো আখতারুজ্জামান ইলিয়াসের গল্প গ্রন্থগুলো কি কি? অন্য ঘরে অন্য স্বর, খোয়াবি, দুধ ভাতে উৎপাত, দুজগুরুম, জাল স্বপ্ন স্বপ্নের জাল, এগুলো হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের গল্প গ্রন্থ। কে কে বলতে পারবা এই গল্প গ্রন্থগুলো থেকে কোন গল্প গ্রন্থ থেকে রেইনকোট গল্পটা সংগঠিত হয়? দেখে ভাইকে বলো তো, এইগুলো থেকে ভাইকে বলো কোন গল্প গ্রন্থ থেকে রেইনকোট গল্পটা সংগঠিত হয়? এটা পরীক্ষাতে আসে, কে কে বলতে পারবে? ভাইকে বলো ফার্স্ট কোন গল্প থেকে বলো তো? জাল স্বপ্ন স্বপ্নের জাল, এই গল্প গ্রন্থ থেকে রেইনকোট গল্পটা সংগঠিত হয়। আমার কত সালে কে বলতে পারবো? আমার যতটুকু মনে পড়ে সম্ভবত 1995 সালে মনে হয়, 1995 সালে। কেউ একটু আমাকে একটু কনফার্ম জানাও, একটু আমাকে কমেন্টে একটু কনফার্ম জানাও, এটা মনে সম্ভবত 1995 সালে। কেমন আসো? এরপরে তার উপন্যাস দুইটা কি, এগুলো প্রায় পরীক্ষাতে আসে। তার উপন্যাস দুইটা কি? চিলেকোঠা সেপাই খোয়াবনামা। আর প্রবন্ধ কি? সংস্কৃতের ভাঙা সেতু, তেমন একটা আসে না, বাট উপন্যাস কি? চিলেকোঠা সেপাই খোয়াবনামা। ওকে ফেন আসো। এরপরে রেইনকোট গল্পের যে একটা উক্তি থেকে প্রশ্ন আসছে, এটা কার উক্তি? এই যে দেখো, এসব হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার। এটা কে বলছে? এটা কিসিঞ্জার সাহেব বলছে, হেনরি কিসিঞ্জার। কেমন আসো? এরপরে তোমার এই যে দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর, এটা প্রেসিডেন্ট বলছে। আওয়ার আলটিমেটাম এইম রিমেইন দ্য সেম, দ্যাট ইজ 200। কে বলছে? প্রেসিডেন্ট বলছে। আমার ভাইকে আর ঢাকায় রাখতাম না, যে গোলমাল বাড়ি পাঠিয়ে দিলাম। কে বলছে? নিস্তালার এক ভদ্রলোক বলছে। কাল শোনেন নাই মিরপুরের বিল দিয়ে 2 নৌকা বোঝাই করে আইছিল? কে বলছে? দোকানদার ছেলেটা। এরপরে একটা জিপ উড়াইয়া দিছে কমপক্ষে, এটা পরীক্ষাতে আসবে এই লাইনটা, একটা জিপ উড়াইয়া দিছে কমপক্ষে 5টা খানসানা খতম। কে বলছে? দোকানদার ছেলেটা। এই দোকানদার ছেলে থেকে পরীক্ষা প্রশ্ন আসে। আমাকে কে কে বলতে পারবা এই দোকানদার ছেলে সম্পর্কে একটা কথা দেওয়া আছে রেইনকোট গল্পে? কে কে বলতে পারবা সে কেমন ছিল? সে কেমন ছিল? সে ছিল তোমার বাচাল, সে ছিল তোমার কি? বাচাল, অর্থাৎ বেশি কথা বলতো। কেমন আসো? আলহামদুলিল্লাহ আমাদের 20টা কোশ্চেন গেছে, আরো প্রায় 35 থেকে 40টার মতো কোশ্চেন আমাদের আছে। ভাইকে বলো তো কেমন লাগছে তোমাদের? ভাইকে বলো তো, জাস্ট আমি একটু 30 সেকেন্ড তোমাদের কমেন্ট গুলো নেবো। জাস্ট পুরোটা ক্লাস করবে, দেখবা গোটা বাংলা, ভাই মোটামুটি দেখবো পুরো বাংলা থেকে আমি এমসিকিউ রেখেছি। পুরো বাংলা, নাটক, উপন্যাস, গদ্য, পদ্য, আমাদের এই এমসিকিউ সিরিজে তোমার যতগুলো গদ্য আছে, যতগুলো পদ্য আছে, নাটক, উপন্যাস, প্রতিটা জায়গা থেকে আমাদের ইনশাল্লাহ এমসিকিউ কভার হবে ইনশাল্লাহ। ভাইকে একটু জানাও তো কেমন লাগছে বাবু সোনা মন্দিরা? ফার্স্ট একটু ভাইকে জানাও তো, আমি একটু দেখতে চাই, সবার থেকে কমেন্ট দেখতে চাই। এই পুরো, আমি আবারও বলছি ভাইয়ের ক্লাসের পাশাপাশি এই পুরো পিডিএফটা জাস্ট তুমি বাসায় পড়বা, তোমার এর বের আর কিছু লাগবে না ইনশাল্লাহ। ওকে, একটু ভাই তোমাদের কমেন্টগুলো নিচ্ছি। ভাইদের মোটামুটি 20টা এমসিকিউ গেছে, আরো মোটামুটি আমাদের এরকম আরো প্রায় 40টা, 30 থেকে 40টার মতো আমার এমসিকিউ যাবে ইনশাল্লাহ আরো। ওকে 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 ইফাত জাকিয়া তানজিম, ওয়াও মাশাআল্লাহ, নিলয়, ওকে, মারিয়া সুলতান আরবি, সুমা ইসলাম লিয়া, তানভিন চৌধুরী, সিনথিয়া, অনেক ভালো লাগছে, জান্নাতুল ইসলাম রশ্মি, ভালো লাগিতেছে তাই না? পূজা সাহা, ওকে পূজা কেমন আছো? ওকে, রাজন সরকার, আদাস বড়ুয়া, সাবিন আক্তার, ভাইয়া কবিতাগুলো একটু বুঝিয়ে দিবেন? ডেফিনেটলি ভাইদের প্রতিটা ক্লাস হবে ইনশাল্লাহ, যতটুকু সময় পাই ইনশাল্লাহ ভাই ক্লাস নেবে ইনশাল্লাহ। হুমায়রা, আল্লাহ কমন ইনশাল্লাহ। সুমাইয়া পুষ্পিতা, এটা কিসের ক্লাস? জিএসটি না, জিএসটির জন্য ভাইয়ের ক্লাস ইউটিউবে দেওয়া আছে, জিএসটির জন্য ওখানে তোমার 3টা ক্লাস দেওয়া আছে, 3টা ক্লাস করে, জিএসটির জন্য আর কিছু লাগবে না। ওকে, ইফাত, ওকে, তুহিন, ওকে ওকে, জোনায়েদ, পিডিএফ কোথায় পাবো? পিডিএফ এর জন্য ভাইদের গ্রুপের মধ্যে তুমি কানেক্ট থাকো। কেমন আসো? আচ্ছা ভাই জাস্ট ছোট্ট করে, জাস্ট ভাইকে 1 মিনিট টাইম, জাস্ট ছোট্ট করে, তোমরা অনেকেই আমাদের অপরিচিতা বাংলা ব্যাচের কথা ভাইকে জিজ্ঞেস করছো, বা অনেকেই জানো না, তাদেরকে আমি জাস্ট একটু আধা মিনিট জানা রাখি। এখানে 26 ব্যাচ কারা কারা আসো? 26 হাত তোলো, এবং 27 ব্যাচ তোমরা ভাইকে 2টা লাভ দিও 27 দিয়ে। তোমাদের জন্য ভাইদের একটা বাংলা অপরিচিতা বাংলা ব্যাচ, যেখানে তোমাদের বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, তোমরা তো হচ্ছে তোমাদের ফুল সিলেবাস, গদ্য পদ্য 12টা করে আছে, নাটক, উপন্যাস আছে, এরপরে তোমার ব্যাকরণ আইটেম আছে, নির্মিত অংশ আছে। এই প্রতিটা জিনিস মাথায় রাখবা,
বাংলা ফার্স্ট পেপার এক্সাম এবং সেকেন্ড পেপার এক্সাম, যদি তোমার বাংলা এক্সাম ভালো হয় তুমি বাকি এক্সামগুলো অনেক ভালো করে দিতে পারবা। আর বাংলা A+, এটা মানে আমার কাছে এটা একদম কিছুই না। যারা ভাই আগে ক্লাস করছো, ভাইকে আগে থেকেই চিনো, হয়তো বা 25 ব্যাচের সাথে ভাইয়ের ক্লাসগুলো করছো, তারা খুব ভালো করে জানো ভাই বাংলাটাকে কেমন করে পড়ে। আমি অনেক মজা করে বাংলা ব্যাকরণ এক সিমটি পরিমাণে মুখস্থ করে না, একটা রুলস এক বিন্দু পরিমাণে মুখস্থ করে না, জাস্ট কিচ্ছু না, কোনো বাংলা কোনো কিছু মুখস্থ করা লাগবে না, জাস্ট তার ক্লাসগুলো তুমি করিও, আমাদের এই ব্যাচের ক্লাসগুলো করিও। বাংলাতে 95 মার্ক তুমি ইজিলি পাবা, জাস্ট যদি তুমি পরীক্ষাটা লিখে আসতে পারো। তোমার হাতে লেখা কিভাবে সুন্দর করবা, সিকিউ কিভাবে লিখবে, A to Z ইচ এন্ড এভরিথিং ভাই তোমাকে শেখাবো। সো আমাদের এই অপরিচিতা বাংলা ব্যাচ ইনশাল্লাহ 12 তারিখ, আজকে মেবি 8 তারিখ বা 9 তারিখ হবে সম্ভবত, 12 তারিখ থেকে আমাদের এই ক্লাসের এই ব্যাচের ক্লাস স্টার্ট হবে ইনশাল্লাহ। উইদিন 1 মান্থ আমাদের পুরো ক্লাসগুলো A to Z আমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, প্রতিদিন ক্লাস থাকবে। সো যারা যুক্ত হতে চাও, যাদের বাংলাতে তুমি যেখানেই পড়ো না কেন, যদি বাংলাতে তোমার 90+, 95-এর মতো মার্ক তোমার পাওয়া লাগে, জাস্ট ভাইয়ের এই অপরিচিতা বাংলা ভাইয়ের ক্লাসগুলো করিও। ভাই তোমাকে যা পড়াই জাস্ট তুমি এই জিনিসগুলো পড়িও, আমি যা পড়ো জাস্ট এই জিনিসগুলো পড়িও, এর বাইরে ইনশাল্লাহ তোমার কিচ্ছু লাগবে না। তো যারা যুক্ত হবা জাস্ট এই নাম্বারে বিকাশ বা নগদে 750 টাকা সেন্ড মানি করে ভাইকে তুমি আমাদের এই পেজের মধ্যে তুমি স্ক্রিনশট দিও। অনেকে যুক্ত হচ্ছ, বাট আমি আবারও বলছি, প্রথম পরীক্ষা তোমাদের বাংলাতে ভালো করার জন্য জাস্ট ভাইয়ের ক্লাসগুলো করবা। ভাই তোমাকে যা পড়াবো প্রতিটা গদ্যপদ, এখন তো তোমার প্রতিটা গদ্যপদ আলাদা করে পড়ানো সম্ভব না, জাস্ট আমি তোমাকে আমাদের ব্যাচের মধ্যে প্রতিটা গদ্যপদ যেভাবে পড়াবো তোমার কাছে শুধু জাস্ট ভাইয়ের ক্লাসগুলো করা, এর বাইরে একটা সিঙ্গেল কোশ্চেন ইনশাল্লাহ আসবে না, না এমসিকিউ, না সিকিউ, না তোমার বাংলা ব্যাকরণ, না নির্মিত অংশ। তো যারা যুক্ত হবা জাস্ট এই নাম্বারে তুমি সেন্ড মানি করে আমাদের পেজের মধ্যে স্ক্রিনশট দিও। এবং এর পাশাপাশি তোমাদের বাংলা ইংলিশ আইসিটির জন্য আমাদের একটা এক্সাম ব্যাচ আসছে, যেটার এক্সাম এই মাসের 25 তারিখ থেকে শুরু হবে। আবার বলে রাখি, তুমি এক্সাম ব্যাচ মানে তুমি এক্সাম ব্যাচে যুক্ত হও বা না হও, বাট আমার সাজেশন থাকবে তুমি বাসায় বসে এক্সাম দাও, এটা অ্যাটলিস্ট করেও। ধরো তুমি আমাদের এক্সাম ব্যাচে যুক্ত নাই হইছো, কিন্তু বাসায় বসে এক্সাম দাও। এর কারণ হলো আমরা অনেকদিন যাবো তোমরা এক্সাম দাও না। দেখো শিক্ষাপদ্ধতির মিলনের আমলে এখন নতুন এক্সাম মানে নতুন প্যাটার্নে, কারণ এতদিন আমরা মোটামুটি বোর্ডগুলো দেখলে বুঝতে পারছি কুমিল্লা বোর্ডে কেমন প্রশ্ন করে, ঢাকা বোর্ডে কেমন করে, রাজশাহী বোর্ডে কেমন করে, বাট এইবার অভিন্ন বোর্ড মানে পুরো বাংলাদেশে একটা কোশ্চেন হবে, পুরো সব বোর্ডে একটা কোশ্চেন। তো আগে তুমি বাসায় বসে মোটামুটি যদি কিছু এক্সাম দাও, যেমন আমি যখন এক্সাম দিয়েছি প্রথম এক্সাম আমার সিকিউরিটি জীবনটা বাইরে গেছে, অনেকদিন এক্সাম দেয় না, হাত পুরো তেনা তেনা হয়ে গেছে, 3 দিনে হাত ব্যথা নিয়ে পর এক্সামগুলো দিচ্ছি। হ্যাঁ, এই জন্য বাসায় বসে তুমি যত এক্সাম দিবা, প্রতিটা যত এক্সাম তত তোমার মোটামুটি তুমি বুঝতে পারবো। আমাদের ইবি এক্সাম ব্যাচে বাংলা ইংলিশ আইসিটি টোটাল 500 মার্কের পূর্ণাঙ্গ এক্সাম তুমি বাসায় বসে, যে ফার্স্ট পেপারের 15টা ফাইনাল মডেল টেস্ট, সেকেন্ড পেপার 15টা ফাইনাল মডেল টেস্ট, প্রতিটা পেপারের 15টা সেট ফাইনাল মডেল টেস্ট থাকবে। যারা যুক্ত হয়নি তুমি বাসায় বসে এক্সাম দিবা, খাতা সাবমিট করবা, বাংলা আমি দেখবো, ইংলিশ আমাদের ইংলিশ টিচার যে জোনায়েদ ও দেখবে, এবং আইসিটির জন্য আরেকজন দেখবে, আমরা খাতাগুলো দেখিয়ে দিব, দেন তুমি বুঝতে পারবা তুমি 100তে কত পাইছো। একদম বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম হবে, এবার যে তোমার কলেজের টেস্ট পরীক্ষার মতো অনেক কঠিন না, বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম হবে, তাহলে তুমি বুঝতে পারবা যে তোমার 100তে কত পাওয়ার যোগ্যতা আছে আর তুমি কত পাবা। আমাদের এক্সাম ব্যাচের ফি এখন হচ্ছে 499 টাকা। যারা আমাদের এক্সাম ব্যাচে যুক্ত বা জাস্ট এই নাম্বার, একই নাম্বার বিকাশ বা নগদে তুমি 499 টাকা সেন্ড মানি করে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা আমাদের পেজের মধ্যে তুমি স্ক্রিনশট দিও, কেমন? ওকে, বিস্তারিত আমাদের পেজের মধ্যে তুমি টেক্সট করে আমাদের অ্যাডমিন তোমাকে রিপ্লাই দেবো। ওকে, আসো। আচ্ছা, এরপরে এবার আমরা আমাদের বাকি এমসিকিউ আবার শুরু করি, চলো। ওকে, উম্মে হানি ইসলাম নিপু 50 টাকা কি সালামি? 50 টাকা সালামি, যা তুমি 50 টাকা সালামি হিসেবে না, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আসো, এরপর 21 নাম্বারটা, সৈয়দ ওয়ালিউল্লাহর রচনা 9 কোনটা? আচ্ছা, আমরা খুব ভালো করে জানি সৈয়দ ওয়ালিউল্লাহর রচনা, আমরা জানি সৈয়দ ওয়ালিউল্লাহকে লাল শাল উপন্যাসের লেখক, জানি না আমরা সৈয়দ ওয়ালিউল্লাহ লাল শাল উপন্যাসের লেখক। তো বলছে তার রচনা কোনটা, দেখো তার রচনা কোনটা, কাদু নদী কাদু, এটাও তার একটা রচনা, চাঁদের অমাবস্যা, এটাও সৈয়দ ওয়ালিউল্লাহর একটা রচনা, এরপরে উজানে মৃত্যু, এটাও তার একটা রচনা। তাহলে তার রচনা 9 কোনটা? 4 অধ্যায়, এটা তার রচনা 9। আমার প্রশ্ন হলো, কে কে বলতে পারবা এই 4 অধ্যায়টা কার রচনা? দেখি আমাকে একটু ফার্স্ট জানাও তো, এই 4 অধ্যায়টা কার রচনা? ভাইকে বলো তো ফার্স্ট। এইটা কি ইংরেজি ক্লাস? না, এটা ফিজিক্স ক্লাস চলতেছে, তুমি ফিজিক্স পারো না? এটা ফিজিক্স ক্লাস চলতেছে, এটা তুমি দেখো না ভাই, মাঝে মাঝে এমন কিছু পড়াই এগুলো ফিজিক্সের সাথে যায়, তো তুমি আন্দাজে বলতেছে কেন? এটা কি ন্যাশনালের জন্য হচ্ছে না 26 ব্যাচের জন্য? এটা হচ্ছে 26-27 ব্যাচের জন্য, ন্যাশনাল না। ওকে, 4 অধ্যায় আমাকে বলতো এই 4 অধ্যায়টা কার? আমরা খুব ভালো করে জানি 4 অধ্যায়টা কার বলতো। 4 অধ্যায় হচ্ছে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের। 4 অধ্যায় কার বলতো? রবীন্দ্রনাথ ঠাকুর। 22 নাম্বারটা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম মুদ্রিত রচনা কোনটা? কে কে বলতে পারবো? প্রথম মুদ্রিত রচনা, এই জিনিসটা প্রায় পরীক্ষাতে আসে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম মুদ্রিত রচনা কোনটা? এটা হচ্ছে কোনটা বলতো? মন্দির, এটা হচ্ছে তার প্রথম মুদ্রিত রচনা। আচ্ছা, এই যে সৈয়দ ওয়ালিউল্লাহ থেকে একটা প্রশ্ন আসছে, সৈয়দ ওয়ালিউল্লাহর
রচনা 9 কোটা, তাহলে আগে আমাদেরকে সৈয়দ ওয়ালিউল্লাহর যে লেখনীগুলো এগুলো জানতে হবে। আসো সবাই একটু আমার সাথে প্র্যাকটিস করো। সৈয়দ ওয়ালিউল্লাহর ছোট গল্পগুলো কি ছিল? নয়নতারা, দুই তরুণ নয়ন গল্প। তো সব আমরা লিখিত সৈয়দ ওয়ালিউল্লাহর ছোট গল্প কি ছিল? নয়নতারা, দুই তরুণ নয়ন গল্প। সৈয়দ ওয়ালিউল্লাহ, এরপরে সিকান্দার আবু জাফর, এই দুইজন থেকে কিন্তু প্রশ্ন আসবে। ওয়ালিউল্লাহ আর সিকান্দার আবু জাফর, তুমি এইচএসসি দাও, অ্যাডমিশন দাও, যেখানেই তুমি দাও, এই দুজন থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। কাজী নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর, এদের জীবনী তেরা তেরা করে ফেলতে হবে। এরা কত সালে মারা গেছে, কত সালে ওয়াশরুমে গেছে, কত সালে বিয়ে করছে, কত সালে বউয়ের কাছে গেছে, কয়বার গেছে, কয়বার ঢাকা আসছে, সব কিছু তোমাকে জানতে হবে। নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ, এই দুইটার প্রতিটা কাহিনী, এরা কখন কি করছে, কখন কার সাথে কোথায় গেছে, সবকিছু তোমাকে জানা লাগবে, পরীক্ষাতে আসবে। তাহলে সৈয়দ ওয়ালিউল্লাহ ছোট গল্প কি? নয়নতারা, দুই তরুণ অন্যান্য গল্প। সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাসগুলো কি? লাল সালু, চাঁদের অমাবস্যা, কাদো নদী কাদো, সব আমরা লিখিত। তার উপন্যাস কয়টা? 3টা। লাল সালু, কাদো নদী কাদো, চাঁদের অমাবস্যা। লাল সালু, কাদো নদী কাদো, চাঁদের অমাবস্যা, এই 3টা হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস। লাল সালু প্রকাশিত কত সালে? 1948 সালে। কাদো নদী কাদো প্রকাশিত কত সালে? 1968 সালে। সবাই একটু লিখিত আমরা, লাল সালু 1948 আর কাদো নদী কাদো 1968 কেমন। তার নাটক কি কি? বহিপীর, তরঙ্গভঙ্গ, সুরঙ্গ, উজানের মৃত্যু, এগুলো কি? এগুলো হচ্ছে তার নাটক, এগুলো হচ্ছে তার নাটক, এগুলো হচ্ছে তার নাটক। ওকে ফেন আসো। তাহলে এই যে এই জায়গাটা আমার গেছে। এরপরে তাহলে আমরা পাইছি কি? আরেকটা আমরা পাইছি, মনে আছে? 4 অধ্যায়। আরেকটা আমরা কি পাইছি? আরেকটা আমরা পাইছি হচ্ছে আমার 4 অধ্যায়, যেটা কার? রবীন্দ্রনাথ ঠাকুর। চলো ভাই তোমাকে জাস্ট রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলা জাস্ট ছোট্ট একটা টেকনিক, জাস্ট 1 মিনিটে মনে রাখা দিই, কারণ এখান থেকে পরীক্ষা তুমি প্রশ্ন পাবো। আমি আগেও বলছি, লেখক পরিস্থিতি থেকে মিনিমাম 2 থেকে 3টা প্রশ্ন বা 4টা প্রশ্ন তোমার এইচএসসিতে আসবে। এর মধ্যে রবীন্দ্রনাথ থেকে তুমি কমপক্ষে একটা পাবা, একদম কমপক্ষে তুমি একটা পাবা। ওকে, কারণ রবীন্দ্রনাথ তোমার অপরিচিতও লিখছে, সনাতনও লিখছে, দুইটা সিলেবাসের মধ্যে সে আছে। সো ডেফিনেটলি যে কোনো একটা বা 2টা প্রশ্ন আসবে। রবীন্দ্রনাথের উপন্যাসগুলো কি? জাস্ট মনে রাখার জন্য ছোট্ট একটা টেকনিক। একটা ছিল একটা মেয়ে, একটা নাম হচ্ছে রাজর্ষি, একটা সরি 2টা মেয়ে, একটা হচ্ছে রাজর্ষি, একটা হচ্ছে মালংস। কি কি বলছি? নাম দুটি কি বলতো একটু ফার্স্ট। একটা হচ্ছে রাজর্ষি, একজন হচ্ছে মালংস। এই 2 বোন, এরা কি বলতো? এরা 2 বোন গোরা হলেও, গোরা মানে কি? গোরা মানে হচ্ছে তোমার কোনটা? ওই যে গোরা গোরা, যে একটা হিন্দি গান আছে, এটা না। গোরা মানে হচ্ছে তোমার ল্যাংলা, লুড়া, গোরা, আমরা বলি না, আরে ল্যাংলা, লুড়া, গোরা। তো এই 2 বোন ল্যাংলা, লুড়া, গোরা হলেও তারা অনেক চালাক চতুর। মেয়েরা তোমার একটু বেশি চালাক চতুর বলে নিজেকে দাবি করে, যদিও তারা এটা না। তাহলে এই যে তারা নিজেকে অনেক চালাক চতুর দাবি করে, ঘরে বাহিরে সবার সাথে যোগাযোগ রাখে। দেখো কিছু কিছু মেয়ে আছে আল্লাহ দিলে, এলাকার ফান দোকানদার, মুদি দোকানদার, সুন দোকানদার, ফেক্সিলেট দোকানদার, সব দোকানদার লোক তার এমন খাতিল, প্রতিটা দোকানদার তার বাসায় এসে সদাইপাতি তাকে দিয়ে যায়। হ্যাঁ, এটা আর কি যোগাযোগ রাখেন। ছুটির দিনে তারা চোখে বালি দিয়ে, এই যে মনে করো ছুটির দিন শুক্রবার, কালকে শুক্রবার না, দেখবো অনেক মেয়ে আল্লাহ দিলে, স্পেশালি এই যে 14 এপ্রিল আসতেছে, দেখবা হ্যাঁ চোখে বালি দিয়ে, চোখের মধ্যে আইলারা, মাস্কারা, হ্যাঁ এরপরে আইব্রো, লিপস্টিক, আর কি কি আছে, এরপরে তোমার 14 এপ্রিল না, হ্যাঁ ঠিকই তো বলছি, পয়লা বৈশাখ না, পয়লা বৈশাখ 14 এপ্রিল না, ঠিকই তো বলছি, পয়লা বৈশাখ তো। এই যে আইলারা, মাস্কারা, এরপরে তোমার আরো কি কি আছে জানি, আইব্রো, লিপস্টিক, এরপরে এই যে কি ময়শ্চারাইজিং, কি কি মাখি চোখের মধ্যে ভালো টলে দিয়ে যায় না। এখন আমরা তো এত কিছু নাম জানি না, আমরা এগুলোকে কি বলি? চোখে বালি দিয়ে। তারা নৌকা ডুবি দিয়ে বউ ঠাকুরের হাটে গিয়ে, মানে নৌকাতে করে বউ ঠাকুরের হাট, মানে একটু বউ সাজনের মধ্যে বউ ঠাকুরের হাটে গিয়েছে, সেখানে গিয়ে শেষের কবিতার 4 অধ্যায় শেষ করে। মানে তোমার বাসার বই পড়াশোনা করে না, বউ ঠাকুরের হাটে গিয়া ওইখানে সবাই দেখে আমরা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, শেষের কবিতার 4 অধ্যায় পড়াশোনা করেন। কেমন আসো? তাহলে এই জায়গাতে রাজর্ষি, মালংস, 2 বোন, গোরা, চালাক চতুর, এরপরে ঘরে বাহিরে যোগাযোগ, ছুটির দিনে, চোখে বালি, নৌকা ডুবি, বউ ঠাকুরের হাট, শেষের কবিতা, 4 অধ্যায়, এই প্রতিটা জিনিস হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। মনে থাকবে আমাদের এই রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলা? মনে থাকবে বলতো? এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। কেমন? ওকে, সাহাব বিয়ে করেন, ভাবি বলে দেবে যদি জানেন না। জেনে কি হবে? এগুলোকে আমি মাখবো? ধর আমি জানলাম যে আইলারা কোনটা, মাস্কারা কোনটা, কোনটা কোন দিয়ে মাখে, কোনটা কই মাখে, ধর আমি জানলাম, জেনে কি হবে? আমি কি মাখতে পারবো? আমাকে মাখতে দিবে না তো। আসো, আচ্ছা এরপরে আমাদের নেক্সট যে কোশ্চেনটি ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যেখান থেকে তোমার কনফার্ম পরীক্ষাতে আসে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নিক নেমটা কি? সবাই একটু লিখিত আমরা ফার্স্ট। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নিক নেম, তোমরা যেরকম তোমাদের নিক নেম দাও না, মানে তোমাদের বিশেষ ব্যক্তির নিক নেম দাও, বাবু, বাবুনি, পাখি, টুনটুনি, ময়না পাখি দাও না, তো এরকম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটা নিক নেম আছে, এটা কি বলতো? অনিলে দিবে। এটা কি বলতো? অনিলে দিবে। তার নিক নেমটা কি বলতো? অনিলে দিবে। তার নিক নেমটা কি বলতো? বা তার ছদ্মনামটা হচ্ছে আমার অনিলে দিবে। তার সাহিত্য বিষয়ক একটু উপাধি আছে, তার সাহিত্য বিষয়ক একটু উপাধি, এটা হচ্ছে অপরাজয় কথাশিল্পী। সবাইটা আমরা লিখিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য বিষয়ক উপাধিটা কি? অপরাজয় কথাশিল্পী। এরপরে সে তার পুরস্কার কি পেয়েছে? 1936 সালে
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদত্ত ডিলিট উপাধি লাভ করে। আর 1923 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী স্বর্ণপদক দিছে। তার উপন্যাসগুলো কি কনফার্ম এখান থেকে একটা প্রশ্ন তুমি এইচএসসিতে পাবা, না পেলে আমার নামটা চেঞ্জ করে দিস। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস থেকে একটা কোশ্চেন 100% আসবে। শরৎচন্দ্রের উপন্যাস থেকে তুমি কমপক্ষে তুমি একটা কোশ্চেন পাবা। সেটা কি বলতো? সেটা কি বলতো? আসো, তার প্রথম উপন্যাস কোনটা? আমরা সবাই লিখিত। তার প্রথম উপন্যাস কোনটা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটা? প্রথম উপন্যাস হচ্ছে আমার বড় দিদি। তার প্রথম উপন্যাস কোনটা বলতো? বড় দিদি। এবার বাকি উপন্যাসগুলো কি কি? পল্লী সমাজ, দেনা পাওনা, গৃহদাহ, দেবদাস, শেষ প্রশ্ন, শেষের পরিচয়, শ্রীকান্ত, এগুলো হচ্ছে কি তার উপন্যাস। এগুলো হচ্ছে কি তার বলতো? এগুলো হচ্ছে তার উপন্যাস। এরপরে শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কোনটা? সবাই একটু বলিত, যেটা একটু প্রশ্ন আসছে। প্রথম মুদ্রিত রচনা কোনটা? মন্দির। প্রথম মুদ্রিত রচনা কোনটা? মন্দির। এই মন্দিরের জন্য সে কি পাইছে? পুরস্কার পাইছে। কি পুরস্কার? সবাই একটু লিখিত আমরা, কুন্তলীন পুরস্কার। কি পুরস্কার পাইছে বলতো? কুন্তলীন পুরস্কার পাইছে। যদি আসে মন্দির, এটা কি? এটা কি নাটক, রচনা, উপন্যাস না গল্প? কি বলতো? মন্দির হচ্ছে একটা গল্প। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? মনে থাকবে বাবুরা, বাবু সোনা মন্দিরা মনে থাকবে? ওকে ফেন। আসো এরপর আমরা 23 নাম্বারটা, আহারে 23 নাম্বারটা আমরা যাবো। লালসালু উপন্যাসে মজিদের আনা শাড়িটার বৈশিষ্ট্য কি? বল, মজিদ যে একটা শাড়ি আনছে, শাড়িটার বৈশিষ্ট্য কি? আমরা খুব ভালো করে জানি। শাড়ির রং কি? শাড়ির রং হচ্ছে বেগুনি রং, কালো পাড়। আমাকে বলতো শাড়িটা আনছে কাল্লাই, শাড়িটা আনছে কাল্লাই, কাল্লাই আনছে হাতের বললাই, হাতের বললাই, রহিম আল্লাই, জমিল আল্লাই, না আনছে কাল্লাই বলতো? ওই যে যার খোলা বাহু দেখে তার মধ্যে জাগ্রত হয় লালসা, হ্যাঁ, খোলা বাহু, খোলা কাঁধ দেখে তার মধ্যে একটা কামনা বাসনা জাগ্রত হয়। হাসুনের মায়ের জন্য সে শাড়ি আনছে। রাতের বেলা তার মধ্যে একটু হয়েছে, মানে ইচ্ছে হয়েছে তাকে ভালোবাসতে, পরের দিনে তার জন্য শাড়ি নিয়ে আসছে। এই হচ্ছে আমাদের মজিদ। কেমন? আসো এরপরে 24 নাম্বারটা ভাই ক্যান্সেল করো। 24 নাম্বারটা, মজিদ কোথা থেকে মহব্বতনগর গ্রামে আসে? আমরা খুব ভালো করে জানি মজিদ কোথা থেকে মহব্বতনগর গ্রামে আসে। কোথায়? মতিগঞ্জ না, কোথা থেকে বলতো? এটা হচ্ছে আমার গারো পাহাড় থেকে মহব্বতনগর গ্রামে আসে। কোথা থেকে বলতো? গারো পাহাড় থেকে মহব্বতনগর গ্রামে আসে। আমাকে বলতো, এটা কি বলতে পারবা? গারো পাহাড়ের আগে মজিদ কোথায় ছিল? গারো পাহাড়ের আগে মজিদ কোথায় ছিল? হাতে গারো পাহাড় থেকে মহব্বতনগর গ্রামে আসে, হ্যাঁ, বাট গারো পাহাড়ের আগে সে কোথায় ছিল বলতো? একটা জায়গা আছে না, যেটার মানুষ শুধু বিভাগ না, তারা দেশ ডিজার্ভ করে, তাদেরকে দেশ হিসেবে ঘোষণা করা উচিত। নোয়াখালী বিভাগ চাই, হ্যাঁ। এই যে তাহলে কোথা থেকে? গারো পাহাড়ের আগে কোথায় ছিল? নোয়াখালী ছিল, যেখানে মানুষ কি ভাত খাইতে ভাত পায় না, ভাতের পাতিলে ভাত নাই, শস্যহীন, শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি, হ্যাঁ, মানে ভাতের পাতিলে ভাত যেতে গেছে, এর থেকে মাথায় টুপি বেশি, এটা বুঝেছি। কেমন? আসো তাহলে গারো পাহাড় থেকে আসে। আচ্ছা, এইটা পরীক্ষাতে প্রশ্ন আসে, এই গারো পাহাড় কোথায় অবস্থিত? কে কে বলতে পারবা? এই গারো পাহাড় কোথায় অবস্থিত বলো, কি বলতে পারবা? এটা হচ্ছে আমার ময়মনসিংহে অবস্থিত। গারো পাহাড় কোথায় অবস্থিত? ময়মনসিংহে। হ্যাঁ, ময়মনসিংহের মানুষ কিন্তু অনেক ভালো। আমার এই পর্যন্ত যত ময়মনসিংহের মানুষ, একটা খারাপ মানুষ আমি এখন পর্যন্ত দেখছি না। অনেক ভালো ময়মনসিংহের মানুষ, সহজ সরল, অনেক ভালো মানুষ এরা। হ্যাঁ, এই জন্যই দেখাতে ময়মনসিংহ যায়, এদেরকে তোমার সহজে বুলে বালা দিয়ে বুঝ দিয়ে দিছে। কেমন? আসো। আচ্ছা, এরপর হচ্ছে আমার 24-এর পরে, এরপর হচ্ছে আমার আচ্ছা, এই যে তোমার হাসুন নির্মা সম্পর্কে দেখছো কি কিউট একটা হাসুন নির্মা, এই জন্য তো মজিদ পাগল হয়ে গেছে, এমনি পাগল হয়ে গেছে। মজিদের জায়গায় আমি না, আমি নিজেও মানে আমি নিজেও সালাম দিতাম। তাহের কাদের বোন হাসুনের মা, উপন্যাসে দুস্থ দরিদ্র বিধবা নারী, স্বামীর মৃত্যুর পর বাবার বাড়িতে থাকে। কে? হাসুনের মা। তার নিকা করতে আপত্তি। নিকা মানে কি? নিকা মানে বিয়ে। তার বিয়ে করতে আপত্তি, সে বিয়ে করতে চাইতো না, হয়তোবা তার প্রবলেম থাকতেই পারে। ওকে ওকে। ইফাত স্যার আমরা ধনী জেলা, স্যার আমরা ধনী জেলা, ভুলে যাবেন না। নোয়াখালী কি ধনী জেলা? না, রেমিটেন্স এক নম্বর কুমিল্লা আছে, আমি এবার দেখলাম রেমিটেন্স 1 নম্বর কুমিল্লা, নোয়াখালী সম্ভবত 3 না 4 দেখছি সম্ভবত। 1 নম্বর কুমিল্লা না, 1 নম্বরে কুমিল্লা। তুমি কার সাথে পাঙ্গা নাও? কুমিল্লার সম্ভবত রেমিটেন্স হচ্ছে, আমি যেটা দেখলাম কুমিল্লা রেমিটেন্স 33 সামথিং দেখছি, আর নোয়াখালীর মানে এটা হচ্ছে 1 নম্বরে কুমিল্লা, আর 2 নম্বরে যেটা আছে মানে চট্টগ্রাম সম্ভবত 2 নম্বরে, ওটা হচ্ছে 17, আর নোয়াখালী এরকম 11-12 এরকম কিছু একটা দেখছিলাম সম্ভবত, আর এটা ভাবি 3-4 আছে নোয়াখালী। কেমন? ওকে ওকে ওকে। আসলে অভিদাতার বাসা ময়মনসিংহ। আচ্ছা, অভিদাতা মানে অভিদত্ত তুষার, হ্যাঁ ভাই অনেক ভালো মানুষ। দেখা যাচ্ছে কিনা বাইরে, যেহেতু আবহাওয়া প্রতিকূল, অর্থাৎ বৈরী আবহাওয়া, প্রচুর পরিমাণে বৃষ্টি বাইরে, ঝড় তুফান হচ্ছে একটু বাইরে, যেহেতু এখন একটা আবহাওয়াতে প্রবলেম আছে, সেই জন্য তোমার নেটওয়ার্ক একটু মাঝে মাঝে ডিস্টার্ব দিতে পারে, আমরা একটু ম্যানেজ করে নেব। এই জন্য আমাদের প্রতিটা আপডেট, ধরো আমাদের ক্লাস কখন শুরু হবে, আমাদের কি কি সাজেশন দেওয়া হবে, এমসিকিউ কি, বা যেই ভিডিও যেই সাজেশন, প্রতিটা আপডেট আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি। সো ক্যাপশনের মধ্যে আমাদের 2টা গ্রুপের লিঙ্কে দেওয়া আছে, তোমরা ওখানে কানেক্ট থাকে, ওখানে বিস্তারিত সব আপডেট পাবে। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ 1-এ কানেক্ট হও নাই, তোমরা উপরের লিঙ্কে গিয়ে 2-এর মধ্যে কানেক্ট থাকে এবং টেলিগ্রাম গ্রুপে কানেক্ট থাকবে। কেমন? ওকে। আচ্ছা ভাইকে এখন একটু জানিয়ে
জানিয়ে দাও এখন সাউন্ড থেকে শুরু করে সবকিছু ক্লিয়ার আছে কিনা। জাস্ট 30 সেকেন্ডের মধ্যে তোমাদের বাকি ফ্রেন্ড যারা যারা আছে একটু ওদেরকে একটু ফার্স্ট একটু মেনশন করে দাও। তোমাদের বাকি ফ্রেন্ড যারা যারা আছে ওদেরকে একটু মেনশন করে দাও। ভাই জাস্ট একটু ক্লাসের লিঙ্ক শেয়ার হয়েছে গ্রুপের মধ্যে, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ। ওকে ভাই জাস্ট একটু আমাদের আমি একটু জাস্ট একটু প্রত্যেকটা জায়গাতে আমি জাস্ট একটু শেয়ার করে দিচ্ছি আমাদের ফেসবুক গ্রুপগুলোতে। তোমরা জাস্ট একটু তোমাদের বাকি ফ্রেন্ড যারা আছে একটু ওদেরকে মেনশন করে দাও, ওদেরকে একটু একটু হাইলাইট করে দাও, কেমন? জাস্ট একটু হাইলাইট দিয়ে ওদেরকে একটু মেনশন করে দাও। ওকে ভাই জাস্ট একটু ক্লাসটা আমাদের জায়গাগুলোতে একটু শেয়ার করে দিচ্ছ। ওকে আচ্ছা এখন সবকিছু ক্লিয়ার আছে আই থিঙ্ক, এখন সবকিছু ক্লিয়ার। হঠাৎ করে একটু নেটওয়ার্ক একটু ইস্যু করছিল, কেমন? ওকে 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 জি স্যার ক্লিয়ার। ওকে 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 আসো। আচ্ছা তাহলে আমরা কত নাম্বার এমসিকিউ পর্যন্ত ছিলাম আমাকে একটু জানাও তো। আমরা মেবি এই এমসিকিউটা আমরা শেষ করি যে আমরা হাসু নির্মা পর্যন্ত ছিলাম, তাই না? আমরা হাসু নির্মার এই এমসিকিউটা পর্যন্ত ছিলাম, তাই না? এই যে হাসু নির্মার এই এমসিকিউটা পর্যন্ত এই হাসু নির্মার এগুলো আমরা ছিলাম, কেমন? সো এখানে ভাই হাসু নির্মার একটু বিস্তারিত ইন ডিটেইলস হাসু নির্মার কিছু কথা বলছিলাম আর কি। এই যে হাসু নির্মা মসজিদের কাছে মৌতের জন্য দোয়া আছে, অর্থাৎ মসজিদের কাছে দোয়া আছে আর কি, যে ওনারে কোন যাতে আল্লাহ আমার তুলি লই যায়, যাতে আমার মরণ হয়, এই জন্য হাসু নির্মা রহিমার কাছে বলতো আর কি, আরজি জানে তো বুবু ওনারে কোন যাতে আমার আল্লাহ তুলে নিয়েছে, এরকম আর কি, কেমন? আসো। এরপরে তাহেরের বাপ দেশ ত্যাগের পূর্বে ক্ষমা চায় হাসুনের মায়ের কাছে, এটা পরীক্ষাতে আসবে। তাহের কাদের বাপ যে বুড়া, ওই বুড়া দেশ ত্যাগ করার পূর্বে হাসুনের মায়ের কাছে ক্ষমা চায়, হাসুনের মারা যে মারছে এই কারণে। আরেকটা ইনফরমেশন এখান থেকে পরীক্ষাতে আসে, তাহের কাদের বাপ দেশ ত্যাগের পূর্বে হাসুনের মায়ের কাছে একটা জিনিস খেতে চায়। কে কে বলতে পারবা কি খেতে চায়? কে কে বলতে পারবা? তারা খেতে চায় কি বলতো? খেতে চায় তোমার চিড়া, চিড়া, যে মা মা আমার একটু চিড়া দিবি, বাপ তার মেয়ের কাছে চিনা খেতে চায়, কেমন? আসো সেই ইনফরমেশন গুলো মাথায় রাখবে। আসো এরপর আমাদের নেক্সট এমসিকিউ, কি? আচ্ছা নেকলেস গল্পে মাদাম লাইসেলের দুরবস্থার কারণ কি বলতো? দেখি একটু আমাকে জানো, একটু ফার্স্ট জানো। আচ্ছা 25 নাম্বারটাকে, নেকলেস গল্পে মাতিলদার পোশাক তৈরিতে কত খরচ হয়েছিল? আমরা জানি নেকলেস গল্পটা যারা পড়ছো কে কে একটু ফার্স্ট একটু ভাগে আনসার করতো। মাতিলদার আচ্ছা ইফতিকার আঞ্জুম, নেট অনেক সমস্যা। আচ্ছা এখন নেট ক্লিয়ার আছে না দিদি? এখন ক্লিয়ার আছে? এখন নেট তো বেবি ক্লিয়ার আছে, এখন তো বেবি নেট ক্লিয়ার আছে। আই থিঙ্ক এখন নেটে কোনো ঝামেলা নেই, কেমন? আসো আই থিঙ্ক এখন নেটটা ক্লিয়ার আছে। তাহলে দেখো তো এই যে মাতিলদার পোশাক তৈরিতে কত খরচ হলো, এটা আমরা সবাই জানি। কত খরচ হয়েছে বলতো? 400 ফ্রা। কত খরচ হয়েছিল? 400 ফ্রা। এরপর 26 নাম্বারটা, নেকলেস গল্পে মাদাম লুইসেলের দুরবস্থার কারণ কি ছিল? উচ্চাবিলাস। এটা আমরা জানি, কারণ মাদাম লুইসেল অর্থাৎ মাতিলদা সে অনেক উচ্চাকাঙ্ক্ষী মেয়ে ছিল, কেমন? আসো এরপর আমরা 27 এবং 28 নাম্বারটা, গ্রামে মুক্তব দিয়েছেন কি? একটু ফার্স্ট 27 28 নাম্বারটা আমরা আনসার করি। একটু আমরা ফার্স্ট যাবো, আমাদের আরো প্রায় 30টা আমাদের এমসিকিউ আছে, আমরা একটু ফার্স্ট যাবো। ভাই একটু ফার্স্ট আনসার করো তো, ফার্স্ট একটু ভাই একটু ফার্স্ট আনসার করো, ফার্স্ট একটু ফার্স্ট আমরা আনসার করি। দেখো গ্রামের মধ্যে মুক্তব দিয়েছেন কে? মজিদ, আক্কাস, মোদাসসির বীর নাকি কোনটি না? ভাই একটু জানো তো মুক্তব দিছে কে? মজিদ নাকি আক্কাস না মোদাসসির বীর না কোনটাই নয়। এরপর 28 নাম্বারটা, নিকা করবি নাকি? উক্তিটিকার। ভাই কি 27 28 নাম্বার একটু ফার্স্ট জানো, একটু ফার্স্ট জানো, আমি একটু সবার থেকে দেখতে চাই। ফার্স্ট দেখো প্রথম কথা হলো গ্রামে, আচ্ছা এটা তোমরা আনসার করো, আমি তোমাকে 28 নাম্বারটা পড়াচ্ছি। নিকা করবি নাকি, অলওয়েজ মাথায় রাখবা নিকা দিয়ে তোমার 3টা বাক্য আছে, নিকে দিয়ে 3টা বাক্য আছে তোমার, আমি তোমাকে এই জিনিসটা একটু পড়াচ্ছি। এখন দেখো নিকে করবি নাকি, যেহেতু তুই করে বলছে, আমি কেন মনে রেখে দেখো তুই করে বলছে, তাহলে এটা তাহিরকে বলছে। তাহলে এটা কে বলছে? সরি কাদের বলছে? ভাই তাহের না, কাদের বলছে? কে বলছে? কাদের বলছে। আসো এবার আমি তোমাকে জাস্ট এটা পড়াচ্ছি। এই নিকে দিয়ে তোমার 3টা বাক্য আছে। প্রথম হচ্ছে নিকে করবি নাকি, এটা তাহের, ঠিকই আছে, আমার আনসারে ভুল হয়েছে, আমার আনসারে বলেছে কাদের না, ঠিক আছে তাহেরে বলছে, প্রথমে আমি সঠিকটাই বলছি। তাহলে মাথায় রাখবা নিকাদের 3টা বাক্য আছে। নিকা করো না কেন? দেখো করো না, আমি যদি বলি কি বাবা তুমি কাজটা করো না কেন, করো মানে কি? তুমি করে বলছে। এখন কে কাকে তুমি করে বলো বলতো? তুমি করে কে বলবে? কে বলছে বলতো? রহিমা হাসান মানে কি আপনি করে বলে না, তুই করে বলে না, তুমি করে বলে, তুমি করে। নিকা করো না কেন, এই যে তুমি করে বলছে কে? রহিমা বলছে। নিকা করবি নাকি, এই যে তুই এখন তুই তোকের এই সম্পর্ক কার? ভাই বোনে তো তুই করে সম্পর্ক। মনে করো আমি আমার আপুরে তো তুই করে বলবো, আমি আমার বোনকে তো তুই করে বলবো, আমার বোনে তো আমাকে তুই করে বলবো, ভাই বোন তুই করে বলো। এই জন্য নিকা করবি নাকি এটা করছে কেটেছে তাহের গিয়া। আর আরেকটা আছে নিকা করবি ম্যাগি নুডলস। হ্যাঁ এই যে তোমার নিকা করবি যখন তোমার ম্যাগি নুডলস থাকবে তখন সেটা হবে তোমার হাসুন নির্মা। যদি থাকে নিকা করবি ম্যাগি নুডলস, ওটা থাকবে তোমার হাসুন নির্মা। এই 3টে বাক্য পরীক্ষাতে আসতে পারে। যদি তুমি দিয়ে থাকে রহিমা, যদি তুই নিকে করবি নাকি ওটা তার তাহির গিয়া, আর যদি ম্যাগি নুডলস থাকে হাসুন নির্মা নিজে করছে, স্বাভাবিক গালে নিজে দিছে আর কি, অন্য কেউ দেয় না, কেমন? আসো এই 3টা জিনিস পরীক্ষাতে আসো। আচ্ছা এবার আমাকে 1 নম্বর কোশ্চেনটা আনসার করো। এই যে গ্রামের মধ্যে মুক্তব দেয় কে, এটা আমরা খুব ভালো করে জেনে না। 27 নাম্বারটা সবাই একটা আনসার করে, আমরা ফার্স্ট 27 নাম্বারটা একটু আমরা সবাই আনসার করি। ফার্স্ট বলো
সাবরিনা আফরিন, বৃষ্টির জন্য কিছু শোনা যাচ্ছে না, হেডফোন ইউজ করো। ওকে 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 ভাইকে বলো তো। আসো, এটা আমরা অনেকেই এখন মিস্টেক করে ফেলবো। গ্রামের মুক্তব দিচ্ছে কি মসজিদ? না, কখনোই না, কখনোই না, কখনোই না। নো, গ্রামের মধ্যে মসজিদ মুক্তব দেয়নি, এটা হবে কোনোটাই না। কারণ গ্রামের মধ্যে মুক্তব দেয় কে? খালেক ব্যাপারে। হুবহু লাইন ছিল খালেক ব্যাপারের মুক্তবে দুধু মেয়াবর্তী হয়। মুক্তব কার? খালেক ব্যাপারে, ওখানে মসজিদ পড়ায়। তাহলে মুক্তব দেয় কে? খালেক ব্যাপারে দেয়, নট মসজিদ। এটা অলওয়েজ মাথায় রাখবা। ওকে ফাইন। আসো, এরপর হচ্ছে আমার 29-30 নাম্বারটা। সে যেন খাঁচায় ধরা পড়েছে। কে খাঁচায় ধরা পড়েছে? কার কথা বলেছে? সে যেন খাঁচায় ধরা পড়েছে, কার কথা বলেছে? এটা আমরা খুব ভালো করে জানি কার কথা। এটা আমার জমিলের কথা বলেছে। কার কথা বলেছে বলতো? জমিলের কথা বলেছে। কোন রচনায় খনার বসনের উল্লেখ আছে? খনার বসন সম্পর্কে কোনটা উল্লেখ আছে? আমরা জানি খনার বসন সম্পর্কে উল্লেখ আছে কোনটা বলতো? রেইনকোট আমার খনার বসন সম্পর্কে উল্লেখ আছে। আসো, আমাকে বলতো কে কে বলতে পারবা এই খনার বসনটা কি? মানে যে খনার বসনটা উল্লেখ আছে এই লাইনটা কে কি বলতে পারবো? দেখি একটু ভাইকে জানো তো, যে খনার বসনটা উল্লেখ আছে এই খনার বসনটা কি বলতো? লাইনটা কে কি বলতে পারবো? ওই যে শনিতে 7 মঙ্গলে 3 বাকি সব দিন দিন, এই খনার বসনটা উল্লেখ আছে। বাট যদি মানে খনার বসনের চেয়েও এটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট। আর জেনারেল স্টেটমেন্ট মানে খনার বসন। যদি তোমার অপশন থাকে এটা কি আগে দেখবে জেনারেল স্টেটমেন্ট। জেনারেল স্টেটমেন্ট না থাকলে আমরা খনার বসন দেখাবো। কেমন হবে? এই যে জমিলের সম্পর্কে একটা প্রশ্ন আসে, চলো আমরা এই জমিলের সম্পর্কে যত ইনফরমেশন তোমার পরীক্ষাতে আসবে আমরা সব ইনফরমেশন আমরা শিখি। আমাদের জমিলাকে তোমরা চিনতে পারছো? জমিলাকে তোমাদের পছন্দ হয়েছে বলো তো? জমিলাকে তোমাদের পছন্দ হয়েছে? দেখো তো, খুব সুন্দর একটা লক্ষ্যে একটা মেয়ে জমিলা। কেন আমি আমাদের সাদিয়া এমনকে জমিলা বলছি? কে বলতে পারবা? যে বলতে পারবা তারা আমি চকলেট খাওয়াবো। সাদিয়া এমনকে আমি কেন জমিলা বলছি বা তুলনা করছি তার সাথে? যে বলতে পারবা তার আমি চকলেট খাওয়াবো, কিটকাট চকলেট, দামি, বিদেশিটা খাওয়াবো। যা, হ্যাঁ, যেটা টিকিট বিদেশের দাম কত? 65 না 75 কত জানি ছিল, 100-র কাছাকাছি। ওইটা খাওয়াবো। কে বলতে পারবো? দেখি একটু ফার্স্ট জানো তো, আমি একটু দেখতে চাই কে বলতে পারবো ফার্স্ট। মক্তব শব্দের অর্থ কি? মক্তব মানে হচ্ছে যেখানে ছোটবেলা আমরা কায়দা, আম, পারা, কোরআন শরীফ পড়ছি, এটাকে বলে মক্তব। কেমন সব একটু ভাগে জানো তো, কে বলতে পারবা? ভাই লাইব্রেরিটা কেটে গেছে কেন? নেটওয়ার্ক ইস্যুর কারণে কেটে গেছে। ওকে শাওন, আপনি আমার কমেন্ট পড়েন না ভাই? ক্লাসের সময় কমেন্ট পড়ি না, আমি ক্লাসের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে এসে বলি কমেন্ট করতে। ওকে 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 ছোট, ওকে ফাইন। ছোট কি ছোট? সাইদ এমন কি ছোট? আমি তো বিশাল বড় দেখতে পাচ্ছি। ওকে, বয়স কম তাই সাইদ এমের বয়স মিনিমাম 26-27 আপ হবে। ওকে, কে কে বলতে পারবো? ওকে, বয়স কম লাফায় বেশি, মাধ্যম সাইদ এমের সম্পর্কে বাজে কথা বলা যাবে না। জমিলা অন্যায়ের প্রতিবাদ করতো তাই তুলনা করতেন। আচ্ছা, এরপরে বয়স কম, ওকে ফাইন। বার্সেলোনা আছে, কিউট দেখতে, আমি বলতে পারবো বাট এখানে না, ইনবক্সে। তুমি এখানেই বলো, তুমি কি এমন জিনিস বলো যে তোমার ইনবক্সে যাওয়া লাগবে? জমিলের মতো সুন্দর, ভাইয়ের পছন্দ, এই জন্য একে বসাইছে। একটা সঠিক উত্তর হয়েছে, কিছুটা সঠিক, পুরোপুরি না। আসো, এবার আপনি যে সাদিয়া মেয়ে পছন্দ করেন না, আমি সাদিয়াকে পছন্দ করি না। যদি তোমার সাদিয়া আমার সবচেয়ে প্রিয় নায়িকা, তাকে আমি ব্যক্তিগতভাবে নায়িকা হিসেবে পছন্দ করি, অন্য কিছু না। কেমন? আসো, আচ্ছা দেখো একটু করে বুঝতে পারবা। মজিলের দ্বিতীয় স্ত্রীকে জমিলা, হ্যাঁ, মজিলের দ্বিতীয় স্ত্রীকে বলো তো? মজিলের দ্বিতীয় স্ত্রী হচ্ছে আমার এই জমিলা। বয়সে নিতান্ত কিশোরী, গরিব ঘরের মেয়ে। সাদিয়া আমার কখনো গরিব ঘরের মেয়ে না। বউ হয়ে যে মেয়েটা ঘরে আসে সে যেন বিড়াল ছানা, অর্থাৎ এই জমিলাকে তোমার মজিদ বিড়াল ছানার সাথে তুলনা করছে। আর এই সাদিয়া আহমেদের একটা মিউ আছে, এটা তার পার্সোনাল মিউ। তোমরা সাদিয়া আহমেদের মিউ নাটকটা বা মুভিটা হয়তো অনেকে দেখছো, সম্ভবত চরকি থেকে বাইরে থেকে। মিউ যে নাটকটা, সে রিসেন্টলি ঈদের পরে মুভিটা রিলিজ হয়েছে। এই মিউটা কিন্তু তার ব্যক্তিগত মিউ, হ্যাঁ। এই জন্য তারও যাতে একটা মিউ আছে, একটা বিড়াল ছানা আছে, আর জমিলেরও যাতে বিড়াল ছানা বলতো, এই জন্য আমি জমিলের সাথে তোমার তার একটা মিল খুঁজে পাইছি, এই জন্য তার ছবি এখানে দিই। তাহলে জমিলাকে কি বলতো মজিদের কাছে? কি একটা বিড়াল ছানার সাথে তুলনা করছে সে। কেমন? আসো, এরপরে রহিমার সামান্য শাসনে তার চোখে জল আসে। জমিলা কি পেয়ে? রহিমার মনে শাশুড়ির ভাব জাগে। কেমন? আসো, মজিদের লালসা শিখে জমিলা। মজিদকে প্রথম দেখে জমিলা তার শ্বশুর মনে করে, মানে জমিলা যখন মজিদের প্রথম দেখছে, হ্যাঁ, তখন ভাবছে এটা মনে কি দুলার বাপ, টানি বুঝি দুলার বাপ, মানে কি মনে হচ্ছে তার শ্বশুর। এত বুড়া, মানে জমিল হয়েছে বাচ্চা লেদা মাইয়া, আর মজিদ হয়েছে বুড়া বেড়া, তো ভাবছি কি মনে দুলার বাপ। ওমা কয় না, এগিয়ে তো জামাই। তাকে প্রথম দেখাইছে সে তোমার কি খুদে যা, বেড়ার ফাঁক দিয়ে খুদে দেখাইছে, ওই সা তোর জামাই। ওমা এগিয়ে আস জামাই, আই ভাবছি কি দুলার বাপ। কেমন? আসো, এরপরে জমিলার হাতকে লইট্টা মাছের মতো হাড় গুড়হীন তুলতুলে নরম বলে মনে হয়, হ্যাঁ, মানে তোমার জমিলার দেহটাকে
মোদের কাছে এত ভালো লাগে, এত নরম লাগে, মনে হয় কি লইটটা আমাদের ভিতরে যেরকম কাঁড়া নাই, পুরোটাই মাংস, তার কাছে মনে হচ্ছে তার কি এই দেহের মধ্যে কোনো আড্ডি নেই, পুরোটাই মাংস, এত নরম। কেমন জমিলার সন্ধ্যায় ঘুমানোর অভ্যাস, মানে সন্ধ্যাবেলা ঘুমে যেত, আর ঘুমের কারণে জমিলা এশার নামাজও ফিরতে হইতো না। কেমন আসো? এরপরে যায় নামাজে সিজদারত অবস্থায় ঘুমিয়ে পড়ে। লালসাল উপন্যাসে জমিলা হয়ে ওঠে নারী ধর্মের প্রতিনিধি। কেমন আসো? জমিলা সম্পর্কে একটা ইনফরমেশন কনফার্ম পরীক্ষাতে আসবে, জাস্ট এটা একটু দেখা দিচ্ছি। সেটা হচ্ছে কি আচ্ছা, এই লাইনটা পরীক্ষাতে প্রায় আসে। শত্রুর আবাস পাওয়া হরিণের মতো জমিলা চোখ সতর্ক হয়ে ওঠে। এখানে তোমার জমিদার কথা বলা হয়েছে। কেমন আসো? একটা লাইন তোমাদেরকে দেখাচ্ছি যেটা তোমার প্রায় পরীক্ষাতে আসবে। সেটা হচ্ছে কি রহিমা জমিলাকে সন্তানের দৃষ্টিতে দেখে আমরা জানি, রহিমা জমিলাকে বোন বলে আমরা জানি, চোখ তার বাসপ্রান্ত বাসায় জমিলা, এগুলো আমরা জানি। একটা লাইন এই লাইনটা পরীক্ষাতে কনফার্ম আসবে। উপন্যাসের প্রতিবাদী চরিত্র কি? সবাই একটু লিখিত আমরা। উপন্যাসের প্রতিবাদী ক্যারেক্টার কে? এটা হচ্ছে আমাদের জমিলা, প্রতিবাদী চরিত্র, অথবা প্রাণ ধর্মের সহজ প্রতীক বা সহজ প্রাণ ধর্মের উজ্জ্বল প্রতীক, যাই বলি না কেন এটা জমিলা। কনফার্ম পরীক্ষাতে আসবে, দেখবো তুমি কনফার্ম তুমি এটা পরীক্ষাতে পাবো। আসো এরপরে এই যে তোমার আসে শনির সাথে মঙ্গল দিন আসব দিন, এটা জেনারেল স্টেটমেন্ট, এটাকে কি বলে? খনার বচনও বলা হয়ে থাকে। এরপর হচ্ছে তোমার কি বলতো, এরপরে 31 নাম্বারটা কোনটা উপন্যাস? ভাইকে এটা একটু আনসার করো ফার্স্ট। 31 নাম্বারটা আমরা একটু সবাই আনসার করো, আমরা একটু ফার্স্ট যাবো। ভাইকে বলতো কোনটা উপন্যাস? ভাইকে বলতো ফার্স্ট। আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের 30টা এমসিকিউ গেছে। জাস্ট শেষ পর্যন্ত ক্লাসটা করে আমাদের আর সর্বোচ্চ 20 মিনিট ক্লাস হবে। আমি 20 মিনিট বাকি 30টা শেষ করাবো, খুব দ্রুত গতিতে যাবো। সো যারা ক্লাসটা করবে একটু আর্লি, মানে জাস্ট একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, জাস্ট কথার সাথে সাথে একটা আনসার দিও। কেমন? ওকে। আচ্ছা কোনটা উপন্যাস? এটা অলওয়েজ মাথায় রাখবা। উপন্যাস কোনটা কে কে বলতে পারবে? এখানে উপন্যাস হচ্ছে তোমার দিবারাত্রির কাব্য। উপন্যাস কোনটা? উপন্যাস হচ্ছে তোমার দিবারাত্রির কাব্য। মাথায় রাখবা দিবারাত্রির কাব্য, এটা হচ্ছে মানিক ছন্দ, সরি এটা হচ্ছে কি মানিক বন্দ্যোপাধ্যায়, মাসিবেশী গল্পের মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা উপন্যাস, যেটা কি যদিও এটা দিবারাত্রির কাব্য লেখা, কিন্তু এটা কি না কাব্যগ্রন্থ, এটা একটা উপন্যাস। কেমন আসো? এরপরে মাসিবেশী গল্প আয়না বজ্জাত হারামজাদা উক্তিটি কার বলতো? আয়না আয় 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 এগিয়ে আয় আয় কার্ডি দুই একটা আয়, ওই যে একটা আছে না গতবার দে খাতা দিবি না, মানে দে এক্ষুনি দে, আয় না আয় আয় কার্ডি, এটা কি বলছে বলতো? এটা বলছে পিসি। কে বলছে বলতো? এটা বলছে তোমার কি বলতো? পিসি বলছে। কেমন আসো? আচ্ছা আবারও জাস্ট ছোট্ট করে 1 মিনিট বলি। তোমরা যারা এবার এইচএসসি পরীক্ষা দেবে 26 আর 27 ব্যাচ, আমাদের অপরিচিতা বাংলা ব্যাচ 12 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু। যারা এখনো আমাদের অপরিচিতা বাংলা ব্যাচে যুক্ত হও নাই, দ্রুত করে যুক্ত হয়ে যাও। তোমার এইচএসসির পুরো বাংলার দায়িত্বটা, মানে বাংলাতে 95+ মার্ক পাওয়ার দায়িত্বটা তুমি টোটালি ভাইয়ের উপর ছেড়ে দাও। ভাই জাস্ট ক্লাসগুলো তুমি করবা, আমি ক্লাস করলে তোমার একটা সিঙ্গেল গল্পের একটা সিঙ্গেল জিনিস তোমার বাকি থাকবে না। প্রতিটা গদ্য পদ্য নাটক উপন্যাস লাইন বাই লাইন ভাই পড়াবো। ব্যাকরণের প্রতিটা টপিক, আমি জীবনে কোনো সময় বাংলা বানান বলুন কখনো নিয়ম পড়াই না, জাস্ট টেকনিক পড়ে তোমার মাথার মধ্যে সেট করানোর দায়িত্ব আমার ইনশাল্লাহ। তো বাংলাতে যাদের এখনো একটু প্রবলেম আছে, চোখটা বন্ধ করে তুমি ভাইয়ের উপর ছেড়ে দাও, বাকি সাবজেক্টগুলো তুমি পড়ো, বাসায় পড়ো, তুমি ইংলিশ পড়ো, তুমি আইসিটি পড়ো, তুমি তোমার গ্রুপ সাবজেক্টগুলো পড়ো, বাট বাংলা নিয়ে এক বিন্দু পরিমাণ কোনো টেনশন না, ওই জিনিস তুমি ভাইয়ের উপর ছেড়ে দাও। যারা এখনো যুক্ত না আমাদের অপরিচিতা বাংলা ব্যাচে, জাস্ট এই নাম্বারে বিকাশ বা নগদে 750 টাকা সেন্ড মানি করে ভাইকে আমাদের এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দিও, অথবা আমাদের পেজের মধ্যে তুমি স্ক্রিনশট দিও। কেমন? ওকে। আচ্ছা এরপর আমাদের এক্সাম ব্যাচ, যেটা ভাই বলছি এক্সাম ব্যাচ যারা যুক্ত হয়ে যাও। লাস্ট টাইম যদি তোমার বাংলা ক্লিয়ারও থাকে, তুমি এক্সাম ব্যাচের রেগুলার এক্সামগুলো দাও, প্রতিদিন বাসা এক্সাম দাও, দেখো তুমি 100তে কত পাও, আমরা খাতা দেখে দিব কত পাও তুমি। হ্যাঁ এমসিকিউ সিকিউ দেখো তুমি কত পাও, তাহলে বুঝতে পারো তোমার প্রিপারেশন কতটুকু আছে। কেমন আসো? আচ্ছা এরপর হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন। আচ্ছা 31-32 নাম্বারটা আমরা পড়ছি। তাহলে এই যে আমার আসছে একটা দিবারাত্রির কাব্য, নিশ্চয় কোনটি কি উপন্যাস? এটা দিবারাত্রির কাব্য। দেখ এটা কার? এটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। এটা কার? মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলো কি পরীক্ষাতে আসবে, একটু সব আমরা একটু লিখিত এগুলা কি কি? জননী, দিবারাত্রির কাব্য, পুতুল নাচ, রীতিকথা, পদ্মা নদীর মাঝে চিহ্ন। সবাই একটু আমার সাথে লেখা এবং পড়ো। জননী, দিবারাত্রির কাব্য, পুতুল নাচ, রীতিকথা, পদ্মা নদীর মাঝে চিহ্ন। একটু আবার আমার সাথে চলতে পড়ো। জননী, দিবারাত্রির কাব্য, পুতুল নাচ, রীতিকথা, পদ্মা নদীর মাঝে চিহ্ন। এই 5টা হচ্ছে আমার মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম কি? তো তার বাপের দিনের নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মাথায় রাখবা এই মানিককার বাপের দিন, তার বাপে তার নাম হচ্ছে, তার বাপে তার নাম রাখছে কি? বাপে তার নাম রাখছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, কিন্তু সে চৌপাক নামে কইরা নিজের নাম রাখছে মানিককা। তার আসল নাম কি? পরীক্ষাতে আসতে পারে যে মানিককার আসল নাম কি? মানিককা না, তার আসল নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তার পিতা হরিহর বন্দ্যোপাধ্যায়, মাতা নিরুদা সুন্দরী বন্দ্যোপাধ্যায়। ওকে। তার প্রথম উপন্যাস কোনটা? তোর প্রথম উপন্যাস হচ্ছে পুতুল নাচের রীতিকথা। আর প্রথম গল্প কোনটা? অতসীমামি, যেটার জন্য সে বন্ধুদের সাথে বাজি ধরে লিখছে, আর এটা লিখে সে খ্যাতি অর্জন করে কত বছর বয়সে? মাত্র 20 বছর বয়সে। সবাই একটু লিখিত আমরা কত বছর বয়সে বলতো?
মাত্র 20 বছর বয়সে। কত বছর বয়সে? 20 বছর বয়সে। এরপরে সে বেশি ছিল কত বছর? 48 বছর। কে কে বলতে পারবা মানিক বন্দ্যোপাধ্যায় জন্মসাল কোনটা? পরীক্ষাতে আসে কিন্তু। মানিককে জন্মসাল কোনটা বলো তো? ফার্স্ট একটু আমাকে আর্লি করে জানো, মানিককে জন্মসাল কোনটা? অলওয়েজ মাথায় রাখবো। কত সাল বলো তো? 1908 সাল। 1908 সালে জন্মগ্রহণ করে, 48 বছর বাঁচছে, তাহলে তার মৃত্যু সাল 1956। কেমন? এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো সব। এরপর হচ্ছে আমার এই যে মাসে বেশির উক্তি, আজকাল ভাই এটা পড়ালাম না, এটা অনেকদিন পড়াবো। এরপরে মাসে বেশি শব্দার্থগুলো আসো। এরপরে তার কবরের তার করতলে পলিমাটি সরুদ ছিল, অর্থাৎ তিনি ছিলেন ড্যাশ। কার করতলে পলিমাটি সরুদ ছিল? কে বলতে পারবা? আমি কিংবদন্তির কথা বলছি, কবিতার মধ্যে উল্লেখ ছিল তার করতলে পলিমাটির স্বরূপ ছিল। এই তার মানে কাদের? কবির পূর্বপুরুষদের। তাহলে এখানে কাদের হবে? কবির পূর্বপুরুষ। তাহলে ভাই এখানে কবির পূর্বপুরুষ আছে না? আমরা জানি কবির পূর্বপুরুষরা কি পেশায় কি ছিল? কে কে বলতে পারবা? কবির পূর্বপুরুষদের পেশায় কি ছিল? কে কে বলতে পারবা? তারা পেশায় ছিল কৃষক। পেশায় ছিল কৃষক। পেশায় কি কৃষক ছিল না শ্রমিক ছিল? সম্ভবত কৃষক হতে হবে, তাই না? হ্যাঁ, কৃষক ছিল। ওই যে তাদের করতলে ছিল পলিমাটির সৌরভ। কারণ কি? তারা কৃষি কাজ করতো, মাঠে ঘাটে কাজ করতো, এই জন্য তাদের পেশা কি ছিল? কৃষক ছিল। এরপরে 34 নম্বরটা, ফ্যাসিবাদ বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে আকাল গ্রন্থ সম্পাদনা করেন কে? এটা আমরা খুব ভালো করে জানি। কে কে জানো? একটু ফার্স্ট আনসার করো। এই কবি পরিচিতি থেকে প্রশ্ন আসবে, এই জন্য ভাই তোমার সব ক্যাটাগরি এমসিকিউ রাখছি এখানে। কবি পরিচিতি রাখছি, গল্প থেকে রাখছি, নাটক উপন্যাস কবিতা থেকে রাখছি, এরপর তোমার বহুপদী, এরপর তোমার উদ্দীপক, সবগুলো রাখছে। এটা কে বলতো? এটা হচ্ছে আমার সুকান্ত ভট্টাচার্য। এটা কে বলতো? সুকান্ত ভট্টাচার্য, 18 বছর বয়স, কবিতার লেখক। কেমন আসো? এরপরে 35 নম্বরটা, অপরিচিত গল্পে কল্যাণের মাতৃআজ্ঞা বলতে কি বোঝানো হয়েছে? এটা এখন না পারলে তোমাদেরকে মারিয়ে ফেলবো। মাতৃআজ্ঞা বলতে কি বোঝানো হয়েছে? আমরা সবাই জানি মাতৃআজ্ঞা মানে কি। মাতৃ মানে মা, আজ্ঞা মানে কি? বল, আজ্ঞা মানে কি বল। সব একটু আমরা আনসার করি ফার্স্ট। একটু ফার্স্ট আমরা আনসার করবো ফার্স্ট। তোমাদের কমেন্টে তো স্লোগান, একটু আমরা ফার্স্ট আনসার করবো। বলো হ্যালো 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 ফার্স্ট 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 ফার্স্ট। মাতৃআজ্ঞা মানে কি? বল 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 বল। ওকে ফাইন, ওকে ফাইন, ওকে ফাইন। আসো তাহলে এই যে আমরা এখন অনেকে মায়ের আদেশ আনসার করছি। যারা যারা মায়ের আদেশ আনসার করছো তোমাদেরকে খুন করা উচিত। এখন শুধু শুটানো না, খুন করা উচিত তোমাদেরকে। মানে আমার যদি সাধ্য থাকতো একটা বুলেট নিয়ে ওইখানে, মানে পিস্তল নিয়ে বুলেট লোড করে একবারে শুট করে দিতাম সব বলতো যারা এখন মায়ের আদেশ আনসার করছো। এই জায়গা বলছে অপরিচিত গল্প কল্যাণের মাতৃরেখা। কল্যাণের মা আসেনি? কল্যাণের মা কে? তুমি নি? কল্যাণের মা কে? যেসব মেয়েরা আনসার করছো মায়ের আদেশ, কল্যাণের মা কে? তুমি? কে কল্যাণের মা? কল্যাণের মা সম্পর্কে আছে এই গল্পে কোনো কথা? তাহলে মায়ের আদেশ করতে আসবে। এই জায়গায় মাতৃআজ্ঞা বলতে, কল্যাণের মাতৃআজ্ঞা বলতে মাতৃ হৃদয়ের প্রতি ইচ্ছা। ওই যে মাতৃভূমি, মাতৃভূমি মায়ের দেশের প্রতি একটা তার দায়িত্ব কর্তব্য, ওইটা বুঝেছে। নট মায়ের আদেশ। কল্যাণে তো মায়ের কথা উল্লেখ নেই গল্পের মধ্যে, তো কত মায় আইব? অনুপমের ক্ষেত্রে এটা হইতে পারত। কেমন আসুন? এরপর আমার 36 নম্বরটা, রম্বার কাদি শব্দের অর্থ কি? এটা আমরা খুব ভালো করে জানি, বিলাসী গল্পের একটা শব্দ অর্থ। রম্বার কাদি মানে কি? ফার্স্ট, রম্বার কাদি মানে হচ্ছে আমার কলাসরা। রম্বার কাদি মানে কি বলতো? রম্বার কাদি মানে হচ্ছে আমার কলাসরা। রম্বার কাদি মানে কি? রম্বার কাদি মানে হচ্ছে আমার কলাসরা। এরপরে 37 নম্বরটা, সাহিত্য খেলা, যেটা তোমাদের সিলেবাস আছে, সাহিত্য খেলা প্রবন্ধ অনুসারে সাহিত্যের উদ্দেশ্য কি? সাহিত্য আমরা কেন লিখি? এই যে আমরা পথের পাঁচালী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী পড়ি, বিভিন্ন গল্প পড়ি, হুমায়ুন আহমেদের অপেক্ষা পড়ি, এই যে সাহিত্যগুলো আমরা পড়ি, কেন পড়ি? এগুলোকে আমরা আনন্দ দেওয়ার জন্য, মনোরঞ্জন, শিক্ষা না, শিক্ষা জীবনও না। সাহিত্যের উদ্দেশ্য হলো আনন্দ দেওয়া। তুমি যেরকম গেম খেলে মজা পাও, অনেক বই প্রেমীরা আছে ওরা বই পড়ে মজা পায়। তাহলে আমার সাহিত্যের মূল উদ্দেশ্য কি? আনন্দ দেওয়া হবে। 38 নম্বরটা, রোকেয়া সাখাওয়াত হোসেন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? ভাই একটু ফার্স্ট আনসার করো। বলো রোকেয়া সাখাওয়াত হোসেন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 38 নম্বরটা আনসার করো ফার্স্ট। কে কে বলতে পারবো আমরা? রোকেয়া সাখাওয়াত হোসেন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে? ফার্স্ট 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 কত খ্রিস্টাব্দে বলো? কি হলো? কত খ্রিস্টাব্দে বলো তো? 1880 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে। কত খ্রিস্টাব্দে? 1880 খ্রিস্টাব্দে। এই যে রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে পরীক্ষাতে যেগুলো আসবে তাকে কি বলা হয় বলো তো? একটু সবাই আমরা লিখি আমরা। রোকেয়া সাখাওয়াত হোসেন, দেখ ভাই একটা এমসিকিউ হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে। আমি পরীক্ষা আসার মতো যা ইনফরমেশন আছে আমি তোকে এক জায়গায় দিয়ে দিচ্ছি। এগুলো পাবা কিভাবে? জাস্ট ক্লাসগুলো করিও, আমাদের গ্রুপের মধ্যে কানেক্ট থাকো ভাই। প্রতিদিনের পিডিএফটা প্রতিদিন তোমাদেরকে দিয়ে দিব। এই ফাইনাল শুটের ক্লাসগুলো করবা, তুমি দেখবা মোটামুটি তুমি 30-এ 30 তুমি এখান থেকে পাবা। ভাই বলি না যে লাইন বেলাইন কমন, বাট আমি ব্যাখ্যাতে যা পড়াই এর বাইরে ইনশাল্লাহ আর কিছু যাবে না ইনশাল্লাহ। তাহলে দেখো তো তাকে কি বলা বলতো? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে বলা হয় নারী জাগরণের অগ্রদূত। কি বলা হয় বলতো? নারী জাগরণের অগ্রদূত বলা হয়। এবং তার প্রবন্ধগুলো কি ছিল? মতিসুর, তার প্রথম প্রবন্ধ। তাহলে বলতো বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রথম প্রবন্ধ কোনটা? মতিসুর। প্রথম প্রবন্ধ কোনটা? মতিসুর। এরপরে কি অর্ধাঙ্গুই, জাগো গো ভগিনী, অবরোধবাসিনী,
উপন্যাসগুলো কি? পদ্মরাগ সুলতানার স্বপ্ন। সুলতানার স্বপ্ন ইংলিশ হচ্ছে সুলতানার্স ড্রিম। কেমন? ওকে ফাইন। আসুন এরপরে 39 এবং 40 নাম্বারটা, সেটা হচ্ছে আমাদের প্রাণ থাকতে নবাবের কোনো ক্ষতি হবে না। উক্তিটি কার? ওই যে আমি বলছি না কোনটা কার উক্তি, এই জায়গা থেকে একটা প্রশ্ন হবে। সবাই একটু লিখিত আমরা এটা কার উক্তি? আমাদের প্রাণ থাকতে নবাবের কোনো ক্ষতি হবে না, এটা কার বলতো? এটা হচ্ছে কার? হ্যাঁ দেখছি, আমি দেখিয়েছি। এটা কার বলতো? এটা হচ্ছে মীর মর্দানের। এটা কার উক্তি বলতো? অনেকে ভুল করে ফেলবে যে আমাদের, তার মানে মৌলানা মীর মর্দান দুনু কইবেন না, এটা কিন্তু মীর মর্দানের উক্তি, মাথায় রাখবে। হ্যাঁ, দুনুকে একত্রে নিয়ে গেছে আমাদের প্রাণ থাকতে, মানে মনে হচ্ছে আগে থেকে তারা জানতে কথাটা তারা কবে দুনুকে একসাথে না, এটা মীর মর্দান বলছে। এরপর 40 নাম্বারটা যে আনসার করতে পারবো তারা আমার পক্ষ থেকে একটা ললিপপ গিফট থাকবে। ফার্স্ট ফার্স্ট একটা চকলেট গিফট থাকবে। ফার্স্ট বল, সেটা হচ্ছে কোম্পানি 70 টাকা বেতনের কর্মচারীকে। বল 40 নাম্বারটা আনসার করো, দেখি কারা কারা পারবো আমরা। ফার্স্ট 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 শামীম, ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? শামীম লক্ষ্মী ছেলে, ভালো আছি, কেমন আছো? ফার্স্ট আনসার করো তো। ফার্স্ট বলো, কোম্পানির 70 টাকা বেতনের কর্মচারীকে। কোম্পানির 70 টাকা বেতনের কর্মচারীকে। বলো বলো বলো, আমি একটু সবার কমেন্ট দেখতে চাই, সবার থেকে আনসার দেখতে চাই। বল জুই আক্তার, আজকে থেকে রেগুলার ক্লাস হবে এখানে? জি, প্রতিদিন ইনশাল্লাহ। ওকে 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 পূজা শাহ, ওয়ার্ডস, ওকে ফাইন, ওকে 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 ওয়ার্ডস, ওকে ফাইন, ওকে ওকে ওকে। ফার্স্ট আনসার করো তো। ফার্স্ট একটু আগে ফার্স্ট আনসার করো। তোমাদের আনসার তো স্লো কেন? তোমাদের কি সাবান স্লো? তোমরা কি পারো না আনসার দ্রুত করতে? ফার্স্ট ওকে, আমি একটু সবার থেকে দেখতে চাই কোশ্চেনটা। আচ্ছা আসো, তাহলে আমরা এটা মোটামুটি আমরা খুব ভালো করে জানি। কোম্পানির 70 টাকা বেতনের কর্মচারীকে, অনেকে বলছো ওয়ার্ডস, অনেকে বলছো হ্যারি, অনেকে বলছো মার্টিন, অনেকে হ্যান বলছো, তেন বলছো, যাই হোক। আসো, এটা আনসার কি জানো? এটা আনসার হচ্ছে তোমার, আনসার হচ্ছে এখানে এক ও দুই, হ্যারিও মার্টিন। হ্যারিও মার্টিন এই দুজন হচ্ছে কোম্পানির 70 টাকা বেতনের কর্মচারী। হ্যারিও মার্টিন দুজনে। আমি শুধু দেখতে চাইছি কারা কারা পারস। পড়াশোনা তো করস না, করস বসে বসে পড়াশোনা। দেখ আমার ইউটিউব চ্যানেলে যা, এই লাইভের ক্যাপশন ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। ইউটিউব চ্যানেলে ভাই সিরাজুদ্দৌলার ক্লাস, লালসাল উপন্যাসের ক্লাস, 2টা ক্লাস দেওয়া আছে। ওই 2টা ক্লাস করবি, নাটক উপন্যাসে এক বিন্দু পরিমাণ তোদের প্রবলেম থাকবে না। করে আসিস, করার পরে জাস্ট কমেন্টে জানাস কেমন হয়েছে। কেমন? কোম্পানির 70 টাকা বেতনের কর্মচারীকে হ্যারিয়ার মার্টিন, দুটোই কি কোম্পানির 70 টাকা বেতনের কর্মচারী। আসো, এরপর হচ্ছে তোমার কি, এরপর হচ্ছে 41 নাম্বারটা। নেড়ার মতে হুমায়ুনের বাপের নাম কি? বল নেড়ার মতে হুমায়ুনের বাপের নাম কি? দেখ প্রথম কথা হচ্ছে আমরা খুব ভালো করেছি, হুমায়ুনের বাপের নাম কি? অ্যাকচুয়ালি হুমায়ুনের বাপের নাম কি কে বলতে পারবা? অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে হুমায়ুনের বাপের নাম কি? প্রকৃতপক্ষে হুমায়ুনের বাপের নাম হচ্ছে বাবর। কি নাম? বাবর। বাট বলছে নেড়ার মতে। নেড়ার মতে কি? নেড়ার মতে হচ্ছে তোমার তুগলক খা। নেড়ার মতে হচ্ছে তুগলক খা, মানে নেড়া বলছে এক্সামের প্রশ্নের মধ্যে যে দেশ হুমায়ুনের বাপের নাম কি আমরা লিখে এসে তুগলক খা। কারণ কি? আমরা তো তোমাদের মতো বান্দর পড়াশোনা করি নাই, কারণ উল্টো পাল্টা লিখি, তুগলক খা লিখি। এটা পরীক্ষাতে এভাবেও আসতে পারে। বিলাসী গল্পে কোন ব্যক্তির কথা উল্লেখ নেই বলতো? কোন ব্যক্তির কথা উল্লেখ নেই? কার কথা? বাবরের কথা উল্লেখ নাই, কারণ হুমায়ুনের বাপের নাম যে বাবর, এটা উল্লেখ নেই। উল্লেখ আছে কি? তুগলক খা। ওকে ফাইন। আসো, এরপরে 42 নাম্বারটা আনসার করে আমরা জাস্ট 50টা এমসিকিউ সলভ করে আজকে, আর 8টা এমসিকিউ আছে। বিলাসী গল্পে মহত্বের কাহিনী বলতে কি বোঝানো হয়েছে? ওই যে শুরুতে পড়েছে শব্দার্থ, আনসার করো। ওই যে শুরুতে শব্দার্থ পড়েছে, ফার্স্ট একটু ফার্স্ট আনসার করো। ফার্স্ট 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 একটা আমরা ফার্স্ট আনসার করি। ফার্স্ট হ্যালো 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 ভবিষ্যৎ মন্দিরা, ফার্স্ট বল বল ভাই। ক্যালটন কি? ক্যালটন না, এটা ক্ল্যাটন হবে হয়তো কোথাও অপশনে থাকলে। ক্যালটন না ক্ল্যাটন। বল মহত্বের কাহিনী মানে মহানুভবতার কথা। মহত্বের কাহিনী মানে কি? মহত্বের কাহিনী মানে হচ্ছে আমার মহানুভবতার কথা। ওকে ফিনিশ। এরপরে এই যে শব্দার্থগুলো, এই যে শব্দার্থগুলো, মহত্বের কাহিনী মানে কি? মহানুভবতার কথা, এগুলো আমরা আগেও পড়ছি। আসুন এরপরে 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 এরপর হলো এই যে দেখ, ওই যে একটা এমসিকিউ মনে আছে তোদেরকে আমি পড়াইছিলাম, দেখ এটা ব্যাখ্যাটা এখানে ঢুকেছে বলে মনে, ওই যে বলছিলাম কে পাথর হইয়া গেল, সে যেন একেবারে পাথর হইয়া গেল। এই সেটা কে? স্বামীর মাথাটা কোলে করিয়া বসিয়েছিল, ওই যে মৃত্যুঞ্জয়ের মাথা কোলে করিয়া বসিয়া একেবারে পাথর হইয়া গেছে গা, একবারে পাথর হয়ে গেছে যখন সে মারা গেছে, সে যেন একেবারে পাথর হইয়া গেল। কে পাথর হয়ে গেছে? বিলাসী। এবং সে আর বেশি দিন বাঁচিতে পারিল না, সেও তোমার 7 দিন পরে এটা খাইয়া মরে গেছে, মানে কি বিষ খাই মরে গেছে। কেমন? আসো এরপরে আচ্ছা এখান থেকে আরেকটা এমসিকিউ তোদেরকে জিজ্ঞেস করি। দর প্রশ্ন আসছে, একটা হচ্ছে তোর কি, একটা হচ্ছে আত্মহত্যা, 2 নম্বর হচ্ছে বিষপান। বিলাসী কেমনে মরে গেছে বল, কি আনসার দিবি? যদি প্রশ্ন আসে বিলাসী কেমনে মরে গেছে, অপশন 2টা আছে, আত্মহত্যা, 2 নম্বর বিষপান, তুই কি আনসার দিবি বল? বিলাসী কিভাবে মারা গেছে? সুইসাইড করছে নাকি বিষ খেয়েছে? কোনটা কোনটা কোনটা? প্রথম কথা হচ্ছে দেখ, এই যে বিষ খেয়েছে এটারে তো কয় সুইসাইড, তাই না? এটারে তো আত্মহত্যা কয়, তাহলে আত্মহত্যা সঠিক। আবার বিষও তো খাইছে, তাহলে দুনুটাই সঠিক। এবার আত্মহত্যা তো বহুত রকম ভাবে করণ যায়।
তুই তো উফুদ দি জলি লটকা, ওই যে দড়ি লটকে তো মরে যেতে পারবি। মেয়েরা যারা আছো তোমরা সেটা তোমাদের গামছাটা রে গলার মধ্যে চার একটা প্যাঁচ দিতে পারো, প্যাঁচ দিয়া 2 বছর ধুম করে টাইনবা এমনি তুমি মরে যেতে পারো। আবার এখন আবার ফলো করিও না, তাহলে দেখবে একটু তুমি চলে গেছো, তুমি আছো কিন্তু তোমার রূপ করে চলে গেছে গা। হ্যাঁ হ্যাঁ, তো আত্মহত্যা অনেকভাবে করা যায়, যেহেতু ডিরেক্টলি লেখা যায় 20 পান হবে, 20 পান না থাকলে আবার আত্মহত্যা হবে। কেমন? ওকে ফের আসো। এরপর হচ্ছে তোমার এরপর হচ্ছে আমার 43-44 নাম্বারটা, বিলাসী গল্পে কে মৃত্যুঞ্জয় চিকিৎসা করে? কে চিকিৎসা করে আমরা খুব ভালো করে জানি। কে চিকিৎসা করে? চিকিৎসা করে আমার বুড়ো মালু, বিলাসীর বাবা বুড়ো মালু আছে না, এই যে বুড়ো মালু। কে বলতে পারবা এই মালু শব্দের অর্থ কি? পরীক্ষা দিলে কনফার্ম আসবে। মালু শব্দের অর্থ কি? পরীক্ষা দিলে ইনশাআল্লাহ আসবে। মালু শব্দের অর্থ কি বলতো? মালু শব্দের অর্থ হচ্ছে তোমার সাপের ওজা। মালু শব্দের অর্থ কি? কে বলতে পারবা? মালু শব্দের অর্থ হচ্ছে তোমার সাপের ওজা, বা যেটাকে আমরা সাপুড়ে বলে থাকি। কেমন আসো? আর যদি বলে মৃত্যুঞ্জয়ের সেবা করে কে, আমরা খুব ভালো করে জানি। অন্ধকার পোড়া বাড়িতে, গভীর জঙ্গলের ভেতরে অন্ধকার পোড়া বাড়িতে মৃত্যুঞ্জয়ের আলতো করে সেবা করে কে, এটা আমরা খুব ভালো করে জানি। আলতো করে দুহাত দিয়ে সেবা করে কে? বিলাসী। কেমন? এটা বারবার বলি। মৃত্যুঞ্জয়ের কিন্তু তখন নেতিয়ে পড়েছিল। হ্যাঁ, সে তোমার অজ্ঞান অচেতন্য ছিল কিন্তু। কেমন? ওকে, সে অজ্ঞান অচেতন্য ছিল। এরপরে 40 নম্বরটা, ওরে বাপরে আমি একলা থাকতে পারবো না, তিনি কি প্রকাশিত হয়েছে বল? এটা হচ্ছে তোমার, এটা কার উক্তি? এটা হচ্ছে তোমার নেড়ার এক আত্মীয়ের উক্তি। পরীক্ষাতে আসতে পারে নেড়ার এক আত্মীয়ের উক্তি। এখানে আত্মপ্রেম প্রকাশ পাইছে। ওই যে নেড়ার এক আত্মীয়, হ্যাঁ, হে বেডি জামাই মরে গেছে, বেডি মানুষ কিরকম চাও, বেডি জামাই মরে গেছে, বেডি লাফাতে শেষ, আমার জামাই মরে গেছে, আমিও মরে যাবো, আমারও মারিলে তো জামাইয়ের সাথে সাথে আমিও মরে যাবো, আমি আর বেঁচে থাকতাম না। কি এক লাফালাফি শুরু করে দিয়েছে, মানে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, মানে লাগে না যে জামাইলে তার রূপ ফেটে পারে যেতেছে। হ্যাঁ, সহমরণ করে ফেলবে সে। সহমরণ মানে কি? সহমরণ হচ্ছে মানে জামাই মরে গেলে বহু মরে যান, এটাকে সহমরণ। কেমন? এই সহমরণের কথা কার প্রসঙ্গে আছে? নেড়ার এক আত্মীয়, সহমরণ করে ফেলবে সে। কিন্তু নেড়া যখন বলছিল আর থাম, আমি একটি এলাকার মানুষের খবর দিই, তখন আমি বেড়ি করতেছি কি, ওরে বাপরে আমি একলা থাকতে পারবো না। নেড়া আর সারে যাচ্ছে, আর ডর লাগে একলা একলা থাকতে। যে জামাইয়ের লগে বেড়ি মরি যাবো গা, এখন জামাইয়ের কাছে থাকতে তার ডর লাগে, ওই যে লাশ হয়ে গেছে ভয় লাগে, এই হচ্ছে বেড়ি মানুষ। কেমন? তাহলে এখানে কি প্রকাশ পেয়েছে বলুন তো? আত্মপ্রেমের কথা বলা হয়েছে। আবার সব বেড়ি নেই কিন্তু। কেমন আসো? এরপরে 45 নাম্বারটা, কোনটি সংলাপ নির্ভর কবিতা? আমরা খুব ভালো করে জানি সংলাপ নির্ভর কবিতা কোনটা। এটা হচ্ছে আমার কোনটা? 18 বছর বয়স না, প্রতিদান না, এটা হচ্ছে আমার তাহারাই পড়ে মনে ভুলিতে পারি না কোনো মধ্যে, আরেকটা ওয়ামেন। হ্যাঁ, তাহলে সংলাপ নির্ভর কবিতা কোনটা? এটা হচ্ছে তাহারাই পড়ে মনে। এবং এই জায়গাতে কার কার সংলাপ আছে? এখানে হচ্ছে কবি আর কবিভক্ত, দুইটা মানুষের সংলাপ আছে, কবি আর কবিভক্ত। কেমন আসো? এরপরে 46 নাম্বারটা, এ আবার একটা কি কথা, এ আবার কি কোন ধরনের কথাবার্তা? বিলাসী গল্পে এই কথা বলতে কি ওজন হয়েছে? মৃত্যুঞ্জয়ের অন্নপাপ, স্ত্রী লোকের গায়ে হাত না তোলা, এরপরে বিলাসীর সেবা পরায়ণতা, সাপুড়ে মেয়েকে নিয়ে করা, কোনটার কথা বলা হয়েছে? এ আবার কেমন কথা? এটা হচ্ছে তোমার কি বলতো? স্ত্রী লোকের গায়ে হাত না তোলা, গায়ে না তোলা না, গায়ে হাত না তোলা হবে। স্ত্রী লোকের গায়ে হাত না তোলা মানে বলতেছে আর কি যে সনাতন ধর্মাবলম্বীতে এই কুসংস্কার এটা মানে না যে স্ত্রী লোকের গায়ে হাত দেন যেত না। এটা আবার কেমন তোর কথাবার্তা? স্ত্রী লোক কথা 19 থেকে 20 করে দিব পিড়া, হাত না দিব মানে কি? হাত দিব মানে পিড়ে সোজা করে ফেলতে হবে এদেরকে। আমি বলছি না, সনাতন ধর্মাবলম্বীর মধ্যে এটা ছিল, ওইটার কথা বলছে। এবার কেমন আসো? তো এবার বলছে এ আবার কেমন কথা যে এটা আবার গায়ে হাত তোলা যাবে, এটা আবার কেমন ধরনের কথাবার্তা? আসো এরপরে 47 এবং 48 নাম্বারটা দেখো। আচ্ছা, এই তাহারই পড়ে মানে কবিতা থেকে দেখো যেভাবে প্রশ্ন আসতে পারে, যেহেতু আমাদের অ্যানালাইসিস ক্লাস ভাই তোমার সব পড়াচ্ছে। দেখ কবিতার যে সংলাপ নির্ভর কবিতা, এখানে তোমার সংলাপ আছে কবি আর কবি ভক্তের মধ্যে। কোন ঋতুরাজ কোনটা? বসন্ত। মাঘের সন্ন্যাসী মানে শীত ঋতু। কবির স্বামী অর্থাৎ এই যে তাহারই পড়ে মানে সুফিয়া কামালের স্বামী কিরা? সৈয়দ হেনিয়াল হোসেন। মরিজা 1932 সালে। হ্যাঁ, মরিজা কত সালে? 1932 সালে। বসন্ত আসে ফাগুনকে স্মরণ করে। কবিতার অন্যতম লক্ষণীয় বৈশিষ্ট্য কি? নাটকীয়তা। এটা কনফার্ম পরীক্ষাতে পাবে, তো 100% না আসলে আমার নাম চেঞ্জ করে আমার সাথে সুফিয়া কামালের। কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য কি? নাটকীয়তা। পরীক্ষা দিলে কনফার্ম আসবে, দেখবে কনফার্ম আসবে এই কবিতার লক্ষণ নাটকীয়তা। কারণ পুরো কবিতার মধ্যে তুমি সুফিয়া কামালের এক এক ডং তুমি দেখতে পাবে। ডং দেখলে তোমার মনে হবে কি মানে ডং দিয়ে তোমার মনে হবে যে তুমি কি যে কি একটা অবস্থা করতে, মানে ওই যে মানে কি একটা অবস্থা। ওই যে তোমার যখন বসন্তকাল আসছে তো কবির কইতেছে, কবি একটু গান গাও না, একটু রচিয়া লহ না আজুগীত, তোমার তব কণ্ঠে শুনি, একটা গান শুনি এই মোর মিনতি, আমার ইচ্ছা তোমার কণ্ঠে গান শুনবো। কয় কিনলে গান গাইতাম, আমি যে গান গাই না, বসন্ত কি এর জন্য অপেক্ষা করছে? বসন্তকে একবার অপেক্ষা করছে আমার গানের জন্য? হ্যাঁ, তো ঠিক চলে এসেছে। মানে তার কথা হচ্ছে বসন্তকাল আসার আগে সুফিয়া কামালকে বলা উচিত ছিল, মে কামিন সুফিয়া কামাল,
ইফ ইউ গিভ মি পারমিশন আই উইল কাম, যদি তুমি আমাকে অনুমতি দাও তাহলে আমি তোমার বাড়িতে বসন্ত হয়ে আসবো। হ্যাঁ, এরকম কত ডংস আমরা দেখবো। এরপরে এই কবিতাটা অক্ষরবিদ্যা ছন্দ রচিত 8-10 মাত্রা পর্বে, এগুলো আমরা মোটামুটি ভালো করে জানি। আর একটা ইনফরমেশন ওদেরকে জানা রাখি, সৈয়দ নিহাল হোসেন 1932 সালে মরে গেছে গা। কত সাল? 1932 সালে মরে গেছে গা। হেদি তাহারাই পড়ে মনে লিখছে কত সালে? 1935 সালে। এরপর আবার আল্লাহ দিলে 1941 সালে কামালের লোকে বিয়ে করিয়ে দিছে। তাহারে পড়ে মনে পড়লে তোমার কাছে মনে হবে মাগো মা, জামাইরে কি যে ভালোবাসে, মানে আজীবন জামাইয়ের প্রতি তার লয়ালিটি থাকবে। কিন্তু 1941 সালে কিন্তু আবার কামালদের বিয়ে করে নিয়েছে। এই যে সুফিয়া কামাল, কামাল আইসে কিন্তু কামালদের থেকে, কি ভালোবাসা! জামাইয়ের নামে আমরা কি রয়েছে? সুফিয়া কামালস। কেমন? সুফিয়া নেহাল ছিল না কিন্তু কখনো, সুফিয়া হোসেনও কিন্তু কখনো ছিল না, সুফিয়া কামাল হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, ভালোবাসা কারে কয়? কেমন আসো? এরপরে 47-48 কানাইয়ের সঙ্গে কাছারি বাড়ি যেতে চাই কে? বল, কানাইয়ের সঙ্গে কাছারি বাড়ি যেতে চাই কে? এখন বলতে পারে যে ভাই সারা জীবন পড়ে আসলাম, তারা মাসে বেশি কাছারি বাড়ি যেতে চায় না কেন? আল্লাহদের নিরাপত্তার কারণে। যে কাছারি বাড়িতে যদি এরা যায় মাসে বেশি, ওই দিক দিয়ে আল্লাহদের তোমার কি তুলে লই যাবো। সারা জীবন এটা দেখে আসলাম, আপনি বলতেছেন কি কাছারি বাড়ি যেতে চাই কে? কে বলতো? আনসার করো ফার্স্ট। কি বলতে পারবা? ফার্স্ট 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 একটু 47 নাম্বারটা আনসার করো ফার্স্ট। একটা লাইন ছিল এরকম, একটা লাইন ছিল এরকম যে তোমার মাসে বেশির মধ্যে মাসি বলছে, পিসি বলছিল মোদের একজন গেলে হবে না কানাই। এরপরে মাসি বলছিল কাপড়টা ছেড়ে আসি কানাই। তাহলে এই যে বলছে মোদের একজন গেলে হবে না কানাই, মানে পিসি বলছে রে আমাদের দুজনে যে কোনো একজন গুলো হবে না, চল আমি যাই। তাহলে এই যে কোনো একজন যেতে এসেছে এটা কে? এটা হচ্ছে আমার পিসি। যে কোনো একজন যেতে এসেছে এটা কি? এটা হচ্ছে আমার পিসি। এরপরে 48 নাম্বারটা কেমন? আমাদের আর 2টা এমসিকিউ বাকি আছে। মজিদ আর চোখে, আর চোখে, আর চোখে লুকিয়ে লুকিয়ে দেখে কাকে? কাকে মনে করে একটু চোখ এইভাবে এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখে? কারে দেখবে এটা তোমরা খুব ভালো করে জানি। রহিমা, আমেনা বিবি, হাসুনের মা নাকি জমিলা? কাকে দেখছে ভাইকে বলতো? আর চোখে আলতো করে লুকিয়ে লুকিয়ে পিছন থেকে কাকে দেখে ভাইকে বলতো? রহিমাকে। দেখ রহিম হচ্ছে তার বউ, তার বউরে কি সে লুকিয়ে লুকিয়ে দেখবে? আমেনা বিবি দেখতে পারে, কারণ আমেনা বিবি খালিকের বউ, সুন্দর। এবার হাসুনের মা এটাও দেখতে পারে, হতে পারে। জমিলা কি? তার দ্বিতীয় বউ। ফার্স্ট 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 একটু ভাইকে বলো তো ফার্স্ট, বলো বলো ফার্স্ট 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 বলো 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 ফার্স্ট। কে বলতে পারবা? মজিদ আর চোখে লুকিয়ে লুকিয়ে কাকে দেখে? বলো বলো। ওকে 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 হাসুনের মা, হাসুনের মা, ওকে ফাইন। হাসুনের মা, হাসুনের মা। রহিমা, ওকে ওকে ওকে। রহিমা হচ্ছে আমাদের কাজের মেয়ে স্যার, খুব ভালো। পিসির দায়িত্ব বেশি তাই পিসে গেছে। হাসুনের মা, ওকে। ফৌজিয়া লেট হয়ে গেল, আপনি চেয়ারম্যান মানুষ তো এই জন্য আপনার লেট হয়ে গেছে, আপনি না আসলেই তো। ওকে হাসুনের মা, হাসুনের মা। রহিমা, ওকে। উম্মেহানি ইসলাম নিপো, মজিদ রোমান্টিক ছিল। মজিদের রোমান্টিকতা তুমি দেখলে তোমার মন চাইবে তুমি মজিদকে মানে মানে সুপুরুষ দাবি করবা। ওইটা মজিদ কত রোমান্টিক, মজিদ রহিমারে কি বলে, সে কত রোমান্টিক আর কত লয়াল। সে তোমার রহিমাকে বলতেছে বিবি আমাদের বাড়িটা না বড় নিরানন্দ লাগে। হ্যাঁ, বাড়িটা বড় নিরানন্দ লাগে, খালি খেলে লাগে বাড়িটা। এই যে এরপরের কথাটা ছিল তার মনের মধ্যে কিন্তু অন্য কথা ঘুরে। রহিমার যদিও কইতেছে কি বউ আমাদের বাড়িটা না বড়ই ফাঁকা ফাঁকা লাগে, এটা দ্বারা সে বুঝাইতেছে। কালকে একটা রিলস দেখছিলাম, স্ত্রী বলতেছে চলো না আমরা 2 জন থেকে 3 জন হই। খুব করে তাকে বলতেছে চলো না আমরা 2 জন থেকে আমরা 3 জন হই। খুব করে তাকে বলতেছে যে চলো না আমরা 2 জন থেকে 3 জন হই। কিরা আমারে কল দেয় কিরা ভাই? আচ্ছা, বলতেছে চলো না আমরা 2 জন থেকে 3 জন হই। স্ত্রী খুব করে স্বামীকে বলতেছে চলো না আমরা 2 জন থেকে 3 জন হই। এবার স্বামী কি দেখছে, কি বুঝেছে এটা তো বুঝতে 2 জন থেকে 3 জন কিভাবে হয়। এবার স্বামী কি দেখছে, পরের দিন আরেক মেয়ের বিয়ে করে লইছে। এবার তো স্ত্রী গরম, কিরে বাটফার, আমি 3 জন হয়ে দ্বারা বুঝেছি তুই সত্যি নেন, আমি তো বুঝেছি আমরা নিব বাবু, ওইটা বুঝেছি, আর তুই আরেকটা বই নিয়ে আসলি। তো এই মজিদে তোমার রহিমাকে বলতেছে যে ওগো আমাদের বাড়িটা না বড়ই নিরানন্দ, বড় ফাঁকা ফাঁকা লাগে, এটা দ্বারা সে বুঝেছে। হ্যাঁ, তাহলে আমরা একটু আরোগ্য আনি। ডিরেক্ট করেছে তোমার জন্য একটা সই আনবো নাকি, আমার জন্য না তোমার জন্য একটা সই আনবো নাকি, তোমার কাজে কর্মে হেল্প করবো। হ্যাঁ, তোমার একটু সঙ্গ দিব, তুমি একা একা থাকো না, তোমাকে হেল্প করার জন্য একটা সই আনবো নাকি। নিজের জন্য বলে না, বলছো তোমার জন্য একটা সই আনবো নাকি।
হ্যাঁ এরকম আর কি। এই যে মজিদ আটশোকে লুকিয়ে লুকিয়ে দেখে কার দিকে, আমরা সবাই গণর আনসার দিছি কি হাসুনের মা, সবগুলো ভুল। মজিদ কি তোদের মতো বাটফার না, মজিদ বাটফার হলো ভালো মানুষ মানে বাটফার হলো কিন্তু সে ভালো মানুষ। লুকিয়ে লুকিয়ে দেখে কার দিকে, রহিমার দিকে। সে লুকিয়ে লুকিয়ে দেখে কার দিকে, রহিমার দিকে আটশোকে, কারণ সে তার বউ, তার বউয়ের দিকে সে লুকিয়ে লুকিয়ে দেখে। তাহলে হাসুনের মা কখন হবে, যদি থাকে একবার, অলওয়েজ মাথায় রাখবা, যদি থাকে একবার তখন হবে হাসুনের মা। ভাই তোকে দেখা দিচ্ছি, একটু একটু ভালো করে পড়তে হবে এগুলো। যেমন দেখো এই যে কই 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 কই, এই যে দেখ, এই যে রহিমা যখন উঠানে হাঁটে, মুজিদ চেয়ে চেয়ে দেখে তার দিকে, তার বউয়ের দিকে চেয়ে চেয়ে দেখে। ভালো মানুষ বউয়ের দিকে তো তাকাবে, বউয়ের দিকে দেখলে তোমার স্বভাব হবে, সেই জন্য নিজের বউকে বেশি বেশি দেখবে। কেমন ওকে, আসো, তার বউয়ের দিকে সে মুজিদ চেয়ে চেয়ে দেখে। আসো, এরপরে কি বলা হয়েছে, এরপরে বলা আছে বাট যদি থাকে তোমার এরকম, মুজিদ আর চোখে লুকিয়ে লুকিয়ে দেখে কার দিকে, রহিমের দিকে। আসো, এটা আছে আমার। এরপরে কই এটা করে, আর এটা মনে এখানে নাই মনে, দাঁড়া দাঁড়া দেখি, এটা ভেবে এখানে নাই, দেখি আর চোখে লুকিয়ে লুকিয়ে দেখে রহিমকে। আচ্ছা, এটা এখানে নাই, মাথায় রাখবা। যদি থাকে একবার, মুজিদ একবার দেখে কার দিকে, একবার থাকলে তখন হবে তোমার হাসুনের মা, একবার থাকলে। কারণ মুজিদ জানে, ওই যে হুজুর ওয়াজ করছে, হ্যাঁ প্রথমবার চোখ পড়ে গেলে দ্বিতীয়বার আর চোখ মানে কি তাকানো যাবে না। প্রথমবার তাকাইছো গুণা নাই, দ্বিতীয়বার তাকালে গুণা আছে। মানে তুমি রাস্তা হাঁটতেছো, হুট করে একটা মেয়ের দেখিয়েছো, প্রথমবার তাকাইছো গুণ হইতো না, দ্বিতীয়বার তাকানো যেত না। কিন্তু এখন আমাদের বন্ধুরা কি করে, ওই যে প্রথমবার যখন তাকায় একবারে ভালো করে চাইল, একবারে পুরো চোখ দিয়ে পুরো ভালো করে চাইল। হ্যাঁ, ওই যে প্রথমবার তাকাইলে গুণা নেই, এই জন্য হাতে একবারে তাকাবো, কিন্তু একবারে পুরোপুরি একদম পুরো A to Z মাফি লইব, পুরো একদম চাই লইব। তো মসজিদে এরকম বাটপার, সেও তোমার আর চোখে একবার তাকায় কার দিকে, হাসুনের মেয়েদের, যে একবার ভালো করে চাই লয়, তার খোলা বাহু, কাঁধ, এগুলো কেমন। তাহলে আমরা মাথায় রাখবো এগুলো। যদি থাকে একবার তখন হাসুনের মা, আর যদি থাকে আর চোখে বা লুকিয়ে লুকিয়ে দেখে তখন হবে আমার রহিমা। কেমন আসো। এরপর আমাদের লাস্ট 2 MCQ, আমেনা বিবির জন্য পানি পড়া নাকি। আমেনা বিবির জন্য, যে আমেনা বিবি সন্তান লাভের জন্য মাজারে কি গেছিল, তোমার ওই যে আউয়াল পরিফেরিতন পানি পড়া আনতে গেছিল সন্তান লাভের জন্য। কেমন। তো এবার পানি পড়া বলছে কি, পানি পড়া আনে কে, আমরা খুব ভালো করে জানি। এই পানি পড়া দলামে আনতে গেছে, এরপরে দলামে কার থেকে আনতে গেছে, মসজিদ থেকে। তাহলে পানি পড়া আনে কে বলো তো, ফার্স্ট একটু আমরা ফার্স্ট আনসার করি, সবাই একটু আমরা ফার্স্ট আনসার করি। তো বলো দলামে, সরি পানি পড়া আনে কে, একটু ফার্স্ট আমরা আনসার করি। ফার্স্ট বাবু সোনামন্দিরা ফার্স্ট আনসার করে বলো 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 বলো। আমরা জানি এটা হচ্ছে কে বলতো, এটা হচ্ছে মজিদ না, কখনো। এটা হচ্ছে কে বলতো, এটা হচ্ছে রহিম হবে। কে হবে, রহিমা। কারণ মজিদ সে পানি পড়া দিচ্ছে। এবার মজিদ কি পানি পড়া নিয়ে আসবো না, মজিদের বউ আছে না রহিমা, ওই রহিমা পানি পড়াটা হাসুনের মায়ের জন্য নিয়ে আসে। তাহলে পানি পড়া আনছে কি বলতো, পানি পড়া আনছে রহিমা আনছে। এরপরে 50 নাম্বারটা আবার লাস্ট MCQ, আমেনা বিবিকে গোসল করিয়ে দেয় কে, তুই দেখতো ভাই। ধর আমেনা বিবি আমার বউ, ধরে নিলাম, যদি আমার বউয়ের নাম আমেনা না, আগে বলে দিচ্ছি, হ্যাঁ, আমি নবীকে গোসল করে দেবো। ধর আমার বউকে কে গোসল করাবো, কে করাবো, আমি ছাড়া কে করাবো বল, আমি ছাড়া কি তার কেউ আছে, আমিও তো করাবো। তাহলে আমেনা বেবিকে গোসল করিয়ে দিবে কে, আলতো করে আদর করে গোসল করিয়ে ক্লিন করে দিবে কে, এটা আমরা খুব ভালো করে জানি। কে বলতো, জি আমি জানি এই জিনিসটা তুমি ভুল করবে, যে স্বাভাবিক বউরে গোসল করে দেবো কে, জামাইতে গোসল করবে, তাই না। খালেক ব্যাপারী না, কিন্তু খালেক ব্যাপারী কি করে না, তাকে গোসল করে, তাকে গোসল করেছে কে, তাকে গোসল করেছে তোমার রহিমা। ওই রহিমাই সে তোমার পানি পড়ে এনে দিছে, ও রহিমাই তাকে কি দিছে বলতো, ওই রহিমাই তাকে কি বলে গোসল করাই দিছে। আমার আরেকটা কোশ্চেন যারা আনসার করতে পারবো লিখেন, আমেনা বিবি যখন তোমার পালকি থেকে পা নামাইছে, হ্যাঁ, ওই যে পা সাদা মসৃণ, যে পা দেখে মজিদের মনের মধ্যে কি সুন্দর রে, মানে পা দেখে পাগল হয়ে গেছে গাতে, বাকি অংশ দেখলে তার মধ্যে কিতে আল্লাহ জানে। তাহলে এই যে পা দেখে পাগল হয়েছে, সাদা মসৃণ পা, সে এই যে আমেনা বিবি কোন পা আগে নামাইছে বল, আমেনা বিবি পালকি থেকে নামার সময় কোন পা আগে নামাইছে, অলওয়েজ মাথায় রাখবা, ডান পা আগে নামাইছে। কোন পা, ডান পা আগে নামাইছে। আমেনা বিবি একটা চাদর পরে মাজারে আসছে, ওই চাদরের রং কি বলতে পারবা, একটা চাদর পরে মাজারে আসছে, ওই চাদরের রং কি, কোন চাদর বলতো, হলুদ চাদর। কোন চাদর, হলুদ চাদর। প্রতিটা ক্যারেক্টার তোমাকে জানতে হবে, প্রতিটা ক্যারেক্টার ইচ এন্ড এভরিথিং জানতে হবে, এইগুলোই তোমার MCQ আসবে। কেমন, ওকে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ আমাদের 50টা MCQ গেছে। আজকে আর পড়ান লাগবে ভাই, আরো 10টা MCQ আছে, সবাই যদি থাকো তাহলে ভাই চলো আরো 10টা সলভ করবো। ক্লাসটা কেমন আছে ভাইকে বলো তো, মোটামুটি প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, অলমোস্ট 2 ঘন্টার কাছাকাছি ক্লাসটা চলে গেছে। ওকে বল কেমন আছে ভাইকে বলো তো। জাস্ট প্রতিদিন তুমি দেখো, আজকে তোমার জাস্ট তুমি চিন্তা করো আজকে তুমি কি কি শিখছো, পুরো মাথার মধ্যে পুরো বইটা একবার চরকা খেয়ে গেছে। এইভাবে প্রতিদিন জাস্ট ভেরি ফাইনাল শটের ক্লাসগুলো তুমি করবা, দেখবে MCQ তে যেভাবে আসুক
এবার বোর্ডে ঘুরাবে তো, মিলনের বোর্ড না, মিলনের বোর্ড কিন্তু প্রচুর পরিমাণে ঘুরাবে, হ্যাঁ প্রচুর ঘুরাবে। অ্যাটলিস্ট আমি যেভাবে তোমাকে ঘুরাইতেছি এর বেশি জিন্দিগিতে ঘুরতে পারতো না। আমার যদি কেউ পরীক্ষার প্রশ্ন বানিয়ে দিত আমি একদম লিখে দিতে পারতাম, 30-এর মধ্যে এমসিকিউতে 3ও পাইতো না যদি আমি প্রশ্ন করতাম। আমি এইরকম এমসিকিউ ঘুরে ঘুরে তোমার শিখাবো, একটা সিঙ্গেল পয়েন্ট ইনশাল্লাহ তোমার মিস যাবে না ইনশাল্লাহ। ভাইকে বলো তো কেমন লাগছে? এমডি ভাই আপনার ক্লাস করতে এসে বকা খেতে হচ্ছে, বলতেছে আমি নাকি প্রেম কিভাবে করতে তা শিখতেছি। বলো যে যে তোমাকে বলতেছে তাকে বলো যে ভবিষ্যতে বিয়ে শাদী করতে হবে, তো বিয়ে করে বউর সাথে প্রেম করা লাগবে না, বউর সাথে প্রেম না করলে কি বউ তোমার টিকবে, থাকবে, বউ থাকবে, থাকবে না। এখন থেকে তোমার শিখতে হবে। ওকে 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 এ আর ইমন ভাই জিএফ আছে নাকি আরো পড়ান না? ভাই কি আরো 10টা পড়াবো, তোমরা থাকবা? ভাইকে বলো তো আরো 10টা পড়াবো নাকি বাকি 10টা আগামীকাল? ভাইকে বলো তো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো আচ্ছা ভাইকে বলো একটু, ভাইকে জানো আর 10টা পড়াবো নাকি বাকি 10টা আগামীকাল, মানে আবার আগামীকাল বাকিটা? আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো গেছে। আবারও বলি, তোমরা যারা যারা আমাদের 26 ব্যাচ 27 ব্যাচ আমাদের অপরিচিতা বাংলা ব্যাচ, বাংলার দায়িত্বটা আজকে হয়তো অনেকে ভাই ফার্স্ট ক্লাস করছো, আই থিঙ্ক একটু হলেও বুঝছো যে ভাই কেমন করে পড়াই। আমি পড়াইলে যে কোনো গদ্য পদ্য এক বিন্দু পরিমাণ অংশ তোমার বাকি থাকবে না ইনশাল্লাহ। সো পুরো বাংলা দেয়, তুমি বাকি সাবজেক্ট পড়ো, ইংলিশ পড়ো, আইসিটি পড়ো, তুমি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, তুমি ফিজিক্স কেমিস্ট্রি, তুমি গ্রুপ সাবজেক্ট মানবিকের গুলো তুমি গুলো পড়ো, বাট বাংলা এই যেখানে 200 মার্কের একটা দায়িত্ব আছে না, এই 200 মার্কের লা হাওলা মানে একবার আল্লাহ ভরসা করি ইয়ে করে তুমি ইয়ে করে দাও, মানে একদম আমার উপর ভরসা করে রেখে দাও। জাস্ট বাইরের ক্লাসগুলো করবা, আর কিচ্ছু করা লাগবে না তোমার। পুরো বাংলাটা প্রথম পত্র দ্বিতীয় পত্র গদ্য পদ্য নাটক উপন্যাস এবার ব্যাকরণ নির্মিতি তোমার যা আছে A to Z এই জিনিসগুলো তুমি ভাইয়ের উপর ছেড়ে দাও, আমি তোমাকে শিখাবো ইনশাল্লাহ। বোর্ডের কিউ সিকান্তার করবা, সিকিউ হ্যাক্স সব কিছু A to Z, এমসিকিউ থেকে শুরু করে সব কিছু। কোর্স ফি কত টাকা? এখন 750 টাকাতে যুক্ত হতে পারবা। জাস্ট এই নাম্বারে বিকাশ বা নগদে তুমি 750 টাকা সেন্ড মানি করে আমাদের পেজের মধ্যে তুমি স্ক্রিনশট দিও, কেমন? খুব দ্রুত যুক্ত হয়ে যাও। 12 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু, লেট করি না ইনশাল্লাহ। আমাদের একটা অ্যাডমিশনের বই গিফট পাবা, এটা হচ্ছে ইবুক থাকবে এখন থেকে অ্যাডমিশনের জন্য। মাথায় রাখবো আমি সবসময় শুধু এইচএসসি না, আজকে যারা ভাইয়ের ক্লাস করছো প্রতিদিন ক্লাস করবো আমি জানি, অলওয়েজ মাথায় রাখবো তোমার এইচএসসি মেইন না, তুমি এইচএসসি তো গোল্ডেন এ প্লাস পেয়েছো কিন্তু কোনো ভার্সিটিতে চান্স পাও না। বিশ্বাস করো তোমার এই গোল্ডেনের কোনো দাম নাই, কোনো দাম নাই, কোনো দাম নাই। অলওয়েজ এইচএসসি প্লাস অ্যাডমিশন দুইটা জিনিসের কম্বিনেশন করে পড়বা, যতটুকু এইচএসসি ততটুকু অ্যাডমিশন এখন থেকে পড়বা। তুমি এইচএসসির পরে অ্যাডমিশনের পরে স্টার্ট করবা, চান্স পাবা না। অগ্রিম বলতেছে এইচএসসির পরে ডিউর প্রিপারেশন নেবে, জীবনে চান্স পেতে না। আজকে বলতেছি এখন থেকে এমন ভাবে পড়ো যেই গল্পটা আমি পড়বো, যেমন আমি কিভাবে পড়াবো, একটা অপরিচিত পড়াইছি, এটা প্রিভিয়াস ইয়ারের এইচএসসি বোর্ড কোশ্চেন সলভ করাবো, টেস্ট পেপার সলভ করাবো, সিকিউ সলভ করাবো, এর পাশাপাশি প্রিভিয়াস ভার্সিটি অ্যাডমিশনের কোশ্চেন সলভ করাবো আমার এই ক্লাসগুলোতে, ডিউর কোশ্চেন আর ইউর কোশ্চেন এই ক্লাসগুলোতেই তোমার। এই জন্য তোমার অ্যাডমিশনের প্রায় 70 মানে 60 to 70% আমাদের এই ব্যাচে ইনশাল্লাহ কভার হয়ে যাবে। তো যারা এখনো যুক্ত হয়নি যুক্ত হয়েছে ইনশাল্লাহ। ওকে 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 ভাই পিডিএফ দিয়েন, আমাদের ক্যাপশনে দেওয়া যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে তুমি কানেক্ট থাকবে ইনশাল্লাহ। কি বলে ইনশাল্লাহ কি বলে গ্রুপগুলোর মধ্যে প্রতিনিয়ত আপডেটগুলো দিয়ে দেবে, কেমন? ওকে স্যার আপনার উপরে ভরসা করলে পরীক্ষার হলে কে পরীক্ষা দেবে? পরীক্ষা তুমি দিবা, বাট পুরো বাংলাতে যা আসবে আমি যা পড়াবো তোমাদের 25 ব্যাচের যে কোনো ভাই আপুকে জিজ্ঞেস করিও যে সুফিয়ান ভাইকে চিনো নাকি, বাংলা কেমন পড়ায়, তোমাদের বোর্ডে কেমন কমন আসছে, জাস্ট জিজ্ঞেস করিও তুমি। অথবা আমার পেজের মধ্যে 2টা পিন করা ভিডিও আছে, আমার পেজ ঢুকো 2টা পিন করা ভিডিও আছে 25 ব্যাচের পরীক্ষার পরে ভিডিও, ওখানে কমেন্টগুলো দেখিও, ওখানে কমেন্টগুলো দেখো, তাহলে বুঝতে পারবা যে ভাইয়ের ক্লাস থেকে বোর্ডে কি পরিমাণ 30-এর এর বেড়ে একটাও যাবে না ইনশাল্লাহ। যারা এখন থেকে ক্লাস করবো এইচএসসি প্লাস ভার্সিটি অ্যাডমিশন দুটো জিনিস একসাথে কভার হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে ওকে এ আর ইমন আপনার ক্লাস করা হয়েছে। ওকে ওকে আচ্ছা আমি তোমাদেরকে ভাই সাজেশন দিন কবিতা নিয়ে, হ্যাঁ ইনশাল্লাহ দিব। আচ্ছা আমি তোমাদেরকে র্যান্ডম 2টা কোশ্চেন করি, দেখি যারা যারা পারবে। আচ্ছা আবার আমাদের এক্সাম ব্যাচ যাদের পুরো বাংলাটা ক্লিয়ার আছে তাদের জন্য আমাদের এক্সাম ব্যাচটা, ধরো তোমার বাংলাতে কোনো ঝামেলা নাই, তুমি বাংলা না পড়লেও চলবে, তুমি এক্সাম ব্যাচটা এনরোল করে না, তুমি এক্সাম ব্যাচের এক্সামগুলো দাও, বাংলা ইংলিশ আইসিটি 500 মার্কের পূর্ণাঙ্গ এক্সামগুলো দাও। জাস্ট এই জায়গাতে যে এক্সামগুলো আছে এক্সামগুলো দাও, দেখবে তোমার মোটামুটি বাসায় বসে এক্সাম দিবা, আমাদের কাছে সাবমিট করবো, আমরা কোশ্চেন দিয়ে দিব, খাতা দিয়ে দিব, তুমি ওখানে কোশ্চেন পাবা, খাতার মধ্যে এক্সাম দিবা, সিকিউ এমসিকিউ ওএম এর এক্সাম দিবা, এরপরে তুমি জাস্ট এটা আমাদেরকে সাবমিট করবা, আমরা তোমাকে দেখা দেবো 100 তুমি কত পেয়েছো, কোনটা তোমার ভুল হয়েছে কোনটা তোমার সঠিক হয়েছে, তখন তুমি বুঝতে তোমার প্রিপারেশন কতটুকু হয়েছে, তোমার এই প্লাস 5 থেকে আর কত নাম্বার লাগবে, একদম বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম হবে, কেমন? ওকে আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের ফার্স্ট এক্সাম শেষ, আমরা আজকে আর না পড়াই, যদি তোমার মোটামুটি এমসিকিউ কয়টা ছিল, এমসিকিউ তোমার আজকে যদিও ভাই রাখছি কত পর্যন্ত রাখছি দাঁড়া একটু দেখি, আজকে রাখছি প্রায় 64টা পর্যন্ত। সো যাই হোক আগামীকাল আবার বাকি সেকেন্ড ক্লাস আগামীকাল হবে ইনশাল্লাহ। সো আগামীকাল বাকিগুলো পড়াবো, কেমন? ওকে আজকে আর ভাই না পড়াই,
আই থিঙ্ক ক্লাসটা তোমাদের ভালো লাগছে। ওকে, আর যারা রেকর্ড ক্লাস করতে চাও আমাদের এই লাইভের ক্যাপশন আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তুমি রেকর্ড করতে পারবা। কেমন? ওকে, সোলামান খান সবাই 100% কমন, থ্যাংক ইউ সো মাচ। ভাই কালকে কয়টা থেকে ক্লাস শুরু করবেন? কালকে কয়টা থেকে? সম্ভবত সন্ধ্যা 7টা থেকে। ভাই একটু জানো তো, সন্ধ্যা 7টা থেকে মেবি ক্লাস নেওয়াটা বেটার হবে। তোমরা সন্ধ্যাবেলাটা মাগরিবের আজান দেয় প্রায় 6:30 এমন সময় নামাজ পড়ে ভাইকে তুমি 1 থেকে 1.5 ঘন্টা আমার সাথে একটু ক্লাস করে এরপরে তুমি নিজে পড়াশোনা করবা। প্রতিদিনের রুটিন এটাই রাখো। যেহেতু আমি আবারও বলছি, তোমাদের বাংলা এক্সাম হচ্ছে ফার্স্ট এক্সাম, আর ঈদের পরে টাইম পাবা না। কোরবানির ঈদ হচ্ছে তোমার সম্ভবত এপ্রিল মাসের 28, 27, 28 তারিখের পরে সম্ভবত এমন। হ্যাঁ, তোমাদের এক্সাম এখন রুটিন হচ্ছে 7 তারিখ এখন পর্যন্ত যেটা। তো তুমি কোরবানির ঈদের পরে অ্যাটলিস্ট তো মিনিমাম 2-3 দিন তোমার ঈদে একটু সময় নষ্ট হবে, স্বাভাবিক। ও কোরবানির ঈদ একটু হবে। তো এরপরে তুমি বাংলাটা যে কাভার করবা ওই টাইমটুকু পাবা না। সো এখন থেকে তুমি কাভার করে রাখো, আর রেগুলার ভাইকে টাইম দাও। পুরো বাংলাটা আমি তোমাকে কমপ্লিট করবো ইনশাল্লাহ, নো টেনশন। ওকে ওকে, সন্ধ্যা 7টায় ভাইকে একটু জানো তো, 7টা বাজে মানে মাগরিব থেকে টাইমটা মেবি বেটার হবে না? স্যার আপনি 7টায় বলছেন মানে 8টায় শুরু হবে? না 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 না, এমন হবে না, এমন হবে না। 7টা মানে সর্বোচ্চ 7:05 হবে, এর বেশি হবে না। কেমন? ওকে ওকে ভাই, আমি আলিমে পড়ি 26 পরীক্ষার্থী মাদ্রাসা থেকে। আলিম আর এইচএসসি দুইটাই সেম, জাস্ট তোমাদের মেবি একটা জায়গাতে মেবি একটা গল্পে মেবি ডিফারেন্স আছে, আর সবকিছু সেম আছে। কেমন? ওকে, কাল কখন পড়াবেন ভাই এক্সাম? ও হ্যাঁ, এক্সাম আগামীকাল বিকাল 3টে হবে। আমাদের যারা আমাদের কি বলে এটাকে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে আসো, ওখানে তোমার লিঙ্ক দিয়ে দিব। এক্সাম আগামীকাল বিকাল 3টে হবে, আমাদের ফার্স্ট এক্সাম। আজকে যে পড়াইছি না এর উপর আগামীকাল এক্সাম থাকবে ইনশাল্লাহ, বিকাল 3টে এক্সাম হবে। আমাদের গ্রুপের মধ্যে তুমি কানেক্ট থাকিও। ওকে ওকে, জাহিন আপু নক দিচ্ছে নাকি? আপু যদি নক দেয় সেটা তো তোমাদের আপু হওয়ার কথা না, সেটা ভাবি হওয়ার কথা। হ্যাঁ নক দিচ্ছে, একটু আগে মেসেজ দিচ্ছে। ওকে, সাইমা শীতল, ওকে ভাই 7টা ক্লাস করলে ভাই নামাজ মিস হবে। আচ্ছা, আমি একটা গ্রুপের মধ্যে একটা পোল করে দেবো যে 7টায় শুরু হবে নাকি 8টায়, আমি গ্রুপের মধ্যে পোল করে দেবো। ভাইয়া স্টার জলসা শো 30 মিনিট পরে শো হবে। বুঝতে শাহ, তুমি এখন স্টার জলসা দেখো? স্টার জলসা এখন আছে, এখনো নাটক চলে স্টার জলসার মধ্যে? এটা না ব্যান করে, এটা কি ব্যান করে আমি জানি না আসলে। তবে আমি এখনো তোমার ইয়ে দেখি, কি বলে এটাকে, কিরণমালা নাটকটা ইউটিউব থেকে। এরপরে তোমার সঙ্গীত বাংলা, সঙ্গীত বাংলা সারাদিন শুনে, এটা তো খুবই সুন্দর তাই না? আমাদের চাইল্ডহুডের আমাদের একটা স্মৃতি। হ্যাঁ, যদিও আমাদেরকে মানুষ ব্যাকডেটেড বলে, তবু সঙ্গীত বাংলার গান সুন্দর। ওকে 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 ওকে, স্যার অপেক্ষায় থাকবো। ওকে ফাইন, ওকে ওকে। আচ্ছা ভাই, তোমাদেরকে জানাই দেবো টাইম কখন। ওকে, বাট এক্সামটা হচ্ছে তোমার বিকাল 3টা, আগামীকাল এক্সাম হবে। কেমন? ওকে ওকে, সাবু বাইও মিঙ্গেল, কেন আমি কি একটা প্রেম করিতে পারি না? ছি ছি ছি, তোমরা এটা এইভাবে বলতেছো? ওকে, ড্রিমি গার্ল পাকিস্তানি তুর্কি কোরিয়ান? না 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 না, আমার গার্ল কোনো পাকিস্তানি তুর্কি কোরিয়ান এরকম না, সে বাঙালি। ওকে ওকে ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো দিদান, সব ভালো থাকো, সুস্থ থাকো ইনশাল্লাহ। আগামী ক্লাসে আজকে যারা যারা আসছো প্রত্যেকে তোমাদের বাকি ফ্রেন্ডদেরকে নিয়ে আসবা, সবাই মিলে আমরা মজা করে ক্লাস করবো, দেখো পুরো বাংলাটা অনেক মজা করে আমরা শিখবো ইনশাল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে।